আজকের গল্প কথায় থাকছে সত্যজিৎ রায়ের ফেলুদা ও অ্যাডভেঞ্চার থেকে বাক্স রহস্য। শুরু হচ্ছে বাক্স রহস্য। ক্যাপ্টেন স্কটের মেরু অভিযানের বিষয়ে একটা দারুণ লোমখাড়া করা বই এই সবে শেষ করেছি, আর তার এত অল্প দিনের মধ্যেই যে বরফের দেশে গিয়ে পড়তে হবে সেটা ভাবতেই পারিনি। অবশ্যই বরফের দেশ বলতে কেউ যেন আবার নর্থ পোল সাউথ পোল ভেবে না বসে। ওসব দেশে কোনো মামলার তদন্ত বা রহস্যের সমাধান করতে ফেলুদাকে কোনোদিন যেতে হবে বলে মনে হয় না। আমরা যেখানে গিয়েছিলাম সেটা আমাদেরই দেশের ভিতর, কিন্তু যে সময়টায় গিয়েছিলাম তখন সেখানে বরফ, আর সে বরফ আকাশ থেকে মিহি তুলোর মতো ভাসতে ভাসতে নিচে নেমে এসে মাটিতে পুরু হয়ে জমে, আর রোদুরে সে বরফের দিকে চাইলে চোখ ঝলসে যায়, আর সে বরফ মাটি থেকে মুঠো করে তুলে নিয়ে বল পাকিয়ে ছোড়া যায়। আমাদের এই অ্যাডভেঞ্চারের শুরু হয় গত মার্চ মাসের এক বৃহস্পতিবারের সকালে। ফেলুদার এখন গোয়েন্দা হিসাবে বেশ নাম হয়েছে, তাই ওর কাছে মুক্কেলও আসে মাঝে মাঝে। তবে ভালো কেস না হলেও নেয় না। ভালো মানে যাতে ওর আশ্চর্য বুদ্ধিটা সানিয়ে নেওয়ার সুযোগ হয় এমন কেস। এবারের কেসটা প্রথমে শুনে তেমন আহামরি কিছু মনে হয়নি, কিন্তু ফেলুদার বোধহয় একটা আশ্চর্য ক্ষমতা আছে যার ফলে ও সেটার মধ্যে কিসের জানি গন্ধ পেয়ে নিতে রাজি হয়ে গেল। অবশ্যই এও হতে পারে যে মক্কেল ছিলেন বেশ হামরা চোমড়া লোক, আর তাই ফেলুদা হয়তো একটা মোটা রকম দাও মারার সুযোগ দেখে থাকতে পারে। পরে ফেলুদাকে কথাটা জিজ্ঞেস করতেও এমন কটমট করে আমার দিকে চাইলো যে আমি একেবারে বেমালুম চুপ মেরে গেলাম। মক্কেলের নাম দিলনাথ লাহিড়ী। বুধবার সন্ধ্যাবেলা ফোন করে। পরদিন সকালে 8:30টায় আসবেন বলেছিলেন, আর ঠিক ঘড়ির কাটায় কাটায় একটা গাড়ি এসে থামার আওয়াজ পেলাম আমাদের তালা রোডের বাড়ির সামনে। গাড়ির হর্নটা অদ্ভুত ধরনের, আর সেটা শোনামাত্র আমি দরজার দিকে এগিয়ে গিয়েছিলাম। ফেলুদা একটা ইশারা করে আমায় থামিয়ে দিয়ে চাপা গলায় বলল, অত দেখলামও কেন, বেলটা বাজো। বেল বাজার পর দরজা খুলে দিতে ভদ্রলোকের সঙ্গে সঙ্গে চোখ পড়ল তার গাড়িটার দিকে। এমন পল্লায় গাড়ি আমি এক রোলস রয়েস ছাড়া আর কখনো দেখিনি। ভদ্রলোকের নিজের চেহারাটাও বেশ চোখে পড়ার মতো, যদিও সেটা তার সাইজের জন্য নয়। টকটকে ফর্সা গায়ের রং, বয়স আন্দাজ 55-র কাছাকাছি, পরনে কোচানো ফিনফিনে ধুতি আর গিলে করা আদির পাঞ্জাবি, আর পায়ে সাদা সুর তোলা নাগরা। এছাড়া বা হাতে রয়েছে হাতির দাঁত দিয়ে বাঁধানো হাতলওয়ালা ছড়ি, আর ডান হাতে রয়েছে একটা নীল চৌকো অ্যাটাচি কেস। এরকম বাক্স আমি ঢের দেখেছি। আমাদের বাড়িতেই দুটো আছে, একটা বাবার, একটা ফেলুদার। এয়ার ইন্ডিয়া তাদের যাত্রীদের এই বাক্স বিনি পয়সায় দেয়। ভদ্রলোককে আমাদের ঘরের সবচেয়ে ভালো আরাম চেয়ারটায় বসতে দিয়ে ফেলুদা তার উল্টা মুখে সাধারণ চেয়ারটায় বসলো। ভদ্রলোক বললেন, আমি কাল টেলিফোন করেছিলাম, আমার নাম দিলনাথ লাহিড়ী। ফেলুদা গলা খাঁকিয়ে বলল, আপনি আর কিছু বলার আগে আপনাকে দুটো প্রশ্ন করতে পারি কি? নিশ্চয়ই। 1 নম্বর, আপনার চায় আপত্তি আছে? ভদ্রলোক দুহাত জোর করে মাথা নুয়ে বললেন, কিছু মনে করবেন না মিস্টার মিত্তির, অসময়ে কিছু খাওয়ার অভ্যাসটা আমার একেবারেই নেই। তবে আপনি নিজে খেতে চাইলে সৎসদে খেতে পারেন। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, আপনার গাড়িটা কি হিসাপানু সুইজা? ঠিক ধরেছেন, এ জাতের গাড়ি বেশি নেই। এদেশে 34-এ কিনেছিলেন আমার বাবা। ফেলুদা একটু হেসে বলল, আমি অনেক ব্যাপারে ইন্টারেস্টেড। অবশ্যই সেটা খানিকটা আমার পেশার খাতিরেই। আইসি। তা যাই হোক, যে জন্য আপনার কাছে আসা। আপনার কাছে ব্যাপারটা হয়তো তুচ্ছ বলে মনে হবে। আপনার রেপুটেশন আমি জানি, সুতরাং আপনাকে আমি জোর করতে পারি না, কেবলমাত্র অনুরোধ করতে পারি যে কেসটা আপনি নিন। ভদ্রলোকের গলার স্বর আর কথা বলার ঢঙে বনেদি ভাব থাকলেও হাম্বরা ভাব একটুও নেই, বরঞ্চ রীতিমতো ঠান্ডা আর ভদ্র। আপনার কেসটা কি সেটা যদি বলেন। মিস্টার লাহিড়ী মৃদু হেসে সামনে টেবিলের ওপর রাখা বাক্সটার দিকে দেখিয়ে বললেন, কেসও বলতে পারেন, আবার অ্যাটাচি কেসও বলতে পারেন, হে হে। এই বাক্সটাকে নিয়েই ঘটনা। ফেলুদা বাক্সটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, এটা বার কয়েক বিদেশে গেছে বলে মনে হচ্ছে। ট্যাগগুলো ছোড়া হলেও ইলাস্টিক ব্যান্ডগুলো এখনো দেখছি হাতলে লেগে রয়েছে। 1, 2, 3। ভদ্রলোক বললেন, আমারটার হাতলেও ঠিক ওইরকম রয়েছে। আপনারটার? তার মানে এই বাক্সটা আপনার নয়? আজ্ঞে না, মিস্টার লাহিড়ী বললেন, এটা আরেকজনের। আমারটার সঙ্গে বদল হয়ে গেছে। আইসি। তা কিভাবে হলো বদল? ট্রেনে না, প্লেনে। ট্রেনে। কালকা মেলে দিল্লি থেকে ফিরছিলাম। একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে 4 জন যাত্রী ছিলাম, তার মধ্যে একজনের সঙ্গে বদল হয়ে গেছে। কার সঙ্গে হয়েছে সেটা জানা নেই বোধহয়। ফেলুদা প্রশ্ন করলো। অজ্ঞে না, সেটা জানা থাকলে বোধহয় আপনার কাছে আসার প্রয়োজন হতো না। বাকি 3 জনের নামও অবশ্যই জানা নেই। একজন ছিলেন বাঙালি, নাম পাকরাশি, দিল্লি থেকে আমারই সঙ্গে উঠলেন। নামটা জানলেন কি করে? অন্য আরেকটি যাত্রীর সঙ্গে তার চেনা বেরিয়ে গেল। তিনি, হ্যালো মিস্টার পাকরাশি বলে তার সঙ্গে আলাপ জুড়লেন। কথাবার্তায় দুজনকেই বিজনেসম্যান বলে মনে হলো। কন্ট্রাক্ট, টেন্ডার ইত্যাদি কথা কানে আসছিল। যার সঙ্গে কথা হচ্ছিল তার নামটা জানতে পারেননি। আজ্ঞে না, তবে তিনি অবাঙালি, যদিও বাংলা জানেন আর মোটামুটি ভালোই বলেন।
কথায় বুঝলাম তিনি সিমলা থেকে আসছেন। আর তৃতীয় ব্যক্তি, তিনি বেশিরভাগ সময় বাঙ্কের উপরেই ছিলেন, কেবল লাঞ্চ আর ডিনারের সময় নেমেছিলেন। তিনিও বাঙালি নন। দিল্লি থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর তিনি আমায় একটা আপেল অফার করে বলেছিলেন সেটা নিজের বাগানের আন্দাজে মনে হয় তিনিও হতে সিমলাতেই থাকেন আর সেখানেই তার অর্চার্ড। আপনি খেয়েছিলেন আপেলটা? হ্যাঁ, কেন খাবো না, দিব্যি সুস্বাদু আপেল। তাহলে ট্রেনে আপনি আপনার অসময়ের নিয়মটা মানেন না বলুন? ফেলুদার ঠোঁটের কোণে মিচকি হাসি। ভদ্রলোক হা হা করে হেসে বললেন, সর্বনাশ, আপনার দৃষ্টি এড়ানো তো ভারী কঠিন দেখছি। তবে আপনি ঠিকই বলেছেন, চলন্ত ট্রেনে সময়ের নিয়মগুলো মন সব সময় মানতে চায় না। এক্সকিউজ মি, ফেলুদা বলল, আপনারা কে কোথায় বসেছিলেন সেটা জানতে পারলে ভালো হতো। আমি ছিলাম একটা লোয়ার বার্থে। আমার উপরের বার্থে ছিলেন মিস্টার পাকরাশি, উল্টো দিকের আপার বার্থে ছিলেন আপেলওয়ালা, আর নিচে ছিলেন অবামারি বিজনেসম্যানটি। ফেলুদা কয়েক মুহূর্ত চুপ, তারপর হাত কচলে আঙুল মোটকে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটু চা বলছি। ইচ্ছে হলে খাবেন, না হয় না। তোপসে, তুই যা তো চট করে। আমি এক দৌড়ে ভেতরে গিয়ে শ্রীনাথকে চায়ের কথা বলে আবার বৈঠকখানায় এসে দেখি ফেলুদা অ্যাটাচি কেসটা খুলেছে। চাবি দেওয়া ছিল না বুঝি? ফেলুদা জিজ্ঞেস করলো। না, আমারটাতেও ছিল না। কাজেই যে নিয়েছে সে অনায়াসে খুলে দেখতে পারে ভেতরে কি আছে। এটার মধ্যে অবশ্যই সব মামুলি জিনিস। সত্যিই তাই, সাবান, চিরুনি, কুরুশ, টুথব্রাশ, টুথপেস্ট, দাড়ি কামানোর সরঞ্জাম, দুটো ভাঁজ করা খবরের কাগজ, একটা পেপার ব্যাগ, বই, এই সব ছাড়া বিশেষ কিছুই চোখে পড়ল না। আপনার বাক্সে কোনো মূল্যবান জিনিস ছিল কি? ফেলুদা প্রশ্ন করলো। দিলনাথবাবু বললেন, নাথিং। এ বাক্সে যা দেখছেন তার চেয়েও কম মূল্যবান। কেবল একটা লেখা ছিল, একটা হাতের লেখা রচনা, ভ্রমণ কাহিনী। সেটা ট্রেনে পড়ব বলে সঙ্গে নিয়েছিলাম। বেশ লাগছিল পড়তে। তিব্বতের ঘটনা। ফেলুদার যেন খানিকটা কৌতূহল বাড়ল। হ্যাঁ, 1917 সালের লেখা। লেখকের নাম শম্ভুচরণ বোস। যা বুঝছি, লেখাটা আসে আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে, কারণ ওটা আমার জ্যাঠামশাইকে উৎসর্গ করা। আমার জ্যাঠামশাই হলেন সতীনাথ লাহিড়ী, কাঠমান্ডুতে থাকতেন। রানাদের ফ্যামিলিতে প্রাইভেট টিউটরি করতেন। উনি অত্যন্ত অসুস্থ হয়ে প্রায় অথর্ব অবস্থায় দেশে ফেরেন 45 বছর আগে। তার কিছুদিন পরেই মারা যান। ওর সঙ্গেই জিনিসপত্রের মধ্যে একটা নেপালি বাক্স ছিল। আমাদের বাড়ির বক্সরুমের একটা তাকের কোনায় পড়ে থাকতো। ওটার অস্তিত্বই জানতাম না। সম্প্রতি বাড়িতে আরশোলা আর ইঁদুরের উপদ্রব বড্ড বেড়েছিল বলে পেস্ট কন্ট্রোলের লোক ডাকা হয়। তাদের জন্যই বাক্সটা নামাতে হয়। আর এই বাক্সটা থেকেই লেখাটা বেরোয়। কবে? এই তো আমি দিল্লি যাবার আগের দিন। ফেলুদা অন্যমনস্ক বিড়বিড় করে বলল, সদ্ভুচরণ। যাই হোক, মিস্টার লাহিড়ী বললেন, ওই লেখার মূল্য আমার কাছে তেমন কিছু নয়। সত্যি বলতে কি, আমি বাক্সটা ফেরত পাওয়ার ব্যাপারে কোনো আগ্রহ বোধ করছিলাম না। আর এই যে বাক্সটা দেখছেন, এটারও মালিককে পাওয়া যাবে এমন কোনো ভরসা না দেখে এটা আমার ভাইপোকে দিয়ে দিয়েছিলাম। তারপর কাল রাত থেকে হঠাৎ মনে হতে লাগলো এসব জিনিস দেখতে তেমন জরুরি মনে না হলেও এর মালিকের কাছে এর কোনোটার হয়তো মূল্য থাকতেও পারে। যেমন ধরুন, এই রুমাল, এতে নকশা করে জি লেখা রয়েছে। কে জানে কার সূচিকর্ম এই জি? হয়তো মালিকের স্ত্রীর, হয়তো স্ত্রী আর জীবিত নেই। এইসব ভেবে মনটা খুঁতখুত করতে লাগলো। তাই আজ আমার ভাইপোর ঘর থেকে বাক্সটা তুলে আপনার কাছে নিয়ে এলাম। সত্যি বলতে কি, আমারটা ফেরত পাই না পাই তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু এই বাক্স মালিকের কাছে পৌঁছে দিলে আমি মনে শান্তি পাবো। চায়াল, ফেলুদা আজকাল চায়ের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে হয়ে পড়েছে। এ চা আসে কার্শিংয়ের মোকাইবাড়ি টি এস্টেট থেকে। পেয়ালা সামনে এনে রাখলেই ভুর ভুর করে সুগন্ধ বেরোয়। চায় একটা নিঃশব্দ চুমুক দিয়ে ফেলুদা বলল, বাক্সটা কি অনেকবার খোলার দরকার হয়েছিল ট্রেনে? মাত্র দুবার। সকালে দিল্লিতে ওঠার কিছুক্ষণের মধ্যেই লেখাটা বার করেনি, আর রাত্রে ঘুমোবার আগে আবার ওটা ভেতরে ঢুকিয়ে রাখি। ফেলুদা একটা চারমিনার ধরালো। দিলনাথবাবু সিগারেট খান না। দুটো ধোয়ার রিং ছেড়ে ফেলুদা বলল, আপনি চাইছেন এ বাক্স যার তাকে ফেরত দিয়ে আপনার বাক্সটা আপনার কাছে এনে হাজির করি, এই তো? হতাশ হলেন নাকি? ব্যাপারটা বড় নিরামিষ বলে মনে হচ্ছে। ফেলুদা তার ডান হাতের আঙুলগুলো চুলের মধ্যে দিয়ে চালিয়ে দিয়ে বলল, না, আপনার সেন্টিমেন্ট আমি বুঝতে পেরেছি। যে ধরনের সব কেস আমার কাছে আসে সেগুলোর তুলনায় এই কেসটার যে একটা বৈশিষ্ট্য আছে সেটাও তো অস্বীকার করা যায় না। দিলনাথবাবু যেন অনেকটা আশ্বস্ত হলেন। একটা লম্বা হাঁপা ছেড়ে বললেন, আপনার রাজি হওয়াটা আমার কাছে অনেকখানি। ফেলুদা বলল, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। তবে বুঝতেই পারছেন এ অবস্থায় গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। যাই হোক, এবার আপনার কাছ থেকে কিছু তথ্য জেনে নিতে চাই। বলুন। ফেলুদা চট করে উঠে পাশেই তার শোবার ঘর থেকে তার বিখ্যাত সবুজ নোটবইটা নিয়ে এল। তারপর হাতে পেন্সিল নিয়ে তার প্রশ্ন আরম্ভ করলো। কোন তারিখে রওনা হন দিল্লি থেকে? 5ই মার্চ রবিবার সকাল 6:30টায় দিল্লি ছেড়েছি। কলকাতায় পৌঁছেছি পরদিন সকাল 9:30টায়। আজই হলো 9ই, অর্থাৎ রাত তর্গ। আর কাল রাত্রে আপনি আমাকে টেলিফোন করেছেন।
ফেলুদা অ্যাটাচি কেসটার ভেতর থেকে একটা হলদে রঙের কোডাক ফিল্মের কৌটো বার করে তার ঢাকনার প্যাচটা খুলতেই তার থেকে কয়েকটা সুপুরি বেরিয়ে টেবিলের উপর পড়ল। তার একটা মুখে পুড়ে চিবোতে চিবোতে ফেলুদা বলল, আপনার ব্যাগে এমন কিছু ছিল যা থেকে আপনার নাম ঠিকানা পাওয়া যেতে পারে? যতদূর মনে পড়ে কিছুই ছিল না। এবার আপনার 3 জন সহযাত্রীর মোটামুটি বর্ণনা লিখে নিতে চাই, আপনি যদি একটু হেল্প করেন। দিলনাথবাবু মাথাটাকে চিতিয়ে সিলিং এর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, পাকরাশির বয়স আমার চেয়ে বেশি, 60-65 হবে, গায়ের রং মাঝারি, ব্যাকব্রাশ করা কাঁচা পাকা চুল, চোখে চশমা, কণ্ঠস্বর কর্কশ। বেশ, যিনি আপেল দিলেন তার রং ফর্সা, রোগা একহারা চেহারা, টিকলো নাক, চোখে সোনার চশমা, তারই গোপ কামানো, মাথায় টাক, টেবল ক্যানের পাশে সামান্য কাঁচা চুল, ইংরেজি উচ্চারণ প্রায় সাহেবদের মতো। সর্দি হয়েছিল, বারবার টিস্যুতে নাক ছাড়ছিল। বাবা খাঁটি সাহেব। আর তৃতীয় ভদ্রলোক, আদৌ মনে রাখার মতো চেহারা নয়, তবে হ্যাঁ নিরামিষাশী। উনি একমাত্র ব্যক্তি যিনি ভেজিটেবল থালি নিলেন ডিনার এবং লাঞ্চে। ফেলুদা সব ব্যাপারটা খাতায় নাট করে চলেছে। শেষ হলে পর খাতা থেকে মুখ তুলে বলল, আর কিছু? দিলনাথবাবু মাথা নেড়ে বললেন, আর তো কিছু বলার মতো দেখছি না। দিনের বেলা বেশিরভাগ সময় আমার মন ছিল ওই লেখাটার দিকে। রাত্রে ডিনার খাবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছি। ট্রেনে সচরাচর এত ভালো ঘুম হয় না। ঘুম ভেঙেছে একেবারে হাওড়ায় এসে, আর তাও মিস্টার পাকরশি তুলে দিলেন বলে। তার মানে আপনি বোধহয় সব শেষে কামরা ছেড়েছেন? আজ্ঞে হ্যাঁ, আর তার আগেই অবশ্যই আপনার ব্যাগ অন্যের হাতে চলে গেছে। তা তো বটেই। ভেরি গুড। ফেলুদা খাতা বন্ধ করে পেন্সিলটা শার্টের পকেটে গুজে দিয়ে বলল, দেখি আমি কি করতে পারি। দিলনাথবাবু চেয়ার থেকে উঠে পড়ে বললেন, এ ব্যাপারে আপনার যা পারিশ্রমিক তা তো দেবই, তাছাড়া আপনার কিছু ঘোরাঘুরি আছে, তদন্তের ব্যাপারে আরো এদিক ওদিক খরচ আছে, সেই বাবদ আমি কিছু ক্যাশ টাকা আপনার জন্য নিয়ে এসেছি। ভদ্রলোক তার পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা খাম বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন, আর ফেলুদাও দেখলাম বিলিতি কায়দায় ও থ্যাঙ্কস বলে সেটা দিব্যি পেন্সিলের পিছনে পকেটে গুজে দিল। দরজা খুলে গাড়ির দিকে এগোতে এগোতে ভদ্রলোক বললেন, আমার টেলিফোন নম্বর ডিরেক্টরিতেই পাবেন। কিছু খবর পেলেই কাইন্ডলি জানাবেন, এমনকি শটান আমার বাড়িতে চলেও আসতে পারেন। সন্ধে নাগাদ এলে নিশ্চয়ই দেখা পাবেন। হলুদ রঙের হিস্পানো সুইজা তার গম্ভীর শাখের মতো হর্ন বাজিয়ে রাস্তায় জমা হওয়া লোকদের অবাক করে দিয়ে রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে চলে গেল। আমরা দুজনে বৈঠকখানায় ফিরে এলাম। যে চেয়ারে ভদ্রলোক বসেছিলেন সেটায় বসে ফেলুদা পায়ের উপর পা তুলে দিয়ে আর ভেঙে বলল, এই ধরনের বনেদি মেজাজের লোক আজ থেকে 25 বছর পরে আর থাকবে না। বাক্সটা টেবিলের উপরই রাখা ছিল। ফেলুদা তার ভিতর থেকে একটা একটা করে সমস্ত জিনিস বার করে বাইরে ছড়িয়ে রাখলো। অতি সাধারণ সব জিনিস, সব মিলিয়ে 50 টাকার মালা হবে কি না সন্দেহ। ফেলুদা বলল, তুই একে একে বলে যা, আমি খাতায় নোট করে নিচ্ছি। আমি একটা একটা করে জিনিস টেবিলের উপর থেকে তুলে তার নাম বলে আবার বাক্সে রেখে দিতে লাগলাম, আর ফেলুদা লিখে যেতে লাগলো। সব শেষে লিস্টটা দাঁড়ালো এই রকম: 1, দুভাজ করা দুটো দিল্লির ইংরেজি খবরের কাগজ, একটা সানডে স্টেটজমান আর 435 সানডে ইন্ডাস্ট্যান্ড টিমিস। 2, একটা প্রায় অর্ধেক খরচ হওয়া বিনাকা টুথপেস্ট, টিউবের তলার খালি অংশটা পেঁচিয়ে উপর দিকে তুলে দেওয়া হয়েছে। 3, একটা সবুজ রঙের বিনাকি টুথব্রাশ। 4, একটা গিলেট সেফটি রেজার। 5, একটা প্যাকেটে 3টে থিন গিলেট ব্লেন্ড। 6, একটা প্রায় শেষ হয়ে যাওয়া ওলন্ড স্পাইস শেভিং ক্রিম। 7, একটা শেভিং ব্রাশ। 8, একটা নীলক্লিপ বেশ পুরনো। 9, একটা সেলোফেনের পাতের মধ্যে 3টে অ্যাসপ্লোর করি। 10, একটা ভাঁজ করা কলকাতা শহরের ম্যাপা খুললে প্রায় 4 ফুট বাই 5 ফুট। 11, একটা কোডাক ফিল্মের কিটের মধ্যে সুপুরি। 12, একটা টেক্কা মার্ক দেশলাই আন করা নতুন। 13, একটা ভেনাস মার্ক লাল নীল পেন্সিল। 14, একটা ভাঁজ করা রুমাল, তার এক কোণে সেলাই করা নকশায় লেখাজি। 15, একটা মোরাদবাদী ছুরি বা পেননাইফ। 16, একটা মুখ মোছা ছোট তলে। 17, একটা সেফটি পিন, মরচে ধরা। 18, 3টে জেম ক্লিপ, মরচে ধরা। 19, একটা শার্টের বোতাম। 20, একটা ডিটেকটিভ উপন্যাস এলেরি কুইনের দ্য ডোর বিটুইন। লিস্ট তৈরি হলে পর ফেলুদা উপন্যাসটা হাতে নিয়ে নেড়েচেড়ে বলল, হুইলার কোম্পানির নাম রয়েছে, কিন্তু যিনি কিনেছেন তার নাম নেই। পাতা ভাঁজ করে পড়ার অভ্যাস আছে ভদ্রলোকের। 236 পাতার বই, শেষ ভাঁজের দাগ রয়েছে 212 পাতায়। আন্দাজে মনে হয় ভদ্রলোক বইটা পড়ে শেষ করেছিলেন। ফেলুদা বই রেখে রুমালের দিকে মন দিল। ভদ্রলোকের নাম কিংবা পদবীর প্রথম অক্ষর হল জি। সম্ভবত নাম, কারণ সেটাই আরো স্বাভাবিক। এবার ফেলুদা কলকাতার ম্যাপটা খুলে টেবিলের উপর পাতল। ম্যাপটার দিকে দেখতে দেখতে ওর দৃষ্টি হঠাৎ এক জায়গায় থেমে গেল। লাল পেন্সিলের দাগ, 1, 2, 3, 4, 5 জায়গায়। চৌরঙ্গি পার্ক স্ট্রিট। ঠিক আছে, তোপসে একবার টেলিফোন ডিরেক্টরিটা দে তো আমায়। ম্যাপটা আবার ভাঁজ করে বাক্সে রেখে টেলিফোন ডিরেক্টরির পাতা উল্টাতে উল্টাতে ফেলুদা বলল, ভাগ্য ভালো যে নামটা পাকরাশি।
তারপর পি অক্ষরে এসে একটা পাতায় একটুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে বলল, সব শুদ্ধ, মাত্র সোলটা পাকরাশির বাড়িতে টেলিফোন, তার মধ্যে আবার দুজনে ডাক্তার। সে দুটো অবশ্যই বাদ দেওয়া যেতে পারে। কোন ট্রেনে তার পরিচিত লোকটি পাকরাশিকে মিস্টার বলে সম্বোধন করেছিল, ডক্টর নয়? ও হ্যাঁ, ঠিক ঠিক। ফেলুদা টেলিফোন তুলে ডায়ালিং শুরু করে দিল। প্রতিবারই নম্বর পাবার পর ও প্রশ্ন করল, মিস্টার পাকরাশি কি দিল্লি থেকে ফিরেছেন? পরপর 5 বার উত্তর শুনে সরি বলে ফোনটা রেখে দিয়ে আবার অন্য নম্বর ডায়াল করলো। ছোবারের বার বোধহয় ঠিক লোককে পাওয়া গেল, কারণ কথাবার্তা বেশ কিছুক্ষণ চলল। তারপর ধন্যবাদ বলে ফোন রেখে ফেলুদা বলল, পাওয়া গেছে। এনসি পাকরাশি নিজেই কথা বলল, পরশু সকালে দিল্লি থেকে ফিরেছেন কালকামেলে। সবকিছু মিলে যাচ্ছে, তবে এর কোনো বাক্স বদল হয়নি। তাহলে আবার বিকেলে অ্যাপয়েন্টমেন্ট করলে কেন? অন্য যাত্রীদের সম্পর্কে ইনফরমেশন দিতে পারে তো। লোকটার মেজাজ অত্যন্ত রুক্ষ, যদিও ফেলুমিত্তির তাতে ঘাবড়াবার পাত্র নন। তোকসে বেরিয়ে পড়ি। সে কি, বিকেলই তো অ্যাপয়েন্টমেন্ট। তার আগে একবার সিধু জ্যাঠার কাছে যাওয়া দরকার। 02 সিধু জ্যাঠার সঙ্গে আসলে আমাদের কোনো আত্মীয়তা নেই। বাবা যখন দেশের বাড়িতে থাকতেন আমার জন্মের আগে, তখন পাশের বাড়িতে এই সিধু জ্যাঠা থাকতেন। তাই উনি বাবার দাদা আর আমার জ্যাঠা ফেলুদা বলে। সিধু জ্যাঠার মতো এত বিষয়ে এত জ্ঞান আর এমন আশ্চর্য স্মরণশক্তি খুব কম লোকের থাকে। ফেলুদা যে কেন এসেছে সিধু জ্যাঠার কাছে, সেটা তার প্রশ্ন শুনে প্রথম জানতে পারলাম। আচ্ছা, শম্ভুচরণ বোস বলে বছর 60 আগের কোনো ভ্রমণ কাহিনী লেখকের কথা আপনি জানেন? ইংরেজিতে লিখতেন তিনি। সিধু জ্যাঠা চোখ কপালে তুলে বললেন, বিলোকি হে, ফেলুদার লেখা তেরাইয়ের কাহিনী পড়নি? ঠিক ঠিক, ফেলুদা বলল, এখন মনে পড়ছে। ভদ্রলোকের নামটা চেনাচেন লাগছিল, কিন্তু বইটা হাতে আসেনি কখনো। টারোর্স অফ টারাই ছিল বইয়ের নাম। 1915 সালে লন্ডনের কিগ্যান পল কোম্পানি সে বই ছেপে বার করেছিল। দুর্দান্ত শিকারী ও পর্যটক ছিলেন শম্ভুচরণ, তবে পেশা ছিল ডাক্তারি। কাঠমান্ডুতে প্র্যাকটিস করত। ওখানে তখন রাজরাজা হয়নি, রানারাই ছিল সর্বেসর্বা। রানী ফ্যামিলির অনেকের কঠিন রোগ সরিয়ে দিয়েছিল শম্ভুচরণ। ওর বইয়ে এক রানার কথা আছে, বিজয়েন্দ্র শমশের জঙ্গ বাহাদুর। শিকারের খুব শখ, অথচ ঘোর মদ্য। এক হাতে বন্দুক আর এক হাতে মদের বোতল নিয়ে মাচায় বসত। অথচ জানোয়ার সামনে পড়লেই হাত স্টেডি হয়ে যেত। কিন্তু একবার হয়নি, গুলি বাঘের গায়ে লাগেনি। বাঘ লাফিয়ে পড়েছিল মাচার উপর। পাশের মাচায় ছিলেন শম্ভুচরণ। তারই বন্দুকের অব্যর্থ গুলি শেষটায় রানাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। অবিশ্বাসী রানীও তাকে কৃতজ্ঞতা জানিয়েছিল একটি মহামূল্য রত্ন উপহার দিয়ে। থ্রিলিং গল্প, ন্যাশনাল লাইব্রেরি থেকে এনে পড়ে দেখো, বাজারে চট করে পাবে না। আজ উনি কি তিব্বত গিয়েছিলেন? ফেলুদা জিজ্ঞেস করলো। গিয়েছিল বই কি, মারা যায় 21-এ। আমি তখন সবে পরীক্ষা দিয়েছি। কাগজে একটা অবিচুয়ারি বেরিয়েছিল, তাতে লিখেছিল শম্ভুচরণ রিটায়ার করবার পর তিব্বত যায়, তবে মারা যায় কাঠমান্ডুতে। ফেলুদা কিছুক্ষণ চুপ, তারপর কথাগুলো খুব স্পষ্ট উচ্চারণ করে ধীরে ধীরে বলল, আচ্ছা, ধরুন আজ যদি হঠাৎ জানা যায় যে তিব্বত ভ্রমণ সম্পর্কে তার একটা অপ্রকাশিত বড় লেখা রয়েছে ইংরেজিতে, তাহলে সেটা দামি জিনিস হবে নাকি? ওরে বাবা, সিধু জ্যাঠার চকচকে টাকা উত্তেজনায় নেচে উঠল। কি বলছো? ফেলুটেরাই পড়ে লন্ডন টাইমস কি উচ্ছ্বাস করেছিল সে তো মনে আছে আমার। আর শুধু কাহিনী নয়, শম্ভুচরণের ইংরেজি ছিল যেমন স্বচ্ছ তেমনি রংদার, একেবারে স্ফটিকের মতো। ম্যানুস্ক্রিপ্ট আছে নাকি? হয়তো আছে। যদি তোমার হাতে আসে আমাকে একবারটি দেখিও, আর যদি অকশনে বিক্রি টিক্রি হচ্ছে বলে খবর পাও, তাহলেও জানিও। আমি 1005 পরন্ত বিড করতে রাজি আছি। এলিপসেস। সিধু জ্যাঠার বাড়িতে গরম কোকো খেয়ে রাস্তায় বেরিয়ে এসে ফেলুদাকে বললাম, মিস্টার লাহিড়ির বাক্সে যে একটা এত দামি জিনিস রয়েছে সেটা তো উনি জানেনই না। ওকে জানাবে না? ফেলুদা বলল, অত তারা কিসের, আগে দেখি না কোথাকার জল কোথায় গড়ায়। আর কাজের ভারটা তো আমি এমনিতেই নিয়েছি, কেবল উৎসাহটা একটু বেশি পাচ্ছি, এই যা। নরেশচন্দ্র পাকরাশির বাড়িটা হলো ল্যান্সডাউন রোডে। দেখলেই বোঝা যায় অন্তত 40 বছরের পুরনো বাড়ি। ফেলুদা আমাকে শিখিয়ে দিয়েছে একটা বাড়ির কোন কোন জিনিস থেকে তার বয়সটা আন্দাজ করা যায়। যেমন 50 বছর আগে একরকম জানালি ছিল, যেটা 40 বছর আগের বাড়িতে আর দেখা যায় না। তাছাড়া বারান্দার রেলিংয়ের প্যাটার্ন, ছাদের পাঁচিল, গেটের নকশা, বাড়ি বারান্দার থামো, এই সব থেকেও বাড়ির বয়স আন্দাজ করা যায়। এ বাড়িটা নির্ঘাত 1920 থেকে 30-এর মধ্যে তৈরি। ট্যাক্সি থেকে নেমে বাড়ির সামনে প্রথমেই চোখে পড়ল গেটের উপর লটকানো কাঠের ফলক, কুকুর হইতে সাবধান। ফেলুদা বলল, কুকুরের মালিক হইতে সাবধান কথাটাও লেখা উচিত ছিল। গেট দিয়ে ঢুকে এগিয়ে গিয়ে গাড়ি বারান্দার নিচে পৌঁছতেই দারোয়ানের দেখা পেলাম, আর ফেলুদা তার হাতে দিয়ে দিল তার ভিজিটিং কার্ড, যাতে লেখা আছে প্রাডোসি মিটার প্রাইভেট ইনভেস্টিগেটর। মিনিট খানেকের মধ্যেই দারোয়ান ফিরে এসে এসভ্লালা ভাফলিকা আমাদের ভিতরে ডাকছেন। মার্বেল পাথরে বাঁধানে ল্যান্ডিং পেরিয়ে প্রায় 10 ফুট উঁচু দরজার পর্দা ফাঁক করে আমরা যে ঘরটায় ঢুকলাম সেটা বৈঠকখানা।
প্রকাণ্ড ঘরের তিনদিকে উঁচু উঁচু বইয়ের আলমারিতে ঠাসা বই, এছাড়া ফার্নিচার, কার্পেট, দেয়ালে ছবি আর মাথার উপরে ঝাড় লণ্ঠন এসবও আছে। কিন্তু তার সঙ্গে রয়েছে একটা অগোছালো অপরিষ্কার ভাব। এ বাড়িতে ঝাড়পোছ জিনিসটার যে বিশেষ বালাই নেই সেটা সহজেই বোঝা যায়। মিস্টার পাকশিকে পেলাম বৈঠকখানার পিছন দিকের ঘরটায়। দেখে বুঝলাম এটা তার অফিস, বা যাকে বলে স্টাডি। টাইপ করার শব্দ আগেই পেয়েছিলাম। ঢুকে দেখলাম ভদ্রলোক একটা সবুজ রেক্সিনে ঢাকা প্রকাণ্ড টেবিলের পিছনে একটা মান্ধাতার আমলের প্রকাণ্ড টাইপরাইটার সামনে নিয়ে বসে আছেন। টেবিলটা রয়েছে ঘরের ডান দিকে, বাঁদিকে রয়েছে একটা আলাদা বসবার জায়গা, 3টে কোচ, আর তার সামনে একটা নিচু গোল টেবিল। এই টেবিলের উপর আবার রয়েছে ঘুঁটি সাজানো একটা দাবার বোর্ড, আর তার পাশেই একটা দাবার বই। সব শেষে যেটা চোখে পড়ল সেটা হলো টেবিলের পিছন দিকে কার্পেটের উপর কুণ্ডলি পাকিয়ে শোয়া একটা জাদরেল কুকুর। ভদ্রলোকের নিজের চেহারা দিলনাথবাবুর বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে, কেবল একটা নতুন জিনিস হচ্ছে তার মুখে বাঁকানো পাইপটা। আমরা ঘরে ঢুকতে টাইপিং বন্ধ করে ভদ্রলোক আমাদের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, কোনটি মিস্টার মিত্তির, আপনি নাইনি? প্রশ্নটা হয়তো মিস্টার পাকরাশি ঠাট্টা করেই করেছিলেন, কিন্তু ফেলুদা হাসল না। সে বেশ স্বাভাবিকভাবেই বলল, আজ্ঞে আমি। এটি আমার কাজিন। পাকরাশি বললেন, কি করে জানবো? গানবাজনা, অ্যাক্টিং, ছবি আঁকা, মাইগুরুগিরিতে পর্যন্ত যদি বালকদের এত ট্যালেন্ট থাকতে পারে, তাহলে গোয়েন্দাগিরিতেই বা থাকবে না কেন? যাকগে, এবারে বলুন, এই সাথে নেই পাচে নেই মানুষটিকে এভাবে জ্বালাতে এলেন কেন? ফেলুদা টেলিফোনে কথা বলেছিল লোকটার মেজাজ রুক্ষ। আমার মনে হলো খিটখিটেমোর জন্য কম্পিটিশন থাকলে ইনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতেন। কে আপনাকে পাঠিয়েছে বললেন? মিস্টার পাকরাশি প্রশ্ন করলেন। মিস্টার লাহিড়ীর কাছ থেকে আপনার নামটা জানি। দিল্লি থেকে আপনার সঙ্গে একই কম্পার্টমেন্টে কলকাতায় এসেছেন 3 দিন আগে। তারই বাক্স হারিয়েছে বলছে, আরেকজনের সঙ্গে বদল হয়ে গেছে। কেয়ারলেস ফুল। তা সেই বাক্স উদ্ধারের জন্য ডিটেকটিভ লাগাতে হলো কেন? কি এমন ধনদৌলত ছিল তার মধ্যে শুনি? বিশেষ কিছু না, একটা পুরনো ম্যানুস্ক্রিপ্ট ছিল, ভ্রমণ কাহিনী। সেটার আর কপি নেই। আসল কারণটা বললে পাকশি মশাই মোটেই ইমপ্রেসড হতেন না বলেই বাদ হয় ফেলুদা লেখার কথাটা বলল। ম্যানুস্ক্রিপ্ট? পাকরাশির যেন কথাটা বিশ্বাস হলো না। হ্যাঁ, শম্ভুচরণ বাসের লেখা একটা ভ্রমণ কাহিনী। ট্রেনে উনি লেখাটা পড়ছিলেন, সেটা ওই বাক্সতেই ছিল। শুধু ফুল নয়, হি সিমস টু বি এ লায়ার টু। খবরের কাগজ আর বাংলা মাসিক পত্রিকা ছাড়া আর কিছুও পড়েনি লোকটা। আমার সিট যদিও ছিল ওর ওপরের ব্যাংকে, দিনের বেলাটা আমি নিচেই বসেছিলাম, ওর সিটেরই একটা পাশে। উনি কি পড়ছিলেন না পড়ছিলেন সে বিষয়ে আমার যথেষ্ট খেয়াল আছে। ফেলুদা চুপ। ভদ্রলোক একটু দম নিয়ে বললেন, আপনি গোয়েন্দা হয়ে কি বুঝছেন জানি না, আপনার মুখে সামান্য যা শুনলাম তাতে ব্যাপারটা বেশ সাসপিশাস বলে মনে হচ্ছে। এনিওয়ে, আপনি বুনোহাস ধাওয়া করতে চান করুন, কিন্তু আমার কাছ থেকে কোনো হেল্প পাবেন না। আপনাকে তো টেলিফোনেই বললুম, ওরকম এয়ার ইন্ডিয়ার ব্যাগ আমার বাড়িতে গোটা 3 পড়ে আছে, কিন্তু এবারে সঙ্গে সে ব্যাগ ছিল না, সো আই কান্ট হেল্প ইউ। যাত্রী 4 জনের মধ্যে একজনের সঙ্গে বোধহয় আপনার চেনা বেরিয়ে গোসল, তাই না? কে? ব্রিজমোহন? হ্যাঁ, তেজারতির কারবার আছে। আমার সঙ্গে এককালে কিছু ডিলিংস হয়েছে। তেজারতির কারবার মানে সুদে টাকা খাটানোর ব্যবসা, সেটা ফেলুদা আমাকে পড়ে বলে দিয়েছিল। ফেলুদা বলল, এই ব্রিজমোহনের কাছে কি ওইরকম একটা ব্যাগ থেকে থাকতে পারে? সেটা আমি কি করে জানবো? হ্যাঁ। এরপর থেকে ভদ্রলোক ফেলুদাকে আপনি বলা বন্ধ করে তুমিতে চলে গেলেন। ফেলুদা বলল, এই ভদ্রলোকের হদিসটা দিতে পারেন? ডিরেক্টরি দেখে নিও। মিস্টার পাকরাশি বললেন, SM কেন্দ্রিয়া এন্ড কোম্পানি। SM হলো ব্রিজমোহনের বাবা। ধরমতলায় থুরি লেনিন সরণিতে অফিস। তবে তুমি যে বলছি একজনের সঙ্গে আলাপ ছিল, তা নয়, আসলে 3 জনের মধ্যে 2 জনকে চিনতুম আমি। ফেলুদা যেন একটু অবাক হয়েই প্রশ্ন করলো, অন্যজনটিকে? দিলনাথ লাহিড়ী। এককালে রেসের মাঠে দেখতুম ওকে। আলাপ হয়েছিল একবার। আগে খুব লায়েক ছিল, ইদানিং নাকি সভ্যভব্য হয়েছে। দিল্লিতে নাকি এক গুরু বাগিয়েছে। সত্যি কি মিথ্যে জানি না। আর অন্য যে যাত্রীটি ছিলেন? বুঝতে পারলাম ফেলুদা যতদূর পারে ইনফরমেশন সংগ্রহ করে নিচ্ছে ভদ্রলোকের কাছে। এটা কি জেরা হচ্ছে? ভদ্রলোক পাইপ কামড়ানা অবস্থাতেই তার 32 পার্টি দাঁত খিচিয়ে প্রশ্ন করলেন। আজ্ঞে না, ফেলুদা বলল, আপনি বাড়িতে বসে এক দাবা খেলেন, আপনার মাথা পরিষ্কার, আপনার স্মরণশক্তি ভালো, এইসব ভেবে আপনাকে জিজ্ঞেস করছি। পাকরাশি মশাই বোধহয় একটু নরম হলেন। গলাটা একবার খাকরে নিয়ে বললেন, চেষ্টা আমার একটা অদম্য নেশা। খেলার যে সঙ্গীটি ছিলেন তিনি গত হয়েছেন, তাই এখন একই খেলি, রোজ, ডেইলি। তার আরেকটা কারণ আমার ইনসমনিয়া। রাত 3টে পর্যন্ত চলবে এই খেলা। ঘুমের বড়ি খান না, খাই তবে বিশেষ কাজ দেয় না। তাতে যে শরীর কিছু খারাপ হচ্ছে তা নয়। 3টে ঘুমোই, 8টায় উঠি। এ বয়সে 5 ঘন্টা ইজ এনাফ। টাইপিংটাও কি আপনার একটা নেশা? ফেলুদা তার এক পেশে হাসি হেসে বলল, না, ওটা মাঝে মাঝে করি। সেক্রেটারি রেখে দেখেছি এক ধার থেকে সব ফাঁকিবাজ।
যাই হোক, আপনি অন্য যাত্রীটির কথা জিজ্ঞেস করছিলেন না? শার্প চেহারা, মাথায় টাক, বাঙালি নয়, ইংরেজি উচ্চারণ ভালো, আমায় একটা আপেল অফার করেছিলেন, খাইনি। আর কিছু? আমার বয়স 53, আমার কুকুরের বয়স 3.5। ওটা যাতে বক্সার হাউন্ড। বাইরের লোক আমার ঘরে এসে আধ ঘন্টার বেশি থাকে সেটাও পছন্দ করে না। কাজেই ইন্টারেস্টিং লোক, ফেলুদা মন্তব্য করলো। আমরা ল্যান্সডাউন রোডে বেরিয়ে এসে দক্ষিণে না গিয়ে উত্তর দিকে কেন চলেছি, আর পাশ দিয়ে দুটো খালি ট্যাক্সি বেরিয়ে যাওয়া সত্ত্বেও ফেলুদা কেন সেগুলাকে ডাকলো না তা আমি জানি না। আমার একটা কথা মনে হচ্ছিল, সেটা ফেলুদাকে না বলে পারলাম না। আচ্ছা, নীলনাথবাবু যে বলেছিলেন পাকরাশির বয়স 60-এর উপর, অথচ পাকরাশি নিজে বললেন 53। আর ভদ্রলোককে দেখেও 50-এর খুব বেশি বলে মনে হয় না। এটা কিরকম হলো? ফেলুদা বলল, তাতে শুধু এটাই প্রমাণ হয় যে নীলনাথবাবুর পর্যবেক্ষণ ক্ষমতা খুব তীক্ষ্ণ নয়। আরো মিনিট দুয়েক হাঁটতেই আমরা লোয়ার সার্কুলার রোডে পড়লাম। ফেলুদা বা দিকে ঘুরল। আমি বললাম, সেই ডাকাতির ব্যাপারে তদন্ত করতে যাচ্ছ বুঝি? 3 দিন আগেই খবরের কাগজে বেরিয়েছে যে লোয়ার সার্কুলার রোডে হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলের কাছে একটা গয়নার দোকানে 3 জন মুখোশ পরা রিভলভারধারী লোক ঢুকে বেশ কিছু দামি পাথর টাথর নিয়ে বেয়ারাভাবে দুমদাম রিভলভার ছুটতে ছুটতে একটা কালো অ্যাম্বাসাডার করে পালিয়েছে। ফেলুদা খবরটা পড়ে বলেছিল, এই ধরনের একটা বেপরোয়া ক্রাইমের তদন্ত করতে পারলে মন্দ হতো না। কিন্তু দুঃখের বিষয়, কেসটা ফেলুদার কাছে আসেনি। তাই আমি ভাবলাম, ও হয়তো নিজেই একটু খোঁজ খবর করতে যাচ্ছে। ফেলুদা কিন্তু আমার প্রশ্নটায় কানি দিল না। ওর ভাব দেখে মনে হলো অফ অ্যান্ড ওয়াকিং এক্সারসাইজ করতে বেরিয়েছে, তাই হাঁটা ছাড়া কোনো দিকে মন নেই। কিন্তু মিনিটখানেক হাঁটার পরেও হঠাৎ রাস্তা থেকে বাইরে ঘুরে সোজা গিয়ে ঢুকলো হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলের গেটের ভিতর, আর আমিও ঢুকলাম তার পেছনে পেছনে। শটান রিসেপশন কাউন্টারে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করলো, আপনার এখানে 6ই মার্চ সকালে সিমলা থেকে কোনো গেস্ট এসেছিলেন কি যার নামের প্রথম অক্ষর জি? প্রশ্নটা শুনে আমার এই প্রথম খেয়াল হলো যে ব্রিজমোহন বা নরেশ পাকরাশি কারুরই নামের প্রথম অক্ষর জি নয়। কাজেই এখন বাকি রয়েছেন শুধু আপেলওয়ালা। রিসেপশনের লোক খাতা দেখে বলল, 2 জন সাহেবের নাম পাচ্ছি জি দিয়ে, জেরাল্ড ব্রাটলি এবং জি.আর. হোমস। দুজনেই ভারতবর্ষের বাইরে থেকে এসেছিলেন। থ্যাংক ইউ বলে ফেলুদা বিদায় নিল। বাইরে বেরিয়ে এসে একটা ট্যাক্সি নেওয়া হলো। পার্ক হোটেল চলিয়ে বলে ড্রাইভারকে একটা হুকুম দিয়ে একটা চারমিনার ধরিয়ে ফেলুদা বলল, ম্যাপের উপর লাল দাগগুলো ভালো করে লক্ষ্য করলে দেখতিস যে সেগুলো সব এক একটা হোটেলের জায়গায় দেওয়া হয়েছে। সুতরাং কলকাতায় এসে ভদ্রলোকের হোটেলে ওঠাই স্বাভাবিক। ভালো হোটেল বলতে এখন গ্র্যান্ড, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, পার্ক, গ্রেট ইস্টার্ন আর রিচ কন্টিনেন্টাল। দাগও ছিল ঠিক এই 5 জায়গায়। আমাদের রাস্তায় প্রথম পড়ছে পার্ক হোটেল, কাজেই সেটা হবে আমাদের গন্তব্যস্থল। পার্ক হোটেলে 6 তারিখে নামের প্রথম অক্ষর জি দিয়ে কেউ আসেনি, কিন্তু গ্র্যান্ড হোটেলে গিয়ে ভালো খবর পাওয়া গেল। একজন বাঙালি রিসেপশনিস্টের সঙ্গে দেখলাম ফেলুদার চেনাও রয়েছে। এই ভদ্রলোক নাম দাশগুপ্ত খাতা খুলে দেখিয়ে দিলেন যে 6ই মার্চ সকালে 5 জন হোটেলে এসে উঠেছিলেন, তাদের মধ্যে একজনই ভারতীয়, আর তিনি সিমলা থেকে এসেছিলেন, আর তার নাম জিসি ধমিজা। এখনো আছেন কি ভদ্রলোক? ফেলুদা প্রশ্ন করলো। নো স্যার, গতকাল সকালে তিনি চেক আউট করে গেছেন। আমার মনে একটা আশার আলো জ্বলেছিল, সেটা আবার দপ করে নিভে গেল। ফেলুদার ভুরু কুঁচকে গেছে, কিন্তু সে তবু প্রশ্ন করতে ছাড়ল না। কত নম্বর ঘরে ছিলেন? 216। সেই ঘর কি এখন খালি? অজ্ঞে হ্যাঁ, আজই সন্ধ্যায় একজন গেস্ট আসছেন, তবে এখন খালি। সেই ঘরের বেয়ারার সঙ্গে একটু কথা বলতে পারি? সার্টেনলি, আমি সঙ্গে লোক দিয়ে দিচ্ছি, আপনাকে রুম বিয়ের সঙ্গে দেখা করিয়ে দেবে। লিফট দিয়ে দোতলায় উঠে লম্বা বারান্দা দিয়ে বেশ খানিকটা হেঁটে গিয়ে তারপর 216 নম্বর ঘর। রুম বয়ের দেখা পেয়ে তাকে নিয়ে ঘরে ঢুকলো ফেলুদা। তারপর এদিক ওদিক 2-1 পায়চারি করে প্রশ্ন করলো, গতকাল সকালে যে ভদ্রলোক চলে গেছেন তাকে মনে পড়ছে? হ্যাঁ সাহাব, ভালো করে মনে করে দেখতো তার সঙ্গে জিনিসপত্র কি কি ছিল। একটা বড় সুটকেস থাক কালা, और एक छोटा बैग। नील रंगेर बैग की? हाँ साहब। हम जब फिलस्को में पानी लेकर कमरे में आया तब साहब के देखा वो छोटो बैग खोलकर सब चीज बाहर निकल के बिस्तर पर रखा। मेरा मालूम हुआ साहब कुछ ढूंढ रहा। वेरी गुड। बाबूर संगे आपिल छिलो कि ना मने आछे? हाँ बाबू, 3 आपिल था, बाहर निकल के प्लेटी में रखा। এরপরে বাবুর চেহারা কিরকম ছিল জিজ্ঞেস করাতে বয় যা বলল, সেরকম চেহারার লোক কলকাতায় অন্তত লাখখানেক আছে। যাই হোক, গ্র্যান্ড হোটেলে এসে মস্ত কাজ হয়েছে। নীলনাথবাবুর বাক্স যার সঙ্গে বদল হয়েছে তার নাম ঠিকানা দুটোই পাওয়া গেছে। ঠিকানাটা মিস্টার দাশগুপ্ত একটা কাগজে লিখে রেখেছিলেন। যাবার সময় সেটা ফেলুদার হাতে দিয়ে দিলেন। ফেলুদার সঙ্গে সঙ্গে আমিও পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে, জি সি ডিএইচ আমিজা, চানক, উইথ ওয়ারহাল্ড, সিমলা 03। দিলনাথবাবুর ভাইপো। কাকা একটু বেরিয়েছেন, 7টা নাগাদ ফিরবেন। ইনিই তাহলে দিলনাথবাবুর ভাইপো। গ্র্যান্ড হোটেল থেকে বেরিয়ে নিউ এম্পায়ারের সামনের দোকান থেকে মিঠে পান কিনে আমরা সোজা চলে এসেছি।
রাডন স্ট্রিটে দিলনাথবাবুর বাড়িতে। কারণটা হলো আজকের ঘটনার রিপোর্ট দেওয়া। বাড়ির গেটের ভিতর দিয়ে ঢুকে বাদিকে পরপর 4টি গ্যারাজ, তার 3টে খালি, আর একটাতে রয়েছে আরেকটা অদ্ভুত ধরনের পুরনো গাড়ি। ফেলুদা বলল ওটা নাকি ইটালিয়ান গাড়ি, নাম লাগন্ডা। দারোয়ানের হাতে কার্ড দেবার 1 মিনিটের মধ্যেই এই ইয়াং ভদ্রলোকটি বেরিয়ে এলেন। বয়স মনে হয় 30-এর নিচে, মাঝারি হাইট, দিলনাথবাবুর মতোই ফর্সা রং, উস্কোথুস্কো চুলের পিছন দিক বেশ লম্বা, আর কানের দুপাশে লম্বা ঝুলপি, যে রকম ঝুলপি আজকাল অনেকেই রাখছে। ভদ্রলোক একদৃষ্টি ফেলুদার দিকে চেয়ে আছেন। ফেলুদা বলল, আমরা একটু বসতে পারি কি? একটু দরকার ছিল ওর সঙ্গে। আসুন। ভদ্রলোক আমাদের ভিতরে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন। দেয়ালে আর মেঝেতে বাঘ ভালুকের ছালের ছড়াছড়ি, সামনের দরজার উপরে একটা প্রকাণ্ড বাইসনের মাথা। দিলনাথবাবুর জ্যাঠামশাইও কি তাহলে শিকারী ছিলেন? হয়তো শিকারের সূত্রেই শম্ভুচরণের সঙ্গে এত বন্ধুত্ব। কাকা বিকেলে একটু বেড়াতে বেরোন, এইবার আসবেন। ভদ্রলোকের গলার স্বর একটু বেশি রকম পাতলা। একেই কি দিলনাথবাবু ধমিজার বাক্সটা দিয়েছিলেন? আপনিই কি ফেলুমিত্তির, যিনি সোনার কেল্লার রহস্য সলভ করেছিলেন? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। ফেলুদা হ্যাঁ বলে বেশ মেজাজের সঙ্গে পায়ের উপর পা তুলে দিয়ে একটু পিছন দিকে হেলে আরাম করে বসল। আমার কেন জানি ভদ্রলোকের মুখটা চেনা চেনা লাগছিল, যদিও কারণটা বুঝতে পারছিলাম না। শেষটায় ভাবলাম একটা চান্স নিয়ে দেখতে ক্ষতি কি। জিজ্ঞেস করলাম, আপনি কি কোনো ফিল্মে অ্যাক্টিং করেছেন? ভদ্রলোক একটা গলা খাকরানি দিয়ে বললেন, হ্যাঁ, অশরীরী, থ্রিলার, ভিলেনের পার্ট করেছি। অবশ্যই ছবিটা এখনো রিলিজ হয়নি। কি নাম বলুন তো আপনার? আসল নাম প্রবীর লাহিড়ী, ফিল্মের নাম অমর কুমার। হ্যাঁ হ্যাঁ, অমর কুমার মনে পড়েছে। কোনো একটা ফিল্মের পত্রিকায় ভদ্রলোকের ছবি দেখেছি। এত পাতলা গলার স্বরে কিরকম ভিলেন হবে কে জানে। অ্যাক্টিং কি আপনার পেশা? এবার প্রশ্নটা ফেলুদার। ভদ্রলোক চেয়ারে না বসে কেন যে দাঁড়িয়ে আছেন জানি না। কাকার প্লাস্টিকের কারখানায় বসতে হয়, কিন্তু আমার আসল ঝোঁক অ্যাক্টিং এর দিকে। কাকা কি বলেন? কাকার উৎসাহ নেই কেন? কাকা ওই রকমই। অমর কুমারের মুখ গোমরা। বুঝলাম কাকার সঙ্গে ফিল্মের ব্যাপারে কথা কাটাকাটি হয়েছে। একটা কথা আমার জিজ্ঞেস করার আছে। লোকটার মধ্যে একটা রাগী রাগী ভাব আছে বলেই ফেলুদা বোধ হয় এত নরম করে কথা বলছে। অমর কুমার বললেন, আপনার কথার জবাব দিতে আমার আপত্তি নেই, কিন্তু কাকার কনস্ট্যান্ট খোঁচানোটা। আপনার কাকা আপনাকে একটা এয়ার ইন্ডিয়ার ব্যাগ দিয়েছিলেন কি? হ্যাঁ, কিন্তু সেটা দেখছি কে যেন ছেড়ে দিয়েছে। আমাদের একটা নতুন চাকর। ফেলুদা হেসে হাত তুলে প্রবীরবাবুকে থামিয়ে দিয়ে বলল, না, কোনো নতুন চাকরি আপনার ব্যাগ ছেড়ে দেয়নি। ওটা রয়েছে আমার কাছে। আপনার কাছে? প্রবীরবাবু অবাক। হ্যাঁ, আপনার কাকাই হঠাৎ ডিসাইড করেন ওটা যার ব্যাগ তাকে ফেরত দেওয়া উচিত, সে কাজের ভারটা আমাকে দিয়েছেন। এখন কথা হচ্ছে, ওর ভেতর থেকে আপনি কোনো জিনিস বার করে নিয়েছেন কি? ন্যাচারালি। এই তো। প্রবীরবাবু পকেট থেকে একটা ডট পেন বার করে দেখালেন। তারপর বললেন, ব্লেড আর শেভিং ক্রিমটাও ইউজ করার ইচ্ছে ছিল, কিন্তু সেতে চান্সই হলো না। কিন্তু বুঝতেই পারছেন প্রবীরবাবু, বাক্সটা ফেরত দিতে হলে সব জিনিসপত্র সমেত ফেরত দিতে হবে, তো একেবারে ইনট্যাক্ট। ন্যাচারালি। প্রবীরবাবু ডট পেনাটা ফেলুদার দিকে এগিয়ে দিলেন। ফেলুদা ধন্যবাদ দিয়ে সেটা পকেটে পুরে নিল। কিন্তু কাকার উপরে প্রবীরবাবুর রাগটা এখনো পড়েনি। বললেন, জিনিসটা যখন দিয়েই দিয়েছিলেন তখন সেটা নেবার সময় একবার। প্রবীরবাবুর কথা শেষ হলো না। দিলনাথের গাড়ির গভীর হর্নের আওয়াজ পাওয়া মাত্র ফিল্মের ভিলেন অমর কুমার সুরসুরি করে ঘর থেকে বেরিয়ে গেলেন। এহে, আপনারা এসে বসে আছেন। দিলনাথবাবু ঘরে ঢুকে অত্যন্ত লজ্জিত ভাবে ঘাড় বেঁকিয়ে হাত দুটো নমস্কারের ভঙ্গিতে জড়ো করে আমাদের দিকে এগিয়ে এলেন। আমরা দুজনেই উঠে দাঁড়িয়েছিলাম। ভদ্রলোক ব্যস্তভাবে বললেন, বসুন বসুন প্লিজ। আপনাদের অসময়ে চা খেতে আপত্তি নেই নিশ্চয়ই? ওরে কে আছিস? চাকরকে চায়ের আড়ার দিয়ে ভদ্রলোক আমাদের পাশের সোফায় বসে বললেন, বলুন কি খবর? ফেলুদা বলল, আপনার ব্যাগ বদল হয়েছে, আপেলওয়ালার সঙ্গে নাম জিসি ধমিজা। দিলনাথবাবু চোখ গোল গোল করে বললেন, আপনি এর মধ্যে এই একদিনেই নামটা বের করে ফেললেন? একই ম্যাজিক নাকি মশাই? সিমলায় ঠিকানাও জোগাড় হয়েছে। গ্র্যান্ড হোটেলে এসেছিলেন, 3 দিন থাকার কথা ছিল, 2 দিন থেকে চলে গেছেন। চলে গেছেন? দিলনাথবাবু যেন একটু হতাশভাবেই প্রশ্নটা করলেন। আজ্ঞে হ্যাঁ, হোটেল থেকে চলে গেছেন, তবে সিমলা গেছেন কি না বলতে পারি না। সেটা অবশ্যই ওর সিমলার ঠিকানায় একটা টেলিগ্রাম করলেই জানতে পারবেন। দিলনাথবাবু কিছুক্ষণ চিন্তিতভাবে চুপ করে থেকে বললেন, আপনি এক কাজ করুন। টেলিগ্রাম অবশ্যই আমি আজই করছি, কিন্তু ধরুন জানতে পারলাম তিনি সিমলা ফিরেছেন এবং তার কাছে আমার বাক্সটা রয়েছে, তাহলেই তো আর কাজটা পুড়িয়ে যাচ্ছে না। তার ব্যাগটা তো তাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, তা তো বটেই। তাছাড়া ওই ভ্রমণ কাহিনীটা সম্পর্কে আমার একটা কৌতূহল রয়েছে, কাজেই আপনার বাক্সটাও ফেরত আনতে হবে। ভেরি গুড। আমার প্রস্তাব হচ্ছে, আমি আপনাকে সব খরচ দিচ্ছি, আপনি চট করে সিমলাটা ঘুরে আসুন। আমি বলি কি, আপনার এই ভাইটিকেও নিয়ে যান। সিমলা এ সময় বরফ জানেন তো? হাতের কাছে বরফ দেখেছো কখনো খোকা?
অন্য সময়ে হলে খোকা বলতে আমার রাগই হতো, কিন্তু সিমলায় যাবার চান্স আছে বুঝতে পেরে ওটা আর গাড়ি করলাম না। আমার বুকের ভেতর ঘোড়দৌড় শুরু হয়ে গিয়েছে। ফেলুদার পরের কথাটা শুনে কিন্তু আমার বেশ বিরক্তই লাগলো। ও বলল, একটা জিনিস ভেবে দেখুন মিস্টার লাহিড়ী, আপনি কিন্তু ইচ্ছে করলে এখন যে কোনো লোককেই সিমলা পাঠিয়ে দিতে পারেন। ওর বাক্সটা ফেরত দিয়ে আপনারটা নিয়ে আসা এছাড়া তো কোনো কাজ নেই। কাজেই না না না, লাহিড়ী মশাই বেশ জোরের সঙ্গে প্রতিবাদ করলেন। আপনার মতো রিলায়েবল লোক আর পাচ্ছি কোথায়? আর শুরুটা যখন আপনাকে দিয়ে হয়েছে, শেষটাও আপনিই করুন। কেন, আপনার ভাইপো? দিলনাথবাবু মুষড়ে পড়লেন। ওর কথা আর বলবেন না, ওর দায়িত্বজ্ঞানটা বড়ই কম। কোথায় যেন এক বাংলা সিনেমায় নাম লিখিয়ে অ্যাক্টিং করে এসেছে। ভাবুন তো দিকি, ওর কোনো মতিস্থির নেই। না না, ও ভাইপো টাইপো দিয়ে হবে না। আপনিই যান, আমার চেনা ট্রাভেল এজেন্ট আছে, আপনাদের টিকিটপত্র সব করে দেবে। দিল্লি পর্যন্ত প্লেন, তারপর ট্রেন। যান, গিয়ে কাজটা সেরে 3-4 থেকে আরাম করে আসুন। আপনার মতো গুণী লোককে এই সুযোগটুকু দিতে পারলে আমারই আনন্দ। এই কয়েক ঘন্টার মধ্যে যা করলেন সত্যিই রিমার্কেবল। চা এসে গিয়েছিল, আর তার সঙ্গে কিছু খাবার জিনিসও। ফেলুদা এক টুকরো চকোলেট কেক তুলে নিয়ে বলল, একটা জিনিস দেখার ভারী কৌতূহল হচ্ছে। যে নেপালি বাক্সটার মধ্যে লেখাটা পেয়েছিলেন, সেই বাক্সটা হাতের কাছে আছে কি? সে তো খুব সহজ, আমি বলে দিচ্ছি। যে চাকর চা এনেছিল, সেই নেপালি বাক্সটা এনে দিল। 1 হাত লম্বা, 10 ইঞ্চি উঁচু প্রায় চৌকো কাঠের বাক্সের গায়ে তামার পাতার লাল নীল হলদে পাথরের কাজ করা। ডালাটা খুলতেই একটা গন্ধ পেলাম, যেটা আজই আরেকবার পেয়েছি এই কিছুক্ষণ আগেই। নরেশ পাকরাশির আপিস ঘরের ধুলো, পুরনা ফার্নিচার আর পুরনো পর্দার কাপড় মিলিয়ে ঠিক এই একই গন্ধ। দিলনাথবাবু বললেন, এই যে দুটো তাক দেখছেন, এর উপরটাতেই ছিল খাতাটা একটা নেপালি কাগজের মোড়কের ভেতর। কাগজে দেখছি জিনিসে ঠাসা। ফেলুদা মন্তব্য করল। দিলনাথবাবু হেসে বললেন, হ্যাঁ, একটা ছোটখাটা কিউরিও সব বলতে পারেন। যা নোংরা, ঘেটে দেখার প্রবৃত্তি হয়নি আমার। ফেলুদা উপরের তাকটা বাইরে বার করে ভিতরের জিনিসগুলো দেখছিল। পাথরের মালা, তামা ও পিতলের কাজ করা চাকতি, রোল করা তেলচিটে তাখো, কয়েকটা অচেনা ওষুধের খালি বোতল, দুটো মোমবাতি, একটা ছোট ঘন্টা, একটা কিসের জানি হার, ছোট ছোট 2-3টে বাটি, কিছু শিকড় বাকল জাতীয় জিনিস, একটা শুকনো ফুল, সব মিলিয়ে সত্যিই একটা কিউরিওর দোকান। ফেলুদা বলল, এ বাক্স আপনার জ্যাঠামশাইয়ের কি? ওর সঙ্গেই তো এসেছিল কাজেই। কাঠমান্ডু থেকে কবে আসেন? আপনার জ্যাঠামশাই 23-তে, সে বছরই মারা যান। আমার বয়স তখন 7। ভেরি ইন্টারেস্টিং বলে চায় চুমুক দিয়ে ফেলুদা উঠে পড়ে বলল, আপনি যখন বলছেন তখন আমরা সিমলা যাওয়াই স্থির করলাম। কাল হবে না, কারণ আমাদের দুজনেরই গরম কাপড় লোকটি থেকে আনতে হবে। পরশু কলকা মেলে বেরোনো যেতে পারে। তবে আপনি ধনীজিকে কাল টেলিগ্রাম করতে ভুলবেন না। প্রায় 8:30টার সময় দিলনাথবাবুর বাড়ি থেকে ফিরে এসে বৈঠকখানায় ঢুকেই দেখি জটায়ু বসে আছেন, তার হাতে একটা ব্রাউন কাগজের প্যাকেট। আমাদের দেখেই একগাল হেসে বললেন, বায়োস্কোপ দেখে ফিরলেন বুঝি? 04। জটায়ু হলো লালমোহন গাঙ্গুলির ছদ্মনাম। জটায়ু হলো স্বনামধন্য রহস্য রোমাঞ্চ কাহিনী লেখক লালমোহন গাঙ্গুলির ছদ্মনাম। সোনার কেল্লা অভিযানে এর সঙ্গে আলাপ হয়েছিল। এক ধরনের লোক থাকে যারা চুপচাপ বসে থাকলেও তাদের দেখে হাসি পায়। লালমোহনবাবু হলেন সেই ধরনের লোক। হাইটে ফেলুদার কাঁধের কাছে, পায়ে 5 নম্বরের জুতো, শরীরটা চিমড়ে হওয়া সত্ত্বেও মাঝে মাঝে অন্যমনস্ক ভাবে ডান হাতটা কনুইয়ের কাছে ভাঁজ করে বা হাত দিয়ে কোটের আস্তিনের ভেতর 22 টিপে দেখেন, আবার পরমুহূর্তেই পাশের ঘর থেকে আচমকা হাঁচির শব্দ শুনে আটকে ওঠেন। আপনার আর শ্রীমান তপসের জন্য আমার লেটেস্ট বইটা নিয়ে এলুম। ভদ্রলোক প্যাকেটটা ফেলুদার দিকে এগিয়ে দিলেন। সোনার কেল্লার ঘটনার পর থেকে ভদ্রলোক মাসে অন্তত 3 বার করে আমাদের বাড়িতে আসেন। এটা কোন দেশ নিয়ে লেখা? ফেলুদা প্যাকেট খুলতে খুলতে প্রশ্ন করল। এটা প্রায় গোটা ওয়ার্ল্ডটা কভার করেছি, ফ্রম সুমাত্রা টু সুমেরু। এবারে আর কোনো তথ্যের গন্ডগোল নেই তো? ফেলুদা বইটা উল্টে পাল্টে দেখে আমার হাতে দিয়ে দিল। এর আগে ও সাহারায় শিহরণ বইতে উটের জল খাওয়া নিয়ে একটা আজগুবি কথা লিখে বসেছিলেন লালমোহনবাবু, পরে ফেলুদা সেটা শুধরে দিয়েছিল। ভদ্রলোক বললেন, নো স্যার, আমাদের গড়পার রোদে বদন বারুজ্যের বাড়িতে ফুল সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া রয়েছে। প্রত্যেকটি ফ্যাক্ট দেখে মিলিয়ে নিয়েছি। ফেলুদার ব্রিটানিয়া না দেখে ব্রিটানিকা দেখলে আরো নিশ্চিন্ত হতাম। কথাটায় কান না দিয়ে লালমোহনবাবু বলে চললেন, একটা ক্লাইম্যাক্স আছে, পরে দেখবেন আমার হিরো প্রখর রুদ্রের সঙ্গে জলহস্তির ফাইট। জলহস্তি কিরকম থ্রিলিং ব্যাপার, পরে দেখবেন। কোথায় হচ্ছে ফাইটটা? কেন, নর্থ পোলে। জলহস্তি বলছি না, নর্থ পোলে জলহস্তি। সে কি মশাই ছবি দেখাননি? হ্যাংলা কাঠির মতো লম্বা লম্বা খোঁচা খোঁচা গোফ, দুটো করে বাইরে বেরিয়ে আসা মূলোর মতো দাঁত, থ্যাপ থ্যাপ করে বরফের উপর দিয়ে। সে তো সিন্ধু ঘটক, যাকে ইংরেজিতে বলে ওল্ডাস। জলহস্তি তো হিপোপটেমাস, আফ্রিকার জন্তু। জটায়ুর জিভা লজ্জায় লাল হয়ে 2 ইঞ্চি বেরিয়ে এল। এছা ছা ছা ছা, ব্যাড মিস্টেক। ঘোড়া আর হাতিতে গন্ডগোল হয়ে গেছে।
জল আর সিন্ধু তো প্রায় একই জিনিস হলো কিনা। ইংরেজিটা কারেক্ট জানা ছিল, জানেন। এবার থেকে গপ্পগুলো ছাপার আগে একবার আপনাকে দেখিয়ে নেব। আমি আসছি বলে ফেলুদা তার ঘরে চলে যাবার পর আমাকে একা পেয়ে ভদ্রলোক বললেন, তোমার দাদাকে একটু গভীর দেখছি, কোনো কেস টেস এসেছে নাকি? আমি বললাম, সেরকম কিছু নয়, তবে একটা ব্যাপারে আমাদের সিমলা যেতে হচ্ছে। সিমলা? কবে? বাদ হয় পরশু। লং ট্যুর? না, দিন চারেক। ইস, ওদিকটা দেখা হয়নি বলে ভদ্রলোক একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। ফেলুদা ফিরে এলে পর ভদ্রলোক আবার নড়েচড়ে বসলেন। আপনারা সিমলা যাচ্ছেন শুনলাম, কোনো তদন্ত আছে নাকি? ঠিক তদন্ত নয়, রামশ্যামের বাক্স অদল বদল হয়ে গেছে। শ্যামের বাক্স রামের কাছ থেকে নিয়ে শ্যামকে ফেরত দিয়ে, শ্যামের কাছ থেকে রামের বাক্স নিয়ে রামকে ফেরত দিতে হবে। আরেকবার সে বাক্স রহস্য কিনা এখনো বলতে পারি না, তবে সামান্য দু একটা খটকার ব্যাপার। দেখুন স্যার, জটায়ু বাধা দিয়ে বললেন, এই কমাসে আপনাকে আমি খুব ট্রলি চিনেছি। আমার ধারণা একটা কিছু না থাকলে আপনি কখনো কেসটা নিতেন না। ঠিক করে বলুন তো ব্যাপারটা কি? ফেলুদার কথায় বুঝলাম সে এই স্টেজে লালমোহন বাবুকে তেমন খোলাখুলি কিছু বলতে চাইছে না। বলল, কে সত্যি কথা বলছে আর কে সত্য গোপন করছে আর কে মিথ্যে বলছে, এগুলো পরিষ্কার না জানা অবধি কিছু খুলে বলা সম্ভব নয়। তবে গন্ডগোল যে একটা রয়েছে সেটা। ব্যাস ইনাফ। জটায়ুর চোখ জল করে উঠেছে। তাহলে বলুন, আপনার অনুমতি পেলেই আপনাদের সঙ্গে লটকে পড়ি। ঠান্ডা সয় ধাতে? ফেলুদা প্রশ্ন করলো। ঠান্ডা? দার্জিলিং গেছি লাস্ট ইয়ারে। কোন মাসে? মে। সিমলায় এখন বরফ পড়ছে। জটায়ু উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বলেন কি, বরফ? গতবার ডেজার্ট আর এবার স্নো। ফ্রম দি ফ্লাইং প্যান টু দি ফ্রিজিডেয়ার। এ তো ভাবাই যাচ্ছে না মশাই। ফেলুদা যদিও এসব কথা বলে জটায়ুকে নিরুৎসাহ করার চেষ্টা করছিল, ভদ্রলোক সহজে দমাবার পাত্র নন। হ্যাক করে ভিলেনের মতো একটা হাসি হেসে বললেন, খরচের ভয় কি দেখাচ্ছেন মশাই? 21খানা রোমাঞ্চ উপন্যাস, প্রত্যেকটা কমপক্ষে 5টা করে এডিশন, 3খানা বাড়ি হয়ে গেছে কালকেতা শহরে আপনাদের আশীর্বাদে। এসব ব্যাপারে খরচকে কেয়ার করি না মশাই। যত দেখবো তত প্লট আসবে মাথায়, তত বইয়ের সংখ্যা বাড়বে। আর সবাই তো ফেলুমিত্তির নয় যে জলহস্তি আর সিন্ধুঘটের তফাতে ধরবে। যা লিখবো তাই গিলবে, আর যত গিলবে ততই আমার লাভ। আমার লাভের রাস্তা আটকায় এমন কার সাধ্যি আছে মশাই? অবশ্যই আপনি যদি সোজাসুজি নিষেধ করেন তাহলে অবশ্যই। ফেলুদা নিষেধ করল না। লালমোহনবাবু যাবার আগে আমরা কবে যাচ্ছি, কদিনের জন্য যাচ্ছি, কিভাবে যাচ্ছি ইত্যাদি জেনে নিয়ে একটা খাতায় নোট করে নিয়ে বললেন, একটা গরম গেঞ্জি, 2টো পুলোভার, একটা তুলোর কোট আর তার উপর একটা ওভারকোট চাপালে শীত মানবে না বলছেন? হ্যাঁ। ফেলুদা বলল, তার সঙ্গে এক জোড়া দস্তানা, একটা মাংকি ক্যাপ, এক জোড়া গোলস জুতো, গরম মোজা আর ফ্রস্ট বাইটের ওষুধ নিলে খানিকটা নিশ্চিন্ত হতে পারেন। স্কুলে পরীক্ষা দিতে মোটেই ভালো লাগে না, কিন্তু ফেলুদার কাছে যে পরীক্ষাটা দিতে হয় তাতে আমার কোনোই আপত্তি নেই। সত্যি বলতে কি, তার মধ্যে বেশ একটা মজা আছে, আর সেই মজার সঙ্গে মাথাটাও বেশ পরিষ্কার হয়ে যায়। রাত্রে খাবার পরে ফেলুদা তার খাটে উপুর হয়ে বুকে বালিশ নিয়ে শুয়েছে, আর আমি তার পাশে বসে পরীক্ষণ দিচ্ছি। অর্থাৎ এই নতুন কেসটার বিষয়ে ওর নানা রকম প্রশ্নের জবাব দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো, এই বাক্স বগলের ব্যাপারে কার কার সঙ্গে আলাপ হলো বল। প্রথম দিলনাথ লাহিড়ী। বেশ, লোকটাকে কেমন মনে হয়? ভালোই তো, তবে বইটি সম্বন্ধে বিশেষ খবর রাখে না। আর এই যে এতগুলো টাকা খরচ করে আমাদের সিমলা পাঠাচ্ছেন, এই ব্যাপারে যেন একটু খটকা। যে লোক দুটো ওরকম ডাকসাইটে গাড়ি মেনটেন করতে পারে, তার আর যাই হাত টাকারও অভাব নেই। তাছাড়া ফেলুমিত্তিরকে এমপ্লয় করা তো একটা প্রেস্টিজের ব্যাপার, সেটা ভুললেও তো চলবে না। তোই যদি হয় তাহলে আর খটকার কিছু নেই। দ্বিতীয় আলাপ নরেশচন্দ্র পাকরাশি। তিরিক্ষি মেজাজ, কিন্তু স্পষ্ট বক্তা। সেটা একটা গুণ, সকলের থাকে না, কিন্তু সব কথা সত্যি বলেন কি? দিলনাথবাবু কি সত্যিই এককালে লায়েক ছিলেন? মানে রেসের মাঠে টাঠে যেতেন? এককালে কেন, এখনো আছেন। তবে তার মানেই যে লোকটা খারাপ এমন কোনো কথা নেই। তারপর অমর কুমার, মানে প্রবীর লাহিড়ী, কাকাকে পছন্দ করেন না, স্বাভাবিক। কাকা তার অ্যাম্বিশনে বাধা দিচ্ছে, তাকে একটা বাক্স দিয়ে আবার নিয়ে নিচ্ছে, রাগ হওয়াটা স্বাভাবিক। প্রবীরবাবুর শরীরটা বেশ মজবুত বলে মনে হলো। হ্যাঁ, হাতের কবজি চওড়া, তাই গলার আওয়াজটা আরো বেমানা লাগে। এবার বল, কালকা মেলের ফার্স্ট ক্লাসের ডি কম্পার্টমেন্টের বাকি দুজন যাত্রীর কি নাম? কেদিয়া, মারোয়ারি। হ্যাঁ, সুদের ব্যবসা, সাধারণ চেহারা, নরেশ পাকরাশির সঙ্গে আগেই চেনা। ভদ্রলোকের লেনিন সরণিতে সত্যিই আপিস আছে, টেলিফোন ডিরেক্টরিতে দেখেছি। অন্যজন জি ধমিজা, সিমলায় থাকে, আপেলের চাষ আছে, সেটার কোনো প্রমাণ নেই, সুতরাং বলা যেতে পারে যে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু ধমিজার সঙ্গেই যে দিলনাথবাবুর বাক্সটা বদল হয়ে গেছে সেটা তো ঠিক। বাক্সটা ফেলুদার পাশেই খাটের উপর রাখা ছিল।
সেটার ঢাকনা খুলে ভিতরের জিনিসপত্রের দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে ফেলুদা প্রায় বিড়বিড় করে বলল, হ্যাঁ, ওই একমাত্র ব্যাপার যেটা সম্বন্ধে বোধ হয়। বাক্সের ভিতরে যে ভাঁজ করা দুটো দিল্লির খবরের কাগজ ছিল, সেগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ফেলুদা ঠিক সেইভাবেই বিড়বিড় করে বলল, এই কাগজগুলো নিয়েই, বুঝেছিস, কিরকম যেন মনের মধ্যে একটা। ফেলুদার বিড়াবিড়নি থামাতে হলো, কারণ টেলিফোন বেজে উঠেছে। আগে টেলিফোনটা বৈঠকখানায় থাকতো, এখনো থাকে, কিন্তু ফেলুদা সুবিধের জন্য একটা এক্সটেনশন টেলিফোন নিজের খাটের পাশে বসিয়ে নিয়েছে। হ্যালো, কে মিস্টার মিত্তির? ফেলুদার হাতে টেলিফোন থাকা সত্ত্বেও রাত্রির বলেই বোধহয় অন্য দিকের কথা পরিষ্কার শোনা যাচ্ছিল। বলুন মিস্টার লাহিড়ী। শুনুন, মিস্টার ধমিজার কাছ থেকে একটা খবর আছে। এর মধ্যেই টেলিগ্রামের। না না, টেলিগ্রাম নয়, টেলিগ্রামের উত্তর কালকের আগে আসবে না। একটা টেলিফোন পেয়েছি এই মিনিট 5 আগে। ব্যাপারটা বলছি, ধমিজা নাকি রেলওয়ে অফিসে খোঁজ নিয়ে রিজার্ভেশন লিস্ট দেখে আমার নাম ঠিকানা সংগ্রহ করেছিল। হঠাৎ চলে যেতে হয় বলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, কিন্তু ওর এক চেনা লোকের কাছে আমার বাক্সটা রেখে গেছেন। তার কাছে ধমিজার বাক্সটা নিয়ে গিয়ে ফেরত দিলেই উনি আমার বাক্সটা দিয়ে দেবেন। এই লোকটি আমাকে ফোন করেছিল। অতএব বুঝতেই পারছেন, এলিপসেস ম্যানুস্ক্রিপ্টটা রয়েছে কি না জিজ্ঞেস করেছেন। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। বাহ, এ তো ভালো খবর। আপনার সমস্ত লেখা চুকে গেল। আজ্ঞে হ্যাঁ, খুব অপ্রত্যাশিতভাবে। আমি মিনিট 5 বেরিয়ে পড়ছি। আপনার বাড়ি থেকে ধমিজার বাক্সটা পিক আপ করে নিয়ে প্রিটারিয়ার স্ট্রিটে চলে যাব। আপনাকে একটা অনুরোধ করতে পারি মিস্টার লাহিড়ী? বলুন। আপনি আর কষ্ট করে আসবেন কেন? সিমলাই যখন যাচ্ছিলাম তখন প্রিটোরিয়া স্ট্রিটেই বা যেতে অসুবিধে কি? আমি বলি কি, বাক্সটা আমি নিয়ে আসি। ওটা আজকের রাতটা আমার কাছে থাক, আমি একবার শম্ভুচরণের লেখাটায় চোখ বুলিয়ে নিই। এটাই হবে আমার পারিশ্রমিক। কাল সকালে গিয়ে লেখা সমেত বাক্স আপনাকে ফেরত দিয়ে আসবো, কেমন? ভেরি গুড, আমার তাতে কোনোই আপত্তি নেই। ভদ্রলোকের নাম মিস্টার পুরী, ঠিকানা 4/2 প্রিটারিয়া স্ট্রিট। ধন্যবাদ। অলসো সোয়েল দ্যাট এন্ড সোয়েল। ফেলুদা টেলিফোন রেখে কিছুক্ষণ ভুরু কুঁচকে বসে রইল। আমার যে কি মনের অবস্থা তা আর বলে লাভ কি। সিমলা যাওয়া ফসকে গেল, ফসকে গেল, ফসকে গেল, মাথার মধ্যে এই কথাটাই খালি বারবার ঘুরছে, আর বুকের ভিতরটা কিরকম খালি খালি লাগছে। আর বরফের দেশে যেতে যেতে যাওয়া হলো না বলে মার্চ মাসের কলকাতাটা অসহ্য গরম লাগছে। কি আর করি, অন্তত এই শেষ ঘটনার সময় ফেলুদার সঙ্গে থাকা উচিত। তাই বললাম, আমি তৈরি হয়নি। ফেলুদা, 2 মিনিট লাগবে। যা, চট করে যা। জামা ছেড়ে তৈরি হয়ে মিস্টার ধমিজার ব্যাগ সঙ্গে নিয়ে ট্যাক্সিতে উঠে প্রিটোরিয়া স্ট্রিটে পৌঁছতে লাগলো 20 মিনিটের কিছু বেশি। প্রিটোরিয়া স্ট্রিটটা লোয়ার সার্কুলার রোড থেকে বেরিয়ে খানিক দূর দিয়ে রাইট অ্যাঙ্গেলে ডাইনে গিয়ে আবার রাইট অ্যাঙ্গেলে বায়ে ঘুরে থিয়েটার রোডে থুরি শেক্সপিয়ার সরণিতে গিয়ে পড়েছে। এমনিতেই রাস্তাটা নির্জন, রাতও হয়েছে প্রায় 11:30। তার উপরে আজ বোধহয় অমাবস্যা হবে। আমরা লোয়ার সার্কুলার রোড দিয়ে ঢুকে রাস্তার মাথা থেকে ও মাথা ট্যাক্সি চালিয়ে বুঝলাম গাড়ি থেকে বাড়ির নম্বর খুঁজে পাওয়া অসম্ভব। শেক্সপিয়ার সরণির কাছাকাছি গিয়ে ট্যাক্সি থামিয়ে ফেলুদা পাঞ্জাবি ড্রাইভারকে বলল, নম্বরটা খুঁজে বার করতে হবে সর্দারজি, আপনি একটু দাঁড়ান, এই বাক্সটা একটা বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। সর্দারাজি বেশ অমায়িক লোক, কোনো আপত্তি করল না। আমরা রাস্তায় নেমে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলাম। বাঁদিকে পাঁচিলের ওপাশে 22 তলা বিড়লা বিল্ডিং বুক চিতিয়ে মাথা উঁচিয়ে আছে। ফেলুদা বলে, রাত্রির বেলা কলকাতার সবচেয়ে থমথমে জিনিস হচ্ছে এই আকাশ ছোঁয়া অফিসের বিল্ডিংগুলো। কেবল ধর আছে, প্রয়াণ নেই। দাঁড়িয়ে থাকা মৃতদেহ দেখেছিস কখনো? ওই বিল্ডিংগুলো হচ্ছে তাই। খানিক দূর হাঁটার পর রাস্তার ডান দিকে একটা গেট পড়ল, যার গায়ে লেখা আছে 4। আরো এগিয়ে গিয়ে দেখি পরের বাড়ির নম্বর 5। তাহলে 2 বাড়ির মধ্যে যে গলিটা রয়েছে তাতেই হবে 4-এর 2। কি নিঝুম রাস্তা রে বাবা! টিমটিম করে 2-একটা আলো জ্বলছে, সে আলো শুধু ল্যাম্প পোস্টের তলাটুকু আলো করেছে, বাকি রাস্তা অন্ধকার থেকে গেছে। আমরা গলিটা ধরে এগোতে লাগলাম। খানিকটা গিয়েই আরেকটা গেট চোখে পড়ল। এটা নিশ্চয়ই 4-এর 1। 4-এর 2 কি তাহলে আরো ভেতরে ওই অন্ধকারের মধ্যে রয়েছে? ওদিকে তো কোনো বাড়ি আছে বলে মনে হচ্ছে না, আর থাকলেও সে বাড়িতে যে একটাও আলো জ্বলছে না, তাতে কোনো সন্দেহ নেই। গলির দুদিকে পাঁচিল, পাঁচিলের পিছনে বাড়ির বাগান থেকে গাছের ডালপালা রাস্তার উপরে এসে পড়েছে। একটা ক্ষীণ গাড়ি চলাচলের শব্দ বোধ হয় লোয়ার সার্কুলার রোড থেকে আসছে। একটা গির্জার ঘড়ি বেজে উঠল দূর থেকে, সেন্ট পলসের ঘড়ি। 11:30 বাজলো, কিন্তু এসব শব্দে প্রিটোরিয়া স্ট্রিটের অস্বাভাবিক থমথমে ভাব বাড়ছে। বই কমছে না। কাছাকাছি কোথায় একটা কুকুর ডেকে উঠল, আর ঠিক সেই মুহূর্তে ট্যাক্সি, সর্দারজি, সর্দারাজি চিৎকারটা আপনা থেকেই আমার গলা দিয়ে বেরিয়ে পড়ল। একটা লোক ডান দিকের পাঁচিল থেকে লাফিয়ে ফেলুদার উপর পড়েছে, সঙ্গে সঙ্গে আরেকটা। ফেলুদার হাতের বাক্সটা আর হাতে নেই। সে হাত খালি করে এক ঝটিকায় ঘাড় থেকে প্রথম লোকটাকে ফেলে তার উপর হুমড়ি খেয়ে পড়েছে।
এটা বুঝতে পারছি একটা প্রচন্ড ধস্তাধস্তি হাতাহাতি চলেছে, কিন্তু অন্ধকারে ঠিক কি যে হচ্ছে সেটা বোঝার উপায় নেই। বাক্সটা চোখের সামনে রাস্তায় পড়ে আছে। আমি সেটার দিকে হাত বাড়িয়েছি, আর ঠিক সেই সময় দ্বিতীয় লোকটা মুহূর্তের মধ্যে বাক্সটা ছিনিয়ে নিয়ে আমাকে এক ধাক্কায় রাস্তায় ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে গলির মুখটার দিকে দৌড় দিল। এদিকে বা পাশে অন্ধকারে হুটাপটি চলেছে, কিন্তু লোকটাকে ফেলুদা কেন যে ঠিক কবজ করতে পারছে না সেটা বুঝতে পারছি না। ও, এটা আমাদের পাঞ্জাবি ড্রাইভারের পেটে গুঁতো খাওয়া গলার শব্দ। সে আমার চিৎকার শুনে গাড়ি ছেড়ে দৌড়ে গলির মুখটায় এসেছিল, কিন্তু ব্যাগচার তাকে ঘায়েল করে পালিয়েছে। দূরে আবছা ল্যাম্পপোস্টের আলোয় দেখছি সদারজি ধরাশায়ী। ইতিমধ্যে প্রথম লোকটাও পাঁচিল টপকে উধাও। ফেলুদা পকেট থেকে রুমাল বার করে হাত মুছতে মুছতে বলল, অন্তত শেরখানেক সর্ষের তেল মেখে এসেছিল, পারাশিদের চোর যেরকম করে। এই তেলের গন্ধটা অবশ্যই লোকগুলো আসার সঙ্গে সঙ্গে পেয়েছিলাম, কিন্তু গন্ধের কারণটা ঠিক বুঝতে পারিনি। ভাগ্যিস। ফেলুদা এই কথাটা যে কেন বলল তা বুঝতে পারলাম না। এত বড় একটা দুর্ঘটনার পরেও সে বলছে ভাগ্যিস। আমি বললাম, তার মানে? ট্যাক্সির দিকে হাঁটতে হাঁটতে ফেলুদা বলল, তুই কি ভাবছিস চিসি ধমিজার বাক্স চুরি করে নিয়ে গেল ওই শয়তানগুলো? তবে আমি তো অবাক। যেটা গেল সেটা ছিল দ্য প্রপার্টি অফ প্রদর্শী মিটার। ওর মধ্যে 3খানা ছেঁড়া গেঞ্জি, 5খানা ধুরধুরে রুমাল, গুচ্ছের ন্যাকড়া আর খান 5 পুরনো ছেঁড়া আনন্দবাজার। তুই যখন জামা বদলাচ্ছিলি তখন 197-এ টেলিফোন করে জেনেছি যে 4-2 প্রিটোরিয়া স্ট্রিটের কোনো টেলিফোন নেই। অবশ্যই ওই নম্বরে যে কোনো বাড়ি নেই, সেটা এখানে না এলে বুঝতে পারতাম না। আমার বুকে আবার ঘোড়দৌড় শুরু হয়ে গিয়েছে। মন বলছে হয়তো শেষ পর্যন্ত সিমলাটা যেতেই হবে। 05 দিলনাথবাবুকে টেলিফোন। কাল রাত্রে বাড়ি ফিরেই দিলনাথবাবুকে ঘটনাটা টেলিফোনে জানিয়ে দেওয়া হয়েছিল। উনি তো শুনে একেবারে থা। বললেন, এরকম একটা ব্যাপার যে ঘটতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এক যদি হয় যে এমনি ছাঁচড়া চোর ব্যাগটায় কিছু আছে মনে করে আপনাকে আক্রমণ করে সেটা ছিনিয়ে নিয়ে পালিয়েছে, যেমন কলকাতায় প্রায়ই ঘটে। কিন্তু তাও তো একটা ব্যাপার রয়ে যাচ্ছে, 4-2 বলে তো কোনো বাড়ি নেই প্রিটোরিয়া স্ট্রিটে। অর্থাৎ মিস্টার পুরী ব্যক্তিটি সম্পূর্ণ কাল্পনিক। অর্থাৎ মিস্টার ধমিজার রেলওয়েতে খোঁজ করার ব্যাপারটা সম্পূর্ণ ধাপ্পা। টেলিফোনটা তাহলে করলো কে? ফেলুদা বলল, সেটা জানতে পারলে তো তদন্ত ফুরিয়ে যেত মিস্টার লাহিড়ী। কিন্তু আপনারই বা সন্দেহটা হলো কি করে বলুন তো? আসল খটকা লাগলো লোকটার এত রাত্রে আপনাকে টেলিফোন করা থেকে। ধমিজা গেছেন কালকে, তাহলে পুরী কাল কিংবা আজ দিনের বেলা ফোন করলো না কেন? তাহলে তো সেই সিমলা যাবার প্ল্যানটাই রাখতে হয়। কিন্তু ব্যাপারটা যে দিকে টার্ন নিচ্ছে তাতে তো আপনাকে পাঠাতে আমার ভয় করছে। ফেলুদা হেসে বলল, আপনি চিন্তা করবেন না মিস্টার লাহিড়ী। কেসটাকে এখন আর নিরামিষ বলা চলে না, বেশ পেঁয়াজ রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে। ফলে আমিও এখন অনেকটা আশ্বস্ত বোধ করছি। নইলে আপনার টাকাগুলো নিতে রীতিমতো লজ্জা করত। যাই হোক, আপনি এখন একটা কাজ করতে পারলে ভালো হয়। বলুন, আপনার বাক্সে কি কি জিনিস ছিল সেটার একটা ফর্দ করে যদি আমায় পাঠিয়ে দেন, তাহলে বাক্স ফেরত নেবার সময় মিলিয়ে নিতে সুবিধে হবে। কিছুই বিশেষ ছিল না, কাজেই কাজটা খুবই সহজ। যখন আপনাদের যাবার টিকিট ইত্যাদি পাঠাবা, তার সঙ্গেই লিস্টটাও দিয়ে দেব। কাল চলে যাচ্ছি বলে আজ সারাটা দিন ফেলুদাকে বেশ ব্যস্ত থাকতে হলো। এই একদিনেই ওর হাবভাব একেবারে বদলে গেছে। ওর মনটা যে অস্থির হয়ে আছে সেটা ওর ঘন ঘন আঙুল মটকানো থেকেই বুঝতে পারছি। আরো বুঝতে পারছি এই যে বাক্সের মধ্যে দামি কিছু নেই, তার পিছনে শয়তানের দৃষ্টি কেন যাবে, এই রহস্যের কিনারা আমারই মতো ও এখনো করে উঠতে পারেনি। ব্যাপারটা বোঝার চেষ্টায় কালো আবার গ্লাভস থেকে প্রত্যেকটা জিনিস বার করে খুঁটিয়ে দেখেছে। এমনকি টুথপেস্ট আর শেভিং ক্রিমের টিউব টিপে টিপে দেখেছে, ব্লেডগুলো খাপ থেকে বার করে দেখেছে, খবরের কাগজের ভাঁজ খুলে দেখেছে। এত করেও সন্দেহজনক কিছুই খুঁজে পায়নি। ফেলুদা বেরিয়ে গেল 8টার মধ্যে। কি আর করি, কোনো রকমে কয়েক ঘন্টা একা বাড়িতে বসে কাটানোর জন্য মনটা তৈরি করে নিলাম। বাবা ম্যাসাঞ্জোর গেছেন দিন 15-র জন্য। ওকে একটা চিঠি লিখে সিমলা যাবার কথাটা জানিয়ে দিতে হবে। ফেলুদা যাবার সময় বলে গেছে, 3 ঘন্টার মধ্যে যদি কেউ কলিং বেল টেপে তাহলে তুই নিজে দরজা খুলবি না, শ্রীনাথকে বলবি। আমি 11টার মধ্যে ফিরে আসব। বাবাকে চিঠি লিখে হাতে একটা গল্পের বই নিয়ে বৈঠকখানার সোফায় লম্বা হয়ে শুয়ে বাক্সের ব্যাপারটা সম্বন্ধে ভাবতে ভাবতে সমস্ত ঘটনাগুলো ক্রমেই আরো ধোয়াটে হয়ে আসতে লাগলো। দিলনাথবাবু, তার সেই ফিল্মে অ্যাক্টিং করা ভাইপো, খিটখিটে নরেশ পাকড়াশি, আপেলওয়ালা, সিমলাবাসী মিস্টার ধমিজা, সুদের কারবারি ব্রিজমোহন, সবাই যেন মনে হলো মুখোশ পরা মানুষ। এমনকি এয়ার ইন্ডিয়ার বাক্স আর তার ভিতরের প্রত্যেকটা জিনিসও যেন মুখোশ পরে বসে আছে। আর তার উপরে কাল রাত্রে প্রিটোরিয়া স্ট্রিটের সেই ভয়াবহ অভিজ্ঞতা। শেষটায় ভাবা বন্ধ করে তার থেকে একটা পত্রিকা নিয়ে পাতা উল্টাতে লাগলাম। সিনেমা পত্রিকা, নাম তারাবাজি। এই তো সেই পত্রিকা যাতে অমর কুমারের ছবি দেখেছিলাম। এই তো শ্রীগুরু পিকচার্সের নির্মীয়মান অশরীরী ছায়াচিত্রের নবাগত অমর কুমার।
মাথায় দেব আনন্দের জুয়েল থিফের ধাঁচের টুপি, গলায় মাফলার, সরু গোফের নিচে ঠোঁটের কোণে যাকে বলে ক্রূর হাসি। হাতে আবার একটা রিভলভার, সেটা দেখেই বোঝা যাচ্ছে ফাঁকি। নিশ্চয়ই কাঠের তৈরি। হঠাৎই মনে হলো টেলিফোন ডিরেক্টরিটা খুলে একটা নাম বার করলাম। শ্রীগুরু পিকচার্স, 53 নম্বর বেন্টিস্ট স্ট্রিট 24554 নম্বর ডায়াল করলাম। ওদিকে রিং হচ্ছে। এইবার টেলিফোন তুললো। হ্যালো, শ্রীগুরু পিকচার্স। আমার গলাটা মাস 6 হলো ভেঙে মোটার দিকে যেতে শুরু করেছে, তাই আমার বয়স যে মাত্র 15.5 সেটা নিশ্চয়ই এরা বুঝতে পারবে না। হ্যাঁ, শ্রীগুরু পিকচার্স। আপনাদের অশরীরী ছবিতে যে নবাগত আমার কুমার কাজ করছেন তার সম্বন্ধে একটু। আপনি মিস্টার মল্লিকের সঙ্গে কথা বলুন। লাইনটা বোধ হয় মিস্টার মল্লিককে দেওয়া হলো। হ্যালো, মিস্টার মল্লিক কথা বলছি। আপনাদের একটা ছবিতে আমার কুমার বলে একজন নবাগত অ্যাক্টিং করছেন কি? তিনি তো বাদ হয়ে গেছেন। বাদ হয়ে গেছেন? আপনি কে কথা বলছেন? আমি কি নাম বলবো কিছু ভেবে না পেয়ে বকার মতো খট করে টেলিফোনটা নামিয়ে রেখে দিলাম। আমর কুমার বাদ হয়ে গেছে? নিশ্চয়ই ওর গলার আওয়াজের জন্য। কাগজে ছবি টবি বেরিয়ে যাবার পরে বাদ। অথচ ভদ্রলোক কি সে খবরটা জানেন না, নাকি জেনেও আমাদের কাছে বেমালুম চেপে গেলেন? বসে বসে এই সব ভাবছি, এমন সময় টেলিফোনটা হঠাৎ বেজে উঠে আমাকে বেশ খানিকটা চমকে দিল। আমি হস্তদন্ত রিসিভারটা তুলে হ্যালো বলার পর বেশ কয়েক সেকেন্ড কোনো কথা নেই। তারপর একটা খটকরে শব্দ পেলাম। বুঝেছি, পাবলিক টেলিফোন থেকে কলটা আসছে। আমি আবার বললাম, হ্যালো। এবারে কথা এল চাপা কিন্তু স্পষ্ট। সিমলা যাওয়া হচ্ছে। একটা অচেনা গলায় হঠাৎ কেউ এ প্রশ্ন করতে পারে এটা ভাবতেই পারিনি। তাই আমি ভ্যাবাচাকা খেয়ে ঢোক গিলে চুপ করে রইলাম। আবার কথা এল, খসখসে গলায় রক্ত জলি কল্প কথা। গেলে বিপদ, বুঝেছো, বিপদ। আবার খড়। এবার টেলিফোন রেখে দেওয়া হলো। আর কথা শুনবো না, কিন্তু যেটুকু শুনেছি তাতেই আমার হয়ে গেছে। সেই নেশাখের রানার হাতে বাঘ মারা বন্দুক যেভাবে কাঁপতো, ঠিক সেইভাবে কাঁপা হাতে আমি টেলিফোনটা রেখে দিয়ে চেয়ারের উপর কাঠ হয়ে বসে রইলাম। প্রায় আধা ঘন্টা পরে চেয়ারে বসা অবস্থাতেই আবার ক্রিং শুনে বুকটা ধড়াস করে উঠেছিল, কিন্তু তারপরেই বুঝলাম এটা টেলিফোন নয়, কলিং বেল। 3 ঘন্টা হয়ে গেছে দেখে নিজেই দরজা খুলতে ফেলুদা ঢুকলো। তার হাতে পল্লায় প্যাকেটটা দেখে বুঝলাম লোকটি থেকে আনা আমাদের দুজনের গরম কাপড়। ফেলুদা আমার দিকে একবার আড়া চোখে দেখে নিয়ে বলল, ঠোঁট চাটছিস কেন? কোনো গোলমেলে টেলিফোন এসেছিল নাকি? আমি তো অবাক। কি করে বুঝলে? রিসিভারটা যেভাবে রেখেছিস তাতেই বোঝা যাচ্ছে, তা ছাড়া জটপাকানো কেশ ওরকম 2-1টা টেলিফোন না এলেই ভাবনার কারণ হতো। কে করেছিল? কি বলল? কে করেছিল জানি না, বলল সিমলা গেলে বিপদ আছে। ফেলুদা পাখাটা ফুল স্পিডে করে তক্তপোষের উপর গাইলিয়ে দিয়ে বলল, তুই কি বললি? কিচ্ছু না, ইডিয়ট। তোর বলা উচিত ছিল যে আজকাল কলকাতার রাস্তাঘাটে চলতে গেলে যে বিপদ, তেমন বিপদ এক যুদ্ধক্ষেত্র ছাড়া আর কোথাও নেই। সিমলা তো কোন ছাড়। ফেলুদা হুমকিটা এমনভাবে উড়িয়ে দিল যে আমিও আর ও বিষয়ে কোনো উচ্চবাচ্য না করে বললাম, লন্ড্রি ছাড়া আর কোথায় গেলে? SM কেদিয়ার আপিসে। কিছু জানতে পারলে? ব্রিজমোহন বাইরে মাইডিয়ার লোক। পরিষ্কার বাংলা বলে 3 পুরুষ কলকাতায় আছে। নরেশ পাকরাশির সঙ্গে সত্যিই ওর লেনদেনের সম্পর্ক ছিল। মনে হলো পাকশি এখনো কিছু টাকা ধারে। ভূমিজার আপেল ব্রিজমোহনও খেয়েছিল। নীল এয়ার ইন্ডিয়ার ব্যাগ ও নেই। ট্রেনে বেশিরভাগ সময়টাই হয় ঘুমিয়ে, না হয় চোখ বুজে শুয়ে কাটিয়েছে। আমার দিক থেকেও একটা খবর দেবার ছিল, তাই অমর কুমারের বাদ হয়ে যাওয়ার কথাটা ওকে বললাম। তাতে ফেলুদা বলল, তাহলে মনে হয় ছেলেটা হয়তো সত্যিই ভালো অভিনয় করে। সারাদিন আমরা আমাদের গছকাজটা সেরে ফেললাম। কাল আর সময় পাবো না, কারণ ভোর 4:30টায় উঠতে হবে। মাত্র 4 দিনের জন্য যাচ্ছি বলে খুব বেশি জামাকাপড় নিলাম না। সন্ধ্যা 6:30টার সময় জটায়ু অর্থাৎ লালমোহনবাবুর কাছ থেকে একটা টেলিফোন এল। বললেন, একটা নতুন রকমের অস্ত্র নিয়েছি, দিল্লি গিয়ে দেখাবো। লালমোহনবাবুর আবার অস্ত্রশস্ত্র জমানো শখ। রাজস্থানে একটা ভুজালি সঙ্গে নিয়ে গিয়েছিলেন, যদিও সেটা কাজে লাগেনি। ভদ্রলোকের টিকিট কেনা হয়ে গেছে, বললেন কাল সকলে সেই দমদমে দেখা হবে। রাত 8টার কিছু পরে দিলনাথবাবুর ড্রাইভার এসে আমাদের দিল্লির প্লেন ও সিমলার ট্রেনের টিকিট আর দিলনাথবাবুর কাছ থেকে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটায় লেখা আছে, প্রিয় মিস্টার মিত্তির, দিল্লিতে জনপথ হোটেলে 1 দিন ও সিমলায় ক্লার্কস হোটেলে 4 দিনের রিজার্ভেশন হয়ে গেছে। আপনার কথা মতো সিমলাতে মিধমিজার নামে একটা টেলিগ্রাম করেছিলাম, এইমাত্র তার জবাব এসেছে। তিনি জানিয়েছেন আমার বাক্স তার কাছে সযত্নে রাখা আছে। তিনি পরশু বিকালে 4টার সময় আপনাকে তার বাড়িতে যেতে বলেছেন। ঠিকানা আপনার কাছে আছে, তাই আর দিলাম না। আপনি আমার বাক্সের জিনিসপত্রের একটা তালিকা চেয়েছিলেন, কিন্তু এখন ভেবে দেখছি যে ওতে একটিমাত্র জিনিসই ছিল যেটা আমার কাছে কিছুটা মূল্যবান। সেটি হলো বিলাতে তৈরি 1 শিশি এন্টারোভিওফর্মো ট্যাবলেট। দেশির চেয়ে অনেক বেশি কার্যকরী। আপনাদের যাত্রা নিরাপদ ও সফল হোকেই প্রার্থনা করি।
ইতি ভবদীয়। দিলনাথ লাহিড়ী। কাল খুব ভোরে উঠতে হবে বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে 10টার মধ্যে শুয়ে পড়ব ভেবেছিলাম, কিন্তু পৌনে 10টায় আমাদের দরজায় কে যেন বেল টিপল। দরজা খুলে যাকে দেখলাম তিনি যে কোনো দিন আমাদের বাড়িতে আসবেন সেটা ভাবতেই পারিনি। ফেলুদা ভিতরে ভিতরে অবাক হলেও বাইরে একটুও সেরকম ভাবনা দেখিয়ে বলল, গুড ইভিনিং মিস্টার পাকরাশি, আসুন ভেতরে। ভদ্রলোকের খিটখিটে ভাবটা তো আর নেই দেখছি। ঠোঁটের কোণে একটা অপ্রস্তুত হাসি, একটা কিন্তু ভাব, একদিনের মধ্যেই একেবারে আশ্চর্য পরিবর্তন। এত রাত্রে কি বলতে এসেছেন? উনি। নরেশবাবু কোচের বদলে চেয়ারটাতে বসে বললেন, অনেক রাত হয়ে গেছে, ফোন করেছিলাম বার 5 কানেকশন হচ্ছিল না, তাই ভাবলাম চলেই আসি। অপরাধ নেবেন? মোটেই না। কি ব্যাপার বলুন। একটা অনুরোধ, একটা বিশেষ রকম অনুরোধ বলতে পারেন। একটা বেয়ারা অনুরোধ নিয়ে এসেছি আমি। বলুন। দিলনাথের বাক্সে যে লেখাটার কথা বলছিলেন সেটা কি তারাই রচয়িতা শম্ভুচরণের কোনো রচনা? আজ্ঞে হ্যাঁ, তার তিব্বত ভ্রমণের কাহিনী। মাই গড! ফেলুদা চুপ। নরেশ পাকরাশিও কয়েক মুহূর্তের জন্য চুপ। দেখেই বোঝা যায় তার মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব। তারপর মুখ খুললেন, আপনি জানেন কি যে ভ্রমণ কাহিনীর বই আমার সংগ্রহে যত আছে তেমন আর কলকাতায় কারুর কাছে নেই। ফেলুদা বলল, সেটা বিশ্বাস করা কঠিন নয়। আপনার বইয়ের আলমারির দিকে যে আমার দৃষ্টি যায়নি তা নয়। সোনার জলে লেখা কতকগুলো নামও চোখে পড়েছে, স্কেন হেডিং, ইবন বাতুতা, তাভেরনিয়ে, হুকার। আশ্চর্য দৃষ্টি তো আপনার, ওইটাই তো ভরসা। নরেশবাবু তার বাঁকানো পাইপটা ঠোঁট থেকে নামিয়ে এক দৃষ্টি ফেলুদার দিকে তাকিয়ে বললেন, আপনি সিমলা যাচ্ছেন তো? এবার ফেলুদার অবাক হবার পালা। কি করে জানলেন? প্রশ্নটা মুখে না বললেও তার চাহনিতে বোঝা যাচ্ছিল। নরেশবাবু একটু হেসে বললেন, দিনু লাহিড়ীর বাক্স যে ধমিজার সঙ্গে বদল হয়ে গেছে সেটা আপনার মতো তুখোড় লোকের পক্ষে বের করা নিশ্চয়ই অসম্ভব নয়। ধমিজার নামটা তার সুটকেসে লেখা ছিল, আর এয়ার ইন্ডিয়ার ব্যাগটা তাকে আমি নিজে ব্যবহার করতে দেখেছি। সেই বাক্স থেকে শেডিং এর সরঞ্জাম বার করে দাড়ি কামিয়েছেন ভদ্রলোক। কিন্তু কাল সেই কথাটা বললেন না কেন? আমি বলে দেওয়ার চেয়ে নিজের বুদ্ধি খাটিয়ে বার করার মধ্যে অনেক বেশি আনন্দ নয় কি? কেসটা তো আপনার, আপনি মাথা খাটবেন এবং তার জন্য আপনি পারিশ্রমিক পাবেন। গায়ে পড়ে আমি কেন হেল্প করব বলুন? ফেলুদার ভাব দেখে বুঝলাম সে নরেশবাবুর কথাটা অস্বীকার করছে না। সে বলল, কিন্তু আপনার বেয়ারা অনুরোধটা কি সেটা তো বললেন না। সেটা আর কিছুই না, লাহিড়ীর বাক্স আপনি উদ্ধার করতে পারবেন নিশ্চয়ই, আর সেই সঙ্গে সেই লেখাটাও। আমার অনুরোধ, আপনি ওটা ওকে ফেরত দেবেন না। সে কি? ফেলুদা অবাক। আমিও। তার বদলে ওটা আমাকে দিন। আপনাকে? ফেলুদার গলার আওয়াজ 3 ধাপ চড়ে গেছে। বললাম তো অনুরোধটা একটু বেয়ারা, কিন্তু ওই অনুরোধ আপনাকে রাখতেই হবে। ভদ্রলোক তার কনুই দুটো হাঁটুর উপর রেখে সামনের দিকে ঝুঁকে পড়ে বললেন, তার প্রথম কারণ হচ্ছে ওই লেখার মূল্য দিলনাথ লাহিড়ীর পক্ষে বোঝা সম্ভব নয়। তার বাড়ির আলমারিতে একটাও ভালো বই দেখেছেন? দেখেননি। দ্বিতীয়ত, কাজটা আমি আপনাকে বিনা কম্পেনসেশনে করতে বলছি না। এর জন্য আমি আপনাকে। ভদ্রলোক কথা থামিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা নীল রঙের খাম টেনে বার করলেন। তারপর খামের ঢাকনা খুলে সেটা ফেলুদার দিকে এগিয়ে ধরলেন। ঢাকনা খুলতেই একটা চেনা গন্ধ আমার নাকে এসেছিল। সেটা হলো কড়কড়ে নতুন নোটের গন্ধ। এখন দেখলাম খামের মধ্যে 100 টাকার নোটের তারা। এতে 2000 আছে। নরেশবাবু বললেন, এটা আদাম। লেখাটা হাতে এলে আরোটু দেব আপনাকে। ফেলুদা খামটা যেন দেখেও দেখল না। পকেটে হাত দিয়ে চারমিনারের প্যাকেট বার করে দিব্যি একটা সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে বলল, আমার মনে হয় দিলনাথ লাহিড়ীও লেখার কদর করেন কি না করেন সেটা এখানে অবান্তর। আমি যে কাজের ভারটা নিয়েছি সেটা হলো তার বাক্সটা সিমলা থেকে এনে তার হাতে তুলে দেওয়া, সমস্ত জিনিসপত্র সমেত। ব্যাস ফুরিয়ে গেল। নরেশবাবু বোধহয় কথাটার কোনো জুৎসই জবাব দিলেন না। বললেন, বেশ, ওসব না হয় ছেড়েই দিলাম। আমার অনুরোধের কথাটাতেই ফিরে আসছি। লেখাটা আপনি আমায় এনে দিন। দিনু লাহিড়ীকে বলবেন সেটা মিসিং। ধমিজা বলছে লেখাটা বাক্সে ছিল না। ফেলুদা বলল, তাতে ধমিজার পজিশনটা কি হচ্ছে সেটা ভেবে দেখেছেন কি? একটা সম্পূর্ণ নির্দোষ লোকের ঘাড়ে আমি এভাবে অপরাধের বোঝা চাপাতে রাজি হব, এটা আপনি কি করে ভাবলেন? মা করবেন মিস্টার পাকরাশি, আপনার এই অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। ফেলুদা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বেশ ভদ্রভাবেই বলল, গুড নাইট মিস্টার পাকরাশি। আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। নরেশবাবু কয়েক মুহূর্ত থুম হয়ে বসে থেকে টাকা সমেত খামটা পকেটে পুরে ফেলুদার দিকে তাকিয়ে একটা শুকনো হাসি হেসে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তিনি রাগ করেছেন, না হতাশ হয়েছেন, না অপমানিত হয়েছেন, সেটা তার মুখ দেখে কিছুই বোঝা গেল না। আমি মনে মনে বললাম, ফেলুদা ছাড়া অন্য কোনো গোয়েন্দা যদি ওগুলো কড়কড়ে নোটের সামনে পড়তো তাহলে কি সে এভাবে লোভ সামলাতে পারত? বোধ হয় না। 06 ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট। ইন্ডিয়ান এয়ারলাইন্সের 263 নম্বর ফ্লাইটে আমরা 3 জনে দিল্লি চলেছি, আমি, ফেলুদা আর জটায়ু।
7:30টার সময় প্লেন দমদম ছেড়েছে। দমদমে ওয়েটিং রুমে থাকতেই ফেলুদা বাক্স ববলের ঘটনাটা মোটামুটি লালমোহনবাবুকে বলে দিয়েছিল। শোনার সময় ভদ্রলোক বারবার উত্তেজিত হয়ে ফিলিং হাইলি সাসপিশাস ইত্যাদি বলতে লাগলেন, আর সর্ষের তেল গায়ে মেখে অ্যাটাক করার ব্যাপারটা একটা ছোট্ট খাতায় নোট করে নিলেন। ওয়েটিং রুমে থাকতেই ওকে জিজ্ঞেস করেছিলাম উনি আগে প্লেনে চড়েছেন কিনা। তাতে উনি বললেন, কল্পনার দৌড় থাকলে মানুষ কোনো কিছু না করেও সবকিছুই করে ফেলতে পারে। প্লেনে আমি চড়িনি। যদি জিজ্ঞেস করো নার্ভাস লাগছে কিনা, তাহলে বলবো নট এ বিট, কারণ আমি কল্পনায় শুধু প্লেনে নয়, রকেটে চড়ে মুনে পর্যন্ত ঘুরে এসেছি। এত বলার পরেও দেখলাম প্লেনটা যখন তীরবেগে রানওয়ের ওপর দিয়ে গিয়ে হঠাৎ সাই করে মাটি ছেড়ে কোনাকুনি উপর দিকে উঠল, তখন লালমোহনবাবু দুহাতে তার সিটের হাতল দুটো এমন জোরসে মুঠো করে ধরলেন যে তার আঙুলের গাঁটগুলো সব ফ্যাকাশে হয়ে গেল, আর তার ঠোঁটের কোণ দুটো নিচের দিকে নেমে এসে তলার দাঁতের পার্টি বেরিয়ে গেল, আর মুখটা হয়ে গেল হলদে ব্লটিং পেপারের মতো। পরে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, ওরকম হবেই। রকেট যখন পৃথিবী ছেড়ে শূন্যে ওঠে তখন অ্যাস্ট্রোনটদের মুখও ওরকম বেঁকে যায়। আসলে ওপরে ওঠার সময় মানুষের সঙ্গে মাধ্যাকর্ষণের একটা লড়াই চলতে থাকে, আর সে লড়াইয়ের ছাপা পড়ে মানুষের মুখের ওপর, তাই মুখ বেঁকে যায়। আমার বলার ইচ্ছে ছিল, মাধ্যাকর্ষণের জন্য মুখ বেঁকলে সকলেরই বেঁকা উচিত, শুধু লালমোহনবাবুর বেঁকবে কেন? কিন্তু ভদ্রলোক এখন সামলে নিয়ে দিব্যি ফুর্তিতে আছেন দেখে আর কিছু বললাম না। ব্রেকফাস্টে কফি, ডিমের আমলেট, বেকন বিনস, রুটি, মাখন, মার্মালেন্ড, কমলালেবু আর নুন গোলমরিচের খুদে কোটার সঙ্গে ট্রেতে ছিল প্লাস্টিকের থলির ভিতর এক গাদা কাটা চামচ আর ছুরি। লালমোহনবাবু কফির চামচ দিয়ে অমলেট কেটে খেলেন, ছুরিটাকে চামচের মতো ব্যবহার করে শুধু শুধু মার্মালেড খেলেন, আর কাটা দিয়ে কমলালেবুর খোসা ছাড়াতে গিয়ে শেষটায় না পেরে হাত দিয়ে কাজটা সারলেন। খাবার পর ফেলুদাকে বললেন, আপনাকে তখন সুপুরি খেতে দেখলুম, আর আছে নাকি? ফেলুদা তার দুটো পায়ের মাঝখানে ধমিজার বাক্সটা রেখেছিল, সেটা থেকে কোডাকের কৌটোটা বার করে লালমোহনবাবুকে দিল। বাক্সটার দিকে চোখ পড়লেই কেন জানি আমার বুকের ভেতরটা ছাদ করে উঠছিল। এই বাক্সটা ফেরত দিয়ে তার বদলে ঠিক ওই রকমই একটা বাক্স আনার জন্য আমরা কলকাতা থেকে 1200 মাইল দূরে 7000 ফুট হাইটে বরফের দেশ সিমলা শহরে চলেছি। ফেলুদা প্লেনে ওঠার পর থেকেই বিখ্যাত সবুজ খাতা ব্লুম 7 বার করে তার মধ্যে কি যেন ভাবছে। আমি অবশ্যই ব্যাপারটা নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি, কারণ রহস্যটা যে ঠিক কোনখানে সেটাই এখনো বুঝে উঠতে পারিনি। দিল্লিতে নামার পর প্লেন থেকে বেরিয়ে এসে দেখি বেশ শীত। ফেলুদা বলল, তার মানে সিমলায় টাটকা স্নোফলা হয়েছে, উত্তর দিক থেকে সেই বরফের কনকনে হাওয়া বয়ে এসে দিল্লির শীত বাড়িয়েছে। ভমিজার ব্যাগটা ফেলুদা নিজের হাতেই রেখেছিল, আর এক মুহূর্তের জন্য সেটাকে হাতছাড়া করেনি। লালমোহনবাবু বললেন, আগ্রা হাটেলে উঠবেন, 12টা নাগাদ চানটান করে আপনাদের হাটেলে এসে মিট করব, তারপর একসঙ্গে লাঞ্চ সেরে একটু ঘুরে বেড়ানো যাবে। ট্রেন তো সেই রাত 8টায়। জনপথ হোটেলটা একটা পল্লায় ব্যাপার। ছাতলা হোটেলের 5 তলার 532 নম্বর ডাবল রুমে জিনিসপত্র যথাস্থানে রেখে ফেলুদা তার খাটে শুয়ে পড়ল। একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরছিল, সেটা এই সুযোগে ফেলুদাকে বলে ফেললাম। এই বাক্স ববলের ব্যাপারে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি রহস্যজনক বলে মনে হয়? ফেলুদা বলল, খবরের কাগজ। একটু খুলে বলবে কি? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। মিস্টার ধমিজা দুটো দিল্লির কাগজ সযত্নে ভাঁজ করে তার বাক্সে পুরেছিলেন কেন? আপাতত এইটাই আমার কাছে সবচেয়ে রহস্যজনক। ট্রেনে যে কাগজ গোনা হয়, শতকরা 99 জন লোক সেই কাগজ ট্রেনেই পড়া শেষ করে ট্রেনেই ফেলে আসে। অথচ এটা হলো ফেলুদার কায়দা। হঠাৎ এমন একটা ব্যাপার নিয়ে ভাবতে শুরু করবে, যেটা নিয়ে ভাবার কথা আর কারুর মাথাতেই আসবে না। দিল্লিতে আমরা যেটুকু সময় ছিলাম তার মধ্যে লেখার মতো দুটো ঘটনা ঘটেছিল। প্রথমটা তেমন কিছু নয়, দ্বিতীয়টা সাংঘাতিক। 12:30টার সময় লালমোহনবাবু এলে পর আমরা ঠিক করলাম লাঞ্চ সেরে যন্তর মন্তর দেখতে যাব। 250 বছর আগে রাজা মানসিংহের তৈরি এই আশ্চর্য অবজারভেটরিটা জনপথে হোটেল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। ফেলুদা বলল, ও ঘরেই থাকবে, বাক্সটা পাহারা দেবে, আর কেসটা নিয়ে চিন্তা করবে। কাজেই আমি আর লালমোহনবাবু চলে গেলাম মানসিংহের কীর্তি দেখতে, আর সেখানেই ঘটল প্রথম ঘটনাটা। মিনিট 10 ঘোরাঘুরি পর লালমোহনবাবু হঠাৎ আমার কোটের আস্তিনটা ধরে বলল, একজন সাসপিশাস ক্যারেক্টার বোধ হয় আমাদের ফলো করছে। উনি যাকে চোখের ইশারায় দেখালেন তিনি একজন বুড়ো ভদ্রলোক। তার মাথায় একটা নেপালি টুপি, চোখে কালো চশমা আর কানে তুলো। সত্যিই মনে হলো লোকটা সুযোগ পেলেই যেন এখান থেকে ওখান থেকে উকি মেরে আমাদের গতিবিধি লক্ষ্য করছে। সে কি চেনেন মানে? প্লেনে আমার পাশে এসেছে, আমার সেফটি বেল্ট বাঁধতে সাহায্য করেছিল। কোনো কথা হয়েছিল আপনার সঙ্গে? না। আমি থ্যাঙ্কস দিলুম, উনি কিছু বললেন না। ভেরি সাসপিশাস। আমরা ওর বিষয়ে কথা বলছি সেটা বোধ হয় বুড়োটা বুঝতে পেরেছিল, কারণ কিছুক্ষণ পরে তাকে দেখতে পেলাম না। হোটেলে ফিরতে ফিরতে প্রায় 3:30 হলো। রিসেপশনে গিয়ে 532 নম্বর ঘরের চাবি চাইতে লোকটা বলল, চাবি তো নেই।
আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু তারপরেই খেয়াল হলো চাবিটা রিসেপশনে দেওয়াই হয়নি, ওটা আমার পকেটেই রয়ে গেছে। তারপর আবার খেয়াল হলো ফেলুদা যখন ঘরেই রয়েছে তখন চাবির দরকার কি? হোটেলে থেকে তো অভ্যোস নেই, তাই মাথা গুলিয়ে গেছে। 5 তলায় লম্বা খোলা বারান্দা দিয়ে প্রায় 40-50 হাত হেঁটে গিয়ে ডান দিকে আমাদের ঘর। দরজায় টোকা দিয়ে দেখি কোনো সাড়া নেই। জটায়ু বললেন, তোমার দাদা বাঁধ হয় ন্যাপ নিচ্ছেন। আবার টোকা মারলাম, তাও কোনো জবাব নেই। শেষটায় দরজার হাতল ঘুরিয়ে দেখি সেটা খোলা। ফেলুদা কিন্তু ভিতর থেকে ছিটিকিনি লাগিয়ে দিয়েছিল। কিন্তু খোলা হলে কি হবে, দরজার পিছনে কি জানি একটা রয়েছে, যার ফলে সেটা অল্প খুলে আর খুলছে না। এবার দরজার ফাঁক দিয়ে মাথাটা খানিকটা গলাতেই একটা দৃশ্য দেখে আমার রক্ত জল হয়ে গেল। দরজার ঠিক পিছনটায় ফেলুদা উপুর হয়ে মাটিতে পড়ে আছে, তার ডান হাতের কনুইটা রয়েছে সামনের দিকে, আর সেটাতেই আটকাচ্ছে আমাদের দরজা। আমার ভয়ে দম বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তাও লালমোহনবাবুর সঙ্গে একজোটে খুব সাবধানে দরজাটাকে আরেকটু ফাঁক করে কোনোরকমে শরীরটা গলিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। ফেলুদা অজ্ঞান হয়েছিল, হয়তো আমাদের ঠেলা ঠেলির ফলেই এখন একটু ওপাশ এপাশ করছে, আর মুখ দিয়ে একটা গোঙানোর মতো শব্দ করছে। লালমোহনবাবু দেখলাম দরকারে বেশ কাজের মানুষ, মাথায় আর চোখে জল দিয়ে ফেলুদার জ্ঞান ফিরিয়ে আনলেন। ফেলুদা আরেকটা গোঙানির শব্দ করে মাথাটার উপর আলতো করে নিজের হাতটা ঠেকিয়ে মুখটা বেঁকিয়ে বলল, ওটা নেই নিশ্চয়ই। আমি এর মধ্যে পাশের ঘরে গিয়ে দেখে এসেছি। বললাম, না ফেলুদা, বাক্স লোপাট, ন্যাচারালি। ফেলুদা উঠতে যাবে, আমরা দুজনে তার দিকে হাত বাড়িয়েছি, তাতে ও বলল, ঠিক আছে, আই ক্যান ম্যানেজ। চার শুধু ব্রহ্মতারুতে মিনিট দুয়েক বিশ্রাম করে হাত পা এদিক ওদিক চালিয়ে নিয়ে টেলিফোনে চা অর্ডার দিয়ে অবশেষে ফেলুদা আমাদের ঘটনাটা খুলে বলল। তোরা যাবার পর আধ ঘন্টা খানেক আমি খাতাটা নিয়ে বিছানায় শুয়ে কিছু কাজকর্ম করলাম। কাল রাত্রে তো ঘন্টা 2-1 বেশি ঘুমুইনি, তাই সবে ভাবছি একটু চোখটা বুজে জিরিয়ে নেব, এমন সময় টেলিফোনটা বাজলো। টেলিফোন, শোন না ব্যাপারটা। টেলিফোন ধরতে রিসেপশনের লোকটার গলা পেলাম। বলল, মিস্টার মিত্তির, একটি ভদ্রলোক নিচে দাঁড়িয়ে আছেন, তিনি আপনাকে বিখ্যাত ডিটেকটিভ বলে চিনেছেন। তিনি আপনার একটা অটোগ্রাফ চাইছেন, আপনার কাছে পাঠিয়ে দেব কি? ফেলুদা একটু থেমে আমার দিকে ফিরে বলল, একটা জিনিস তোকে বলছি তোপসে, অটোগ্রাফ নেবার লোভের চেয়ে অটোগ্রাফ দেবার লোভটা মানুষের মধ্যে কিছু কম প্রবল নয়। অবশ্যই ভবিষ্যতে সাবধান হয়ে যাব, কিন্তু এই লেসনটা না পেলে হতাম কিনা সন্দেহ। তার মানে কিছুই না। বললাম, পাঠিয়ে দাও আমার ঘরে। লোকটা নক করলো, দরজা খুললাম, আর খুলতেই নক পড়লো আমার মাথায়, আর তারপরেই অমাবস্যা। মুখে রুমাল বেঁধে এসেছিল, তাই চেহারাটাও। আমার ইচ্ছে করছিল মাথার চুল ছিঁড়ি। কেন যে গেলাম মরতে যন্তর মন্তর দেখতে। লালমোহনবাবু বললেন, দিল্লিতে রয়েছি, যখন প্রাইম মিনিস্টারকে একটা ফোন করলে হয় না? ফেলুদা একটা শুকনো হাসি হেসে বলল, বাক্স নিয়ে সে লোকের কি লাভ হলো জানি না, কিন্তু আমাদের একেবারে চরম বিপদে ফেলে দিয়ে গেল। কি বেপরোয়া শয়তান রে বাবা। এরপর মিনিট 5 ধরে আমাদের তিনজনের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ শোনা গোল না ঘরে। তারপর ফেলুদা বলল, রাস্তা আছে, ঠিক সিধে নয়, তবে একমাত্র রাস্তা, আর সেটা নিতেই হবে, কারণ খালি হাতে সিমলা যাওয়া চলে না। এবার ফেলুদা টেবিলের উপর থেকে তার সবুজ নোটবুকটা নিল। তারপর ধমিজার বাক্সের জিনিসের লিস্টটা বার করে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, এতে এমন জিনিস একটাও নেই যেটা দিল্লি শহরে কিনতে যাওয়া যাবে না। এই লিস্ট দেখে মিলিয়ে প্রত্যেকটা জিনিস নিতে হবে। আমাদের জিনিসগুলোর অবস্থা কিরকম ছিল সেটা পরিষ্কার মনে আছে আমার, হয়তো ধমিজার চেয়ে বেশি ভালো করেই মনে আছে। কাজেই সেখানে কোনো চিন্তা নেই। এমনকি টুথপেস্ট আর শেভিং ক্রিম যতটা খরচ হয়েছিল ঠিক ততটা পর্যন্ত বার করে ফেলে দিয়ে সেই অবধি টিউবটাকে পাকিয়ে দেব। সাদা রুমাল কিনে তাতে জিল এখানেও আজকের মধ্যেই সম্ভব, নকশাইটা আমার মনে আছে। খবরের কাগজ দুটোর তারিখ অবশ্যই মিলবে না, কিন্তু সেটা ধমিজা নোটিশ করবে বলে মনে হয় না। এক খরচের মধ্যে হলো 1 রোল কোডা ফিল্ম। ওই যা, জটায়ু চেঁচিয়ে উঠলেন, এটা সেই যে আপনি প্লেনে আমাকে দিলেন, তারপর আর ফেরতি দেওয়া হয়নি। এই বলে তিনি পকেট থেকে সুপুরি রাখা কোডাকের কৌটোটা বার করে ফেলুদাকে দেখালেন। ঠিক আছে, একটা ঝামেলা কমল, কিন্তু ওটা আবার কি বেরোলো আপনার পকেট থেকে? কোডাকের কিটের সঙ্গে একটা কাগজের টুকরো বেরিয়ে এসেছে লালমোহনবাবুর কোটের পকেট থেকে। কাগজটায় লাল পেন্সিলে লেখা, প্রমাণের ভয় থাকে তো সিমলা যে না। 07, এখন রাত 9:30। আমরা ট্রেনে করে অন্ধকারের মধ্যে দিয়ে কালকার দিকে ছুটে চলেছি। কালকা থেকে কাল ভোরে সিমলার ট্রেন ধরব। দিল্লি থেকে খেয়ে বেরিয়েছিলাম, তাই আর ট্রেনে ডিনার নিইনি। আমাদের কামরায় আমরা তিনজনেই রয়েছি, তাই একটা আপার বার্থ খালি। অন্য দুজনের কথা জানি না। আমার মনের মধ্যে খুশি, ভয়, কৌতূহল, উত্তেজনা সব মিলিয়ে এমন একটা ভাব হয়েছে যে কেউ যদি জিজ্ঞেস করে আমার কিরকম লাগছে, তাহলে আমি বলতেই পারবো না। আমার তিনজনেই চুপচাপ যে যার নিজের ভাবনা নিয়ে বসেছিলাম। এমন সময় লালমোহনবাবু বললেন,
আচ্ছা মিস্টার মিত্তির, খুব ভালো গোয়েন্দা আর খুব ভালো ক্রিমিনাল, এই দুটোর মধ্যে বোধহয় খুব একটা তফাতে নেই, তাই না? ফেলুদা এত অন্যমনস্ক ছিল যে কোনো উত্তরই দিল না, কিন্তু আমি বেশ বুঝতে পারলাম লালমোহনবাবু কেন কথাটা বললেন। ওটার সঙ্গে আজ বিকেলের একটা ঘটনার সম্পর্ক রয়েছে, সেটা এখানে বলা দরকার, কারণ ফেলুদার একটা বিশেষ ক্ষমতার এতে আশ্চর্যভাবে প্রকাশ পেয়েছিল। মাত্র আধ ঘন্টা শুধু একটা ব্যাপারে এসে থেকে গেলাম, বাক্সের ভিতরের জিনিস জোগাড় হলেও আসল বাক্সটা নিয়েই হয়ে গেল মুশকিল। নীল রঙের এয়ার ইন্ডিয়ার ব্যাগ পাওয়া যাবে কোথেকে? দিল্লিতে আমাদের চেনা এমন একজনও লোক নেই যার কাছে ওরকম একটা ব্যাগের সন্ধান করা যেতে পারে। বাজারে ঠিক ওইরকমই দেখতে ব্যাগ পাওয়া যায় বটে, কিন্তু তাতে এয়ার ইন্ডিয়ার লেবেল নেই, আর লেবেল না থাকলে ধমিজা নির্ঘাত আমাদের বুজরুকি ধরে ফেলবেন। শেষটায় ফেলুদা দেখি একেবারে এয়ার ইন্ডিয়ার আপিসে গিয়ে হাজির হলো। ঢুকেই আমাদের দৃষ্টি গেল কাউন্টারের সামনে চেয়ারে বসা পার্সি টুপি পরা এক ফর্সা বুড়ো ভদ্রলোকের দিকে। ভদ্রলোকের বাদিকে তার চেয়ারের গা ঘেঁষে মাটিতে দাঁড় করানো রয়েছে একটা ঝকঝকে নতুন নীল রঙের এয়ার ইন্ডিয়ার বাক্স, ঠিক যেরকমটি দরকার সেরকম। ইতিমধ্যে অবশ্যই আমরা একটা নীল রঙের বাজারের ব্যাগ কিনে নিয়েছিলাম। ফেলুদা সেটা হাতে নিয়ে কাউন্টারের সামনে গিয়ে বুড়ো ভদ্রলোকের বাক্সের ঠিক পাশেই হাতের বাক্সটা রেখে কাউন্টারের পিছনের লোকটাকে ওর সবচেয়ে চোস্ত ইংরেজি উচ্চারণে জিজ্ঞেস করলো, আপনাদের দিল্লি থেকে কোনো ফ্লাইট ফ্রাঙ্কফুর্টে যায় কি? লোকটা অবশ্যই তখনই ফেলুদাকে খবরটা দিয়ে দিল, আর ফেলুদাও তখনই থ্যাংক ইউ বলে যাবার সময় এমন কায়দা করে বুড়োর ব্যাগটা তুলে নিয়ে সেই সঙ্গে পা দিয়ে আস্তে ঠেলা দিয়ে নিজের ব্যাগটা বুড়োর ব্যাগের জায়গায় রেখে দিল, যে আমার মনে হলো ফেলুদার হাত সাফাইটাও তার বুদ্ধির মতোই ঝকঝকে পরিষ্কার। এটাও বলা দরকার যে বাক্স হাতে পাওয়ার ঘন্টা খানেকের মধ্যেই ফেলুদার কারসাজির ফলে সেই বাক্স আর তার ভিতরের জিনিসপত্রের যা চেহারা হলো তা দেখে ধমিজার চাঁদা পুরুষও সন্দেহ করবে না যে তার মধ্যে কোনো ফাঁকি আছে। ফেলুদা এতক্ষণ খাতা খুলে বসেছিল, এবার সেটা বন্ধ করে আমাদের এই ছোট্ট কামরার ভেতরেই পায়চারি শুরু করে আপন মনেই বলে উঠল, ঠিক এই রকম একটা কম্পার্টমেন্টেই ছিলেন ওরা চারজন। কখন যে কোন জিনিসটা ফেলুদার দৃষ্টি আকর্ষণ করবে সেটা বলা শক্ত, অনেক সময় কেন যে করে সেটা বলা আরো শক্ত। যেমন জলের গ্যালাসগুলো। কামরার দেয়ালে জানালা ও দরজার দুদিকে আমটা লাগানো আছে, আর তার মধ্যে বসানো আছে চারটে জলের গ্লাস। ফেলুদা একদৃষ্টে চেয়ে আছে তারই একটা গ্যালাসের দিকে। ট্রেনে উঠলে আপনার ঘুম হয় না হয় না? হঠাৎ ফেলুদা প্রশ্ন করল জটায়ুকে। জটায়ু একটা জলহস্তির মতো বিশাল হাই তুলতে গিয়ে মাঝপথে থেমে হেসে বললেন, ঝাঁকুনিটা মন্দ লাগে না। ফেলুদা বলল, জানি, কিন্তু সকলের পক্ষে এই ঝাঁকুনিটা ঘুম পাড়ানির কাজ করে না। আমার এক মেশনসাই সারা রাত জেগে বসে থাকতেন ট্রেনে, অথচ বাড়িতে খেয়ে দিয়ে বালিশে মাথা দিলেই অঘোর নিদ্রা। হঠাৎ দেখি ফেলুদা এক লাফে বামকে উঠে গেছে। উঠেই প্রথমে রিডিং লাইটটা জ্বালল, তারপর সেটার সামনে এলেরি কুইনের বইটা, যেটা দিল্লি স্টেশন থেকে ধমিজার বাক্সে রাখার জন্য কিনতে হয়েছে, খুলে ধরে কিছুক্ষণ পাতা উল্টে দেখলো। তারপর কিছুক্ষণ একেবারে চুপ করে শবাসনের ভঙ্গিতে শুয়ে সিলিংয়ের আলোর দিকে চেয়ে রইল। ট্রেন অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলেছে, বাইরে মাঝে মাঝে দু একটা বাতি ছাড়া আর কিছু দেখা যায় না। লালমোহনবাবুকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তিনি যে অস্ত্রটার কথা বলেছিলেন সেটা কখন আমাদের দেখাবেন। এমন সময় ভদ্রলোক বললেন, একটা ভুল হয়ে গেছে। ডাইনিং কারের লোকটাকে জিজ্ঞেস করে দেখতে হবে ওদের কাছে সুপুরি আছে কিনা, না থাকলে কোনো স্টেশন থেকে কিনে নিতে হবে। ধমিজার কিটোর মাল মাত্র একটিতে এসে ঠেকেছে। লালমোহনবাবু পকেট থেকে কোটাকের কোটোটা বার করে ঢাকনা খুলে হাতের উপর কাত করলেন, কিন্তু তা থেকে সুপুরি বেরোলো না। আচ্ছা আপদ, স্পষ্ট দেখতে পাচ্ছি ভেতরে রয়েছে, অথচ বেরোচ্ছে না। এবার লালমোহনবাবু কৌটোটা হাতের তেলোর উপর ঝাঁকাতে শুরু করলেন, আর প্রত্যেক ঝাঁকুনির সঙ্গে সঙ্গে একটা করে শালা বলতে লাগলেন, কিন্তু তাও সুপুরি বেরোলো না। দিন তো মশাই। কথাটা বলার সঙ্গে সঙ্গেই ফেলুদা এক লাফে বাঁক থেকে নেমে এক ছোবলে লালমোহনবাবুর হাত থেকে হুলদে কৌটোটা ছিনিয়ে নিলা। জটায়ু এই আচমকা আক্রমণে ফেলুদা নিজে কৌটোটাকে একবার ঝাঁকিয়ে কোনো ফল হলো না দেখে তার ডান হাতের করে আঙুলটা কোটার ভিতরে ঢুকিয়ে চার দিতেই একটা খোঁজ শব্দ করে সুপুরিটা আলগা হয়ে বাইরে বেরিয়ে পড়ল। এবার ফেলুদা কোটার মুখে নাক লাগিয়ে বলল, কিটের তলায় আঠা লাগানো ছিল, সম্ভবত অ্যাডাল্টাইট। বাইরে করিডোরে পায়ের আওয়াজ, তাপসে শার্ট দা ডোর। আমি দরজাটা এক পাশে ঠেলে বন্ধ করার সময় এক মুহূর্তের জন্য দেখতে পেলাম আমাদের দরজার সামনে দিয়ে বাথরুমের দিকে চলে গেল যন্তর মন্তরের সেই কালো চশমা পরা আর কানে তুলো গোজা বুড়ো। শ শ শ শ। ফেলুদার মুখ দিয়ে একটা তীক্ষ্ণ শীষের মতো শব্দ বেরোলো। সে সুপুরিটা হাতের তেলায় নিয়ে একদৃষ্টে সেটার দিকে চেয়ে আছে। আমি এগিয়ে গেলাম ফেলুদার দিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে জিনিসটা আসলে সুপুরি নয়, একটা অন্য কিছুর গায়ে ব্রাউন রং লাগিয়ে তাকে কতকটা সুপুরির মতো দেখতে করা হয়েছে। বাজা উচিত ছিল রে তোপসে, ফেলুদা চাপা গলায় বলে উঠল। আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। আই হ্যাভ বিন এ ফুল। এবার ফেলুদা তার হাতের কাছের জলের গ্যালাসটা আমটা থেকে বার করে নিয়ে তার মধ্যে সুপুরিটাকে ডুবিয়ে আঙুল দিয়ে ঘষতে লাগলো।
দেখতে দেখতে জলের রং খয়েরি হয়ে গেল। ধোয়া শেষ হলে পর জিনিসটাকে জল থেকে তুলে রুমাল দিয়ে মুছে ফেলুদা সেটাকে আবার হাতের উপর রাখলো। এতক্ষণে বুঝতে পারলাম যেটাকে সুপুরি বলে মনে হচ্ছিল সেটা আসলে একটা নিখুঁতভাবে পলকাটা ঝলমলে পাথর। চলন্ত ট্রেনের ঘাগুনিতে সেটা ফেলুদার ডান হাতের উপর এপাশ ওপাশ করছে, আর তার ফলে কামরার এই আধা আলোতেই তার থেকে যা ঝালকানি বেরোচ্ছে তাতে মনে হয় বুঝি হিরে। আর সত্যিই যদি তাই হয় তাহলে বলবো এত বড় হিরে আমি জীবনে কখনো দেখিনি, আর লালমোহন বাবুও দেখেননি, আর ফেলুদাও দেখেছে কিনা সন্দেহ। এটা কি ডাই? লালমোহন বাবুর মাথাটা যে গন্ডগোল হয়ে গেছে সেটা তার কথা বলার ঢং থেকেই বুঝতে পারলাম। ফেলুদা পাথরটা হাতের মুঠোয় নিয়ে এক লাফে উঠে গিয়ে দরজাটা লক করে দিয়ে আবার জায়গায় ফিরে এসে চাপা গলায় বলল, এমনিতেই তো মৃত্যু ভয় দেখাচ্ছে, আপনি আবার তার মধ্যে ডাই করছেন। না মানে, যে রেটে এই বাক্সের পিছনে লোক লেগেছে তাতে হিরে হওয়া কিছুই আশ্চর্য না। তবে আমি তো আর জহুরি নই, তাহলে এর ভাভা হিরের ভ্যালু সম্বন্ধে আমার খুব পরিষ্কার জ্ঞান নেই। ক্যারেটের একটা আন্দাজ আছে, কোহিনুরের ছবি অ্যাকচুয়াল সাইজে দেখেছি, আন্দাজে মনে হয় এটা 50 ক্যারেটের কাছাকাছি হবে। দাম লাখ টাক ছাড়িয়ে অনেক দূর চলে যাবার কথা। ফেলুদা এখনো ঘুরিয়ে ফিরিয়ে পাথরটাকে দেখছে। আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম, ধমিজার কাছে এ জিনিস গেল কি করে? ফেলুদা বলল, লোকটা আপেলের চাষ করে আর ট্রেনে ডিটেকটিভ বই পড়ে, এছাড়া যখন আর বিশেষ কিছুই জানা যায়নি তখন প্রশ্নটার জবাব আর কি করে দিই বল। এতক্ষণে লালমোহনবাবু মোটামুটি গুছিয়ে কথা বলতে পারলেন। তাহলে এই পাথর কি সেই ধমিজার কাছেই ফেরত চলে যাবে? যদি মনে হয় এটা তারই পাথর তাহলে যাবে বই কি। তার মানে আপনার কি ধারণা এটা তার নাও হতে পারে? সেটারও আগে একটা প্রশ্ন আছে, সেটা হলো বাংলাদেশের বাইরে এইভাবে টুকরো করে এই ধরনের সুপুরি খাওয়ার রেওয়াজটা আদৌ আছে কিনা। কিন্তু তাহলে আর কোনো প্রশ্ন নয়, তোপসে। এখন কেসটা মোড় ঘুরে নতুন রাস্তা নিয়েছে। এখন কেবল চারিদিকে দৃষ্টি রেখে অতি সন্তর্পণে গভীর চিন্তা করে এগোতে হবে। এখন কথা বলার সময় নয়। ফেলুদা বুক পকেট থেকে ওয়ালেট বার করে একটা জেডিপি ওয়ালা অংশ খুলে তার মধ্যে পাথরটা ভরে ওয়ালেটটা আবার পকেটে পুরে উপরের বাঙ্কে উঠে গেল। আমি জানি এখন আর তাকে বিরক্ত করা চলবে না। লালমোহনবাবু কি যেন একটা বলতে যাচ্ছিলেন, আমি তাকে ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিলাম। ভদ্রলোক তখন আমাকেই বললেন, জানু ভাই, রহস্য গল্প লেখা ছেড়ে দেব ভাবছি। আমি বললাম, কেন, কি হলো? গত দুদিনের মধ্যে যেসব ঘটনা ঘটলো সেসব কি আর বানিয়ে লেখা যায় না ভেবে বার করা যায়? কথায় বলে না, ট্রুথ ইজ স্ট্রঙ্গার দ্যান ফিকশন। স্ট্রঙ্গার না, কথাটা বোধ হয় স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার, হ্যাঁ, মানে আরো বিস্ময়কর, কিন্তু স্ট্রেঞ্জার মানে তো আগন্তুক। ও না, স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জেস্ট। আমি একটা কথা ভদ্রলোককে না বলে পারলাম না। জানতাম এটা বললে উনি খুশি হবেন। আপনার জন্যই কিন্তু হিরোটা পাওয়া গেল। আপনি সুপুরি খেয়ে কৌটো খালি করে দিয়েছিলেন বলেই তো তলা থেকে ওই নকল সুপুরিটা বেরোলো। লালমোহনবাবু কান অবধি হেসে ফেললেন। তাহলে আমারও কিছু কন্ট্রিবিউশন আছে বলছি। হ্যাঁ। তারপর আরেকটু ভেবে বললেন, আমার কি বিশ্বাস জানো তো, আমার বিশ্বাস তোমার দাদা এই হীরের ব্যাপারটা গোড়া থেকেই বুঝতে পেরেছিলেন আর তাই কেসটা নিলেন। নইলে ভেবে দেখ, দুবার বাক্স চুরি হলো, কিন্তু দুবারই আসল জিনিসটা আমাদের কাছেই রয়ে গেল। আগে থেকে জানা না থাকলে কি এটা হয়? সত্যিই তো, লালমোহনবাবু ভালোই বলেছেন। ওই সুপুরির কৌটো এখনো চোরেরা নিতে পারেনি। দিল্লিতে হাটেলের ঘরে ঢুকে বাক্স চুরির গোয়াতুমিও মাঠে মারা গেছে। হিরোটা এখনো আমাদের হাতে, মানে ফেলুদার পকেটে। তার মানে শয়তানদের হাত থেকে এখনো রেহাই নেই, হয়তো সিমলায় গিয়েও নেই। এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুমচা যখন 36 বোধ হয় মাঝরাত্রির। ট্রেন ছুটে চলেছে কালকার দিকে। বাইরে এখনো অন্ধকার, আমাদের কামরার ভিতরেও অন্ধকার। তার মানে ফেলুদাও ঘুমোচ্ছে। উল্টা দিকে লোয়ার বার্থে জটায়ু রিডিং ল্যাম্পট জ্বালিয়ে হাতের ঘড়িটা দেখবো এমন সময় চোখ পড়লো দরজার দিকে। দরজার ঘষা কাচের উপর আমাদের দিক থেকে পর্দা টানা রয়েছে। সেই পর্দার বা পাশে একটা ফাঁক দিয়ে কাচের খানিকটা অংশ দেখা যাচ্ছে। সেই কাচের উপর পড়েছে একটা মানুষের ছায়া। মানুষটা দরজার বাইরে দাঁড়িয়ে কি যেন করছে। একটুক্ষণ চেয়ে থাকার পর বুঝলাম সে হাতলটা ধরে ঠেলে দরজাটাকে খোলার চেষ্টা করছে। জানি দরজা লক করা আছে, খুলতে পারে না, কিন্তু তাও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এল। কতক্ষণ এইভাবে চলতো জানি না। হঠাৎ পাশের সিট থেকে লালমোহনবাবু ঘুমের মধ্যে বুমেরাং বলে চেঁচিয়ে ওঠাতে লোকটার ছায়াটা কাচের উপর থেকে সরে গেল। বেশ বুঝতে পারছিলাম যে এত শীতের মধ্যেও আমি দস্তুর মতো ঘেমে গেছি। 08 দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আমি দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। এবারে প্লেনে দিল্লি আসার সময় দিন পরিষ্কার ছিল বলে দূরে বরফে ঢাকা অন্নপূর্ণ দেখেছি। সিনেমাতে শীতের দেশের ছবিতে অনেক বরফ দেখেছি, কিন্তু সিমলাতে এসে চোখের সামনে বরফ দেখতে পেয়ে যেরকম অবাক হয়েছি সেরকম আর কখনো হয়নি। রাস্তায় যদি আমাদের দেশের লোক না দেখতাম তাহলে ভারতবর্ষে আছি বলে মনেই হতো না।
অবশ্যই শহরটার চেহারাতে এমনিতেই একটা বিদেশি ভাব রয়েছে। তার কারণ, ফেলুদা বলল, দার্জিলিং এর মতো সিমলাও নাকি সাহেবদেরই তৈরি। 1819 খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট রস বলে একজন সাহেব নাকি সিমলায় এসে নিজের থাকার জন্য একটা কাঠের বাড়ি তৈরি করে। সেই থেকে শুরু হয় সিমলায় সাহেবদের বসবাস। ভাগ্যিস সাহেবরা গরমে কষ্ট পেত, আর তাই গরমকালে ঠান্ডা ভোগ করার জন্য পাহাড়ের উপর নিজেদের থাকার জন্য শহর তৈরি করে নিত। কালকা থেকে মিটার গেজের ছোট ট্রেনে এখানে আসার পরে বিশেষ কোনো ঘটনা ঘটেনি। সেই কানে তুলো গোজা বুড়ো লোকটা কিন্তু একই গাড়িতে সিমলা এসেছে আর আমাদের সঙ্গে একই ক্লার্কস হোটেলে উঠেছে। তবে লোকটা এখন আমাদের দিকে আর বিশেষ নজর দিচ্ছে না, আর আমারও মনে হচ্ছে ওকে সন্দেহ করে আমরা হয়তো ভুলই করেছিলাম। সত্যি বলতে কি, এখন লোকটাকে প্রায় নিরীহ গোবেচারা বলেই মনে হচ্ছে। লালমোহনবাবু আমাদের সঙ্গে ক্লার্কসেই উঠেছেন। এই বরফের সময় খুব বেশি লোক বোধ হয় সিমলায় আসে না, তাই উনি আগে থেকেই রিজার্ভ না করেও একটা ঘর পেয়ে গেছেন। ফেলুদা হোটেলে এসে ঘরে জিনিসপত্র তুলেই পোস্ট অফিসের খোঁজে বেরিয়ে গেল। আমরাও যেতে চেয়েছিলাম, কিন্তু ও বলল বাক্সটাকে চোখে চোখে রাখা দরকার। তাই আমরা দুজনেই থেকে গেলাম। ফেলুদা কিন্তু এসে অবধি সিমলা বা তার বরফ সম্বন্ধে কোনো মন্তব্যই করেনি। আর ঠিক তার উল্টাটা করছেন লালমোহনবাবু। যা কিছু দেখেন তাতেই বলেন ফ্যান্টাস্টিক। আমি যখন বললাম যে কথাটা আসলে ফ্যান্টাস্টিক, তাতে ভদ্রলোক বললেন যে উনি নাকি ইংরেজি এত অসম্ভব তাড়াতাড়ি পড়েন যে প্রত্যেকটা কথা আলাদা করে লক্ষ্য করার সময় হয় না। এছাড়া সিমলায় পোলার বেয়ার আছে কিনা, এখানেও আকাশে অরোরা বোরিয়ালিস দেখা যায় কিনা, এই বরফ দিয়ে এস্কিমোদের বাড়ি ইগলু, আমি বললাম কথাটা আসলে ইগলু তৈরি করা যায় কিনা, এই সব উদ্ভট প্রশ্ন করে চলেছেন অনবরত। ক্লার্কস হোটেলটা পাহাড়ের ঢালু গায়ের উপর তৈরি। হোটেলের দোতলার সামনের দিকে একটা লম্বা বারান্দা, আর বারান্দা থেকে বেরোলেই রাস্তা। দোতলাতেই ম্যানেজারের ঘর, লাউঞ্জ বা বসবার ঘর, আমাদের ডাবল রুম আর লালমোহনবাবুর সিঙ্গল রুম। কাঠের সিঁড়ি দিয়ে নেমে একতলায় আরো থাকার ঘর রয়েছে, আর রয়েছে ডাইনিং রুম। ফেলুদার ফিরতে দেরি হয়েছিল বলে আমাদের লাঞ্চ খেতে খেতে হয়ে গেল প্রায় 2টো। ডাইনিং রুমের এক কোণে ব্যান্ড বাজছে, লালমোহনবাবু সেটাকে বললেন কনসার্ট। আমরা 3জন ছাড়া ঘরে রয়েছেন সেই কানে তুলো গোজা বৃদ্ধ, যার দিকে লালমোহনবাবু আর দেখছেন না, আর অন্য আরেকটা টেবিলে বসেছেন 3জন বিদেশি, 2জন পুরুষ আর একজন মহিলা। আমরা যখন খেতে ঢুকছি তখন ঘর থেকে বেরিয়ে গেল একজন কালো চশমা পরা খুচরো দাড়িওয়ালা মাথায় বেড়ে ক্যাপ পরা ভদ্রলোক। যতদূর মনে হয় সব শুদ্ধ এই 8জন ছাড়া হোটেলে আর কোনো লোক নেই। স্যুপ খেতে খেতে ফেলুদাকে বললাম, ধমিজার কাছে তো আজকেই যাবার কথা। 4টেই অ্যাপয়েন্টমেন্ট, 3টেয় বেরোলেই হবে। বাড়িটা কোথায় জানো? ওয়াইল্ড ফ্লাওয়ার হলো পরে কুফরি যাবার পথে। এখান থেকে 8 মাইল। তাহলে 1 ঘন্টা লাগবে কেন? অনেকখানি রাস্তা বরফে ঢাকা। 5 মাইলের বেশি স্পিড তুললে গাড়ি স্কির করতে পারে। তারপর লালমোহনবাবুর দিকে ফিরে বলল, আপনার সঙ্গে যা গরম আছে পরে নেবেন। যেখানে যাচ্ছি সেটা সিমলার চেয়ে 1000 ফুট বেশি হাইটে, বরফ আরো অনেক বেশি। লালমোহনবাবু চামচ থেকে শুরু করে খানিকটা স্যুপ টেনে নিয়ে বললেন, শেরোপা যাচ্ছে সঙ্গে। কথাটা শুনে প্রচন্ড হাসি পেয়ে গিয়েছিল, কিন্তু ফেলুদা বেশ গভীরভাবেই জবাব দিল, না, রাস্তা আছে, গাড়ি যাবে। স্যুপ শেষ করে যখন মাছের জন্য অপেক্ষা করছি তখন ফেলুদা হঠাৎ লালমোহনবাবুকে বলল, আপনি যে অন্ত্রের কথা বলছিলেন সেটা কি হলো? লালমোহনবাবু একটা কাঠির মতো সরু লম্বা রুটির খানিকটা চিবোতে চিবোতে বললেন, সেটা আমার বাক্সে রয়েছে, এখনো দেখানোর ঠিক মৌকা পাইনি। ব্যাপারটা কি? একটা বুমেরাং। ওরে বাস, এই কারণেই কাল রাত্রে ঘুমের মধ্যে ভদ্রলোক বুমেরাং বলে চেঁচিয়ে উঠেছিলেন। ও জিনিসটা আবার কোথায় পেলেন? ফেলুদা জিজ্ঞেস করলো। এক অস্ট্রেলিয়ান সাহেব বিজ্ঞাপন দিয়েছিল কাগজে, আরো 5 রকম জিনিসের মধ্যে ওটাও ছিল। লোভ সামলাতে পারলুম না, শুনেছি ঠিক করে ছুটতে পারলে নাকি শিকারকে ঘায়েল করে আবার শিকারীর হাতেই ফিরে আসে। একটু ভুল শুনেছেন, শিকার ঘায়েল হলে অস্ত্র শিকারের পাশেই পড়ে থাকে, লক্ষ্য যদি মিস করে তাহলেই আবার ফিরে আসে। সে যাই হোক, মশাই ছোড়া খুব ডিফিকাল্ট। আমি আমাদের গড়পালের বাড়ির ছাদ থেকে ছুঁড়েছিলুম, তা সে বুমেরাং গিয়ে দীনেন্দ্র স্ট্রিটের এক বাড়ির তেতালার বারান্দায় ঝোলানো ফুলের টব দিলে ভেঙে। ভাগ্যে চেনা বাড়ি ছিল, তাই ফেরত পেলুম। ওটা আজই সঙ্গে নিয়ে নেবেন। লালমোহনবাবুর চোখ জলজল করে উঠল, ডেঞ্জার এক্সপেক্ট করছেন নাকি? পাথরটা তো পায়নি সে লোক এখনো। ফেলুদা যদিও কথাটা বেশ হালকাভাবেই বলল, আমি বুঝতে পারলাম যে কোনো রকম একটা গোলমালের আশঙ্কা সেও যে করছে না তা নয়। 3টে বাজতে 5 মিনিটের সময় একটা নীল অ্যাম্বাসাডর ট্যাক্সি এসে আমাদের হোটেলের সামনে দাঁড়ালো। আমরা 3জনই সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে অপেক্ষা করছিলাম। গাড়িটা আসতেই ফেলুদা চেয়ার ছেড়ে উঠে পড়ল। ড্রাইভারটা এখানকারই লোক, বয়স অল্প, বেশ জোয়ান চেহারা। ফেলুদা সামনে ড্রাইভারের পাশে বসলো, তার সঙ্গে ধমিজার নকল বাক্স, আর আমরা 2জন পিছনে। লালমোহনবাবু তার বুমেরাংটা ওভারকেটের ভিতর নিয়ে নিয়েছেন। কাঠের তৈরি জিনিসটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখেছি, অনেকটা হকি স্টিকের তলার অংশটার মতো দেখতে, যদিও তার চেয়ে অনেক পাতলা আর মসৃণ।
আকাশে সাদা সাদা মেঘ জমেছে, তাই শীতটাও খানিকটা বেড়েছে। তবে মেঘ ঘন নয়, তাই বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই। কাটায় কাটায় 3টের সময় আমাদের গাড়ি ওয়াইল্ড ফ্লাওয়ার হলের উদ্দেশ্যে রওনা দিল। ক্লার্কস হাটেলটা শহরের ভিতরেই, এসে অবধি হাটেলের বাইরে যাওয়া হয়নি। গাড়ি যখন শহর ছেড়ে নির্জন পাহাড়ি পথ ধরল, তখন প্রথম সিমলা পাহাড়ের বরফে ঢাকা ঠান্ডা থমথমে মেজাজটা ধরতে পারলাম। রাস্তার এক পাশ দিয়ে পাহাড় উঠে গেছে, কোনো সময় বাঁয়ে কোনো সময় ডাইনে। একদিকে খাড়াই, একদিকে খাল। রাস্তা বেশি চওড়া নয়, কোনো রকমে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে। পাহাড়ের গায়ে চারিদিক ছেয়ে রয়েছে ঘন ঝাউবন। প্রথম 4 মাইল রাস্তা দিব্যি 20-25 মাইল স্পিডে যাওয়া সম্ভব হলো, কারণ এই অংশটায় রাস্তার উপরে বরফ নেই বললেই চলে। বনের ফাঁক দিয়ে দূরের পাহাড়ে বরফ দেখা যায়, আর মাঝে মাঝে রাস্তার এক পাশে বা উপর দিকে চাইলে পাহাড়ের গায়ে বরফ দেখা যায়। কিন্তু এবার গরমে দেখছি বরফ বাড়ছে, আর সেই সঙ্গে আমাদের গাড়ির স্পিড কমে আসছে। 5 মাইলের মাথায় শুরু হলো রাস্তার উপর 1 হাত পুরো বরফ। তার উপরে গভীর হয়ে পড়েছে গাড়ির চাকার দাগ, সেই দাগের উপর চাকা ফেলে অতি সাবধানে এগিয়ে চলেছে আমাদের ট্যাক্সি। মাটি এত পিছল যে মাঝে মাঝে গাড়ির চাকা ঘুরে যাচ্ছে, কিন্তু গাড়ি চলছে না। নাকের ডগা আর কানের পাশটা ক্রমে ঠান্ডা হয়ে আসতে লাগলো। লালমোহনবাবু একবার বললেন তার কানে তালা লেগে গেছে, আর একবার বললেন তার নাক বন্ধ হয়ে আসছে। আমি অবশ্যই নিজের শরীর নিয়ে একদম মাথা ঘামাচ্ছি না। আমি খালি ভাবছি কি অদ্ভুত জগতে এসে পড়েছি আমরা। এমন একটা জায়গা যেখানে মানুষ থাকার কোনো মানেই হয় না। এখানে শুধু থাকবে বরফের দেশের রকমারি পাখি আর পোকামাকড়। কিন্তু তারপরেই আবার মনে হচ্ছে এ রাস্তা মানুষের তৈরি। রাস্তার বরফের উপর গাড়ির চাকার দাগ রয়েছে। এ রাস্তা দিয়ে একটু আগেও গাড়ি গেছে, অনেকদিন থেকেই যাচ্ছে, অনেকদিন ধরেই যাবে। আর সত্যি বলতে কি, আমাদের অনেক আগেই এখানে মানুষ না এলে এমন আশ্চর্য দৃশ্য আমাদের দেখাই হতো না। এই অদ্ভুত তুষাররাজ্য দিয়ে আরো মিনিট 20 চলার পর হঠাৎ রাস্তার ধারে একটা কালো কাঠের ফলকে সাদা অক্ষরে লেখা দেখলাম ওয়াইল্ড ফ্লাওয়ার হলো। এমন নির্বাণজাটে আমাদের জার্নিটা শেষ হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। আরো কিছু দূর যেতেই রাস্তার ধারে একটা ফটক পড়লো, যার গায়ে ধমিজার বাড়ির নামটা লেখা রয়েছে তিনুক। গাড়ি ডান দিকে ঘুরে গেটের মধ্যে দিয়ে কিছু দূর এগিয়ে যেতেই প্রকাণ্ড পুরনো বিলিতি ধরনের টাওয়ারওয়ালা বাড়িটা দেখা গেল। বাড়ির ছাদে আর কার্নিশে পুরো হয়ে বরফ জমে আছে। সাহেবী মেজাজের মানুষ না হলে এরকম সময় এরকম জায়গায় এরকম বাড়িতে কেউ থাকতে পারে না। আমাদের ট্যাক্সি পেটিকের নিচে গিয়ে থামলো। আমরা নামতেই গরম উর্দিশ পরা বেয়ারা এসে ফেলুদার হাত থেকে কার্ড নিয়ে ভেতরে গেল, আর তার 1 মিনিটের মধ্যেই বাড়ির মালিক নিজেই বেরিয়ে এলেন। গুড আফটারনুন মিস্টার মিটার, আপনার পাংচুয়ালিটি প্রশংসনীয়। ভেতরে আসুন প্লিজ। ধমিজার ইংরেজি উচ্চারণ শুনলে সাহেব বলে ভুল হয়। বর্ণনা শুনে যে রকম কল্পনা করেছিলাম, চেহারা মোটামুটি সেই রকমই। ফেলুদা আমার আর লালমোহনবাবুর সঙ্গে ভদ্রলোকের পরিচয় করিয়ে দিলে পর আমরা সবাই একসঙ্গে ভেতরে ঢুকলাম। কাঠের মেঝে ও দেয়ালওয়ালা প্রকাণ্ড ড্রয়িং রুম, তার এক পাশে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। সোফায় বসার আগেই ফেলুদা তার হাতের ব্যাগটা তার আসল মালিকের হাতে তুলে দিল। ধমিজার নিশ্চিন্ত ভাব দেখে বুঝলাম সে আমাদের ভাওতা একেবারেই ধরতে পারেনি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার লাহিড়ির ব্যাগটাও আমি হাতের কাছেই এনে রেখেছি। একবার ঢাকনা খুলে ভেতরটায় চোখ বুলিয়ে নিন। ফেলুদা হালকাভাবে সাহেবী হাসি হেসে বলল। ধমিজ হেসে ওয়েল ইফ ইউ সে সো বলে ঢাকনাটা খুলল। তারপর জিনিসপত্র আলতোভাবে ঘেটে বলল, সব ঠিক আছে, কেবল এই খবরের কাগজগুলো আমার নয়। আপনার নয়? ফেলুদা প্রশ্ন করল। সে ইতিমধ্যে কাগজগুলো ধমিজার হাত থেকে নিয়ে নিয়েছে। না, অ্যান্ড নাইদার ইজ দিস। ধমিজা কালকা স্টেশন থেকে কেনা সুপুরি ভরা কোডাকের কিটোটা ফেলুদাকে দিয়ে দিল। বাকি সব ঠিক আছে। ওহো, ফেলুদা বলল, ওগুলো বোধহয় ভুল করে আপনার বাক্সে চলে গেছে। যাক, তাহলে এটা বোঝা যাচ্ছে যে ধমিজার সঙ্গে ওই পাথরের কোনো সম্পর্ক নেই। কিন্তু তাহলে ওই কোটো কি করে গেল ওই বাক্সের মধ্যে? অ্যান্ড হিয়ার ইজ মিস্টার লাহিরিজ ব্যাগ। ঘরের এক পাশে একটা টেবিলের উপর থেকে দিলনাথবাবুর ব্যাগটা ফেলুদার হাতে চলে এল। ধমিজা হেসে বললেন, আপনি যে কথাটা আমাকে বললেন, আমিও আপনাকে সেটা বলতে চাই। একবার ঢাকনা খুলে ভেতরটা দেখে নিন। ফেলুদা বলল, মিস্টার লাহিরি কেবল একটা জিনিসের জন্যই একটু ভাবছিলেন, একটা অ্যান্টারো ভায়োফর্মের শিশি। ইটস দেয়ার, রয়েছে বাক্সের ভেতর, বললেন মিস্টার ধমিজা। আর একটা ম্যানুস্ক্রিপ্ট ছিল। কি ম্যানুস্ক্রিপ্ট? ফেলুদা বাক্সটা খুলেছে। ঘটবার দরকার নেই, 5 হাত দূর থেকেই বোঝা যাচ্ছে ওর মধ্যে কোনো খাতা জাতীয় কিছু নেই। ফেলুদার ভুরু ভীষণভাবে কুঁচকে গেছে। সে খোলা বাক্সটার দিকে চেয়ে রয়েছে। কি ম্যানুস্ক্রিপ্টের কথা বলছেন আপনি? ধমিজি প্রশ্ন করল। ফেলুদা এখনো চুপ। আমি বুঝতে পারছিলাম তার মনের অবস্থাটা কি। হয় মিস্টার ধমিজাকে মুখের ওপর চোর বলতে হয়, আর না হয় সুসুরিয়ে ওই খাতা ছাড়া বাক্স নিয়েই থ্যাংক ইউ বলে চলে আসতে হয়। ধমিজাই কথা বলে চললেন, আই অ্যাম ভেরি সরি মিস্টার মিটার, কিন্তু আমি প্রথম যখন গ্র্যান্ড হাটেলে আমার ঘরে বাক্সটা খুলি, তখন ওতে যা ছিল এখনো ঠিক তাই আছে। খাতা তো ছিলই না, এক টুকরো কাগজও ছিল না।
আমি বাক্সের মালিকের ঠিকানা পাবার আশায় তন্ন তন্ন করে বাক্সের ভিতর খুঁজেছি। সিমলা এসে বাক্স আমার আলমারির ভেতর চাবি বন্ধ অবস্থায় ছিল। এক মুহূর্তের জন্য অন্য কোনো লোকের হাতে পড়েনি, এই গ্যারান্টি আমি দিতে পারি। এ অবস্থায় আর কি করবে ফেলুদা? সে চেয়ার ছেড়ে উঠে লজ্জিত ভাব করে বলল, আমারই ভুল মিস্টার ধমিজা, কিছু মনে করবেন না। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু কফি বা চা? আজ্ঞে না, থ্যাংক ইউ, আজই আসি আমরা, গুড বাই। আমরা উঠে পড়লাম। লেখাটা কোথায় যেতে পারে, কেন সেটা বাক্সের মধ্যে থাকবে না, সেটা কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ মনে পড়ল, নরেশ বাকর্ষি বলেছিলেন দিলনাথবাবুকে ট্রেনে কোনো পাণ্ডুলিপি পড়তে দেখেননি। সেটাই কি তাহলে সত্যি কথা? দিলনাথবাবু কি তাহলে লেখার ব্যাপারটা একেবারে বানিয়ে বলেছেন? শূন্য নয়। ফেরার পথে অল্পক্ষণের মধ্যেই আরো অন্ধকার হয়ে এল, অথচ বেলা যে খুব বেশি হয়েছে তা নয়। ঘড়িতে বলছে 4:25। তাহলে আলো এত কম কেন? গাড়ির জানালা দিয়ে মুখ বার করে আকাশের দিকে চাইতেন, কারণটা বুঝতে পারলাম। সাদার বদলে এখন ছাই রঙের মেঘে আকাশ ছেয়ে গেছে। বৃষ্টি হবে কি? আশা করি না। এমনিতেই রাস্তা পিছল। যদিও আমরা নিচের দিকে নামছি, তার মানে এই নয় যে আমাদের গাড়ি আরো জোরে চলবে, বরং উতরাইয়ে স্কিড করার ভয়টা আরো বেশি। ভরসা এই যে এই সময়টা রাস্তায় গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। ফেলুদা ড্রাইভারের পাশে চুপ করে বসে আছে, তার দৃষ্টি সামনের রাস্তার দিকে। যদিও তার মুখটা দেখতে পাচ্ছি না, তবুও কেন জানি মনে হচ্ছে তার ভুরুটা কুঁচকোনো। বেশ বুঝতে পারছিলাম ওর মাথার মধ্যে কি চিন্তা ঘুরছে। হয় দিলনাথবাবু, না হয় ধমিজা মিথ্যে কথা বলছেন। ধমিজার বৈঠকখানাতেও আলমারি বোঝাই বই দেখেছি। তার পক্ষে সদ্ভূচরণের নামটা জানা কি সম্ভব নয়? 50 বছর আগে ইংরেজিতে লেখা তিব্বতের ভ্রমণ কাহিনীর উপর কি তার লোভ থাকতে পারে না? কিন্তু ধমিজার কাছেই যদি লেখাটা থাকে, তাহলে ফেলুদা সেটা উদ্ধার করবে কি করে? এলিপসেস। বেশ বুঝতে পারছিলাম যে রহস্য এখন একটার জায়গায় দুটো হয়ে গেছে, একটা হিরোর, একটা শম্ভুচরণের লেখার। একা ফেলুদার পক্ষে এই দুটো জাদ্রের রহস্যের জট ছাড়ানো কি সম্ভব? শীত বাড়ছে, নিঃশ্বাসের সঙ্গে নাক দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে বেশি। লালমোহনবাবু ওভারকেটের একটা বোতাম খুলে ভিতরে হাত ঢুকিয়ে মুখ দিয়ে ভক ভক করে একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, বুমেরাংটাও ঠান্ডা বরফ। অস্ট্রেলিয়ান জিনিস, শীতের দেশে কাজ করবে তো। আমার বলার ইচ্ছে ছিল অস্ট্রেলিয়াতেও অনেক জায়গায় খুবই শীত পড়ে, এমনকি বরফ পড়ে, কিন্তু সেটা আর বলা হলো না। সামনে প্রায় 100 গজ দূরে একটা গাড়ি উল্টা দিক থেকে এসে তেরচাভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। হয়তো চেষ্টা করলে কোনো রকমে কসরত করে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু সেটা বোধ হয় বেশ বিপজ্জনক হবে। আমাদের ড্রাইভার বারবার হর্ন দিয়েও যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ব্যাপারটার মধ্যে কোনো গন্ডগোল আছে। ফেলুদা কথা না বলে স্টিয়ারিং এর উপর হাত রেখে গাড়ি থামাতে বলল, আর ড্রাইভারও খুব সাবধানে গাড়িটাকে রাস্তার এক পাশে পাহাড়ের দিকটায় নিয়ে গিয়ে থামালো। আমরা চারজনই কাদা আর বরফে প্যাচপেচে রাস্তায় নামলাম। চারিদিকে একটা নিঝুম ভাব, এত গাছ থাকা সত্ত্বেও একটা পাখির ডাক শোনা যাচ্ছে না। সবচেয়ে আশ্চর্য এই যে সামনে একটা গাড়ি রয়েছে, আমাদেরই মতো একটা অ্যাম্বাসাডর, কিন্তু তার যাত্রী বা ড্রাইভার কাউকেই দেখা যাচ্ছে না, কারুরই কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আমরা খুব হিসেব করে রাস্তার দিকে চোখ রেখে বরফের উপর যেখানে চাকার দাগ, সেই দাগের উপর পা ফেলে ফেলে এগোচ্ছি। এমন সময় লালমোহনবাবু হঠাৎ চমকে গিয়ে ছাট্ট একটা লাফ দিয়ে পা হড়কে একেবারে বরফের উপর মুখ থুবড়ে পড়লেন। একটা আচমকা ছোপাক শব্দই এই ভরকগণের কারণ। আমি জানি শব্দটা হয়েছে পাইন গাছের ডাল থেকে বরফের চাপড়া পিছলে মাটিতে পড়ার ফলে। এই অস্বাভাবিক নিস্তব্ধতার মধ্যে হঠাৎ শব্দটা শুনে সত্যিই চমকে উঠতে হয়। লালমোহনবাবুকে কোনো রকমে হাত ধরে টেনে তুলে আমরা আবার এগোতে লাগলাম। আরো খানিকটা এগোতেই বুঝলাম গাড়িটার মধ্যে একজন লোক বসে আছে, সামনে ড্রাইভারের সিটে। আমাদের ড্রাইভার বলল লোকটাকে চেনে, ট্যাক্সিটা ওর জানা। লোকটা ওই ট্যাক্সিটার ড্রাইভার, নাম অরবিন্দ। ও মোরা দিয়া হোগা দিয়া বেহুশ হা দিয়া, আমাদের ড্রাইভার হারবিলাস মন্তব্য করলো। ফেলুদার হাত ওর কোটের ভিতরে চলে গেছে। আমি জানি এখানে আছে ওর রিভলভার। ছোবাদ আবার এক চাপড়া বরফ মাটিতে পড়লো কাছেই কোনো একটা গাছ থেকে। লালমোহনবাবু চমকে উঠলেও এবার আর আছড়ে খেলেন না, কিন্তু তারপর মুহূর্তেই যে ব্যাপারটা ঘটলো তাতে আরেকবার তাকে বরফে গড়াগড়ি দিতে হলো। একটা কান ফটানো পিস্তলের শব্দের সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক দুহাত দূরে রাস্তার খানিকটা বরফ তুবড়ির মতো ফিনকি দিয়ে উঠলো, আর শব্দটা বেশ কিছুক্ষণ ধরে চারিদিকের পাহাড় থেকে প্রতিধ্বনিত হতে লাগলো। আমরা গাড়িটার বেশ কাছাকাছি এসে পড়েছিলাম। শব্দটা শোনা মাত্র ফেলুদার এক হ্যাচকায় আমাকে টেনে নিয়ে গাড়িটার পাশে বরফের উপর হুমড়ি খেয়ে পড়লো, আর তারপর মুহূর্তেই লালমোহনবাবু গড়াতে গড়াতে আমাদের ঠিক পাশেই হাজির হলেন। আমাদের ড্রাইভারও এক লাফে গাড়িটার পিছনে এসে আশ্রয় নিয়েছে। যদিও সে বেশ জোয়ান লোক, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এর আগে কখনো এরকম অবস্থায় পড়েনি। গুলিটা এসেছে আমাদের রাস্তার ধারের খাড়াই পাহাড়টার উপরের দিক থেকে। আন্দাজে মনে হয় এখন আর এতটাই আমাদের দেখতে পাচ্ছে না, কারণ এই কালো অ্যাম্বাসাডরটা আমাদের গার্ড করে রেখেছে।
আমি এই মাটিতে মুখ থুবড়ানো অবস্থাতেও বুঝতে পারলাম কি যেন একটা নতুন ঘটনা ঘটতে শুরু করেছে। আমার ঘাড়ে কি যেন একটা ঠান্ডা সুরসুরি দিচ্ছে। ঘাড়টা ঘুরিয়ে পাশে তাকাতেই বুঝতে পারলাম ব্যাপারটা কি। চারিদিক ঘিরে আকাশ থেকে মিহি তুলোর মতো বরফ পড়তে শুরু করেছে। কি অদ্ভুত সুন্দর এই বরফের বৃষ্টি। এই প্রথম জানলাম যে বরফ পড়ার কোনো শব্দ নেই। লালমোহনবাবু কি যেন একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু ফেলুদা জিভ দিয়ে একটা সাপের মতো শব্দ করে তাকে থামিয়ে দিল। হঠাৎ চারিদিকের নিস্তব্ধতা আবার ভেঙে গেল। এবার বন্দুকের শব্দ নয়, গাছ থেকে বরফ পড়ার শব্দ নয়, বরফের উপর গাড়ির চাকার শব্দ নয়। এবার মানুষের গলা। শুনুন মিস্টার মিত্তির, একার গলা। এ গলা যে চেনা চেনা মনে হচ্ছে। শুনুন মিস্টার মিত্তির, আমি আপনাদের বাগে পেয়েছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কাজেই কোনো কারসাজি দেখবেন না। ওতে কোনো ফলতা হবেই না, বরং আপনাদের প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। চেঁচিয়ে বলা এই কথাগুলো উল্টা দিকের পাহাড়ের গা থেকে বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে এসে ঠান্ডা নিস্তব্ধ পরিবেশটাকে গমগমিয়ে দিল। তারপর আবার কথা শুরু হলো। আমি আপনার কাছে শুধু একটি জিনিস চাই। কি জিনিস? ফেলুদা উপরে পাহাড়ের দিকে মুখ তুলে প্রশ্নটি করলো। আপনি গাড়ির পিছন থেকে বেরিয়ে সামনে আসুন। আমি আপনাকে দেখতে চাই, যদিও আপনি আমাকে দেখতে পাবেন না। আপনি বেরিয়ে এলে তারপর আপনার প্রশ্নের জবাব পাবেন। আমার কানের কাছেই একটা অদ্ভুত শব্দ হচ্ছিল কিছুক্ষণ থেকে। আমি ভাবছিলাম সেটা গাড়ির ভেতর থেকে আসছে, এখন বুঝলাম সেটা হচ্ছে লালমোহনবাবুর দাঁতে দাঁত লাগার ফলে। ফেলুদা বরফ থেকে উঠে গাড়ির উল্টা দিকে গিয়ে দাঁড়ালো। তার মুখে একটা কথা নেই। বোধহয় সে বুঝতে পেরেছে এ অবস্থায় আদেশ মানা ছাড়া আর কোনো রাস্তা নেই। ফেলুদাকে এমন বেগতিকে কখনো পড়তে হয়েছে বলে মনে পড়ল না। আপনার সঙ্গে যে তিনজন রয়েছে, আবার কথা এল, তারা যদি কোনো রকম চালাকি করে তাহলে তৎক্ষণাৎ তাদের ফল ভোগ করতে হবে, এটা যেন তারা মনে রাখেন। আপনি কি চাইছেন সেটা এবার বলবেন কি? ফেলুদা জিজ্ঞেস করলো। গাড়ির পিছনের চাকার পাশ দিয়ে ফেলুদাকে দেখতে পাচ্ছিলাম। সে উপরের দিকে চেয়ে আছে। তার সামনেই পাহাড়ের গায়ে অনেকখানি জায়গা জুড়ে শুধু বরফের ঢাল, তার উপরে রয়েছে ঝাউবন। সেই কাউবনের আড়াল থেকে আততায়ী কথা বলছে আর আমাদের দেখছে। আবার কথা এল, আপনার রিভলভারটা বার করুন। ফেলুদা বার করলো। ওটা ছুঁড়ে আপনার সামনে পাহাড়ের গায়ে বরফের ওপর ফেলে দিন। ফেলুদা ফেললো। আপনার কাছে কোডাকের কৌটোটা আছে? আছে। দেখান। ফেলুদা কোটের পকেট থেকে হলদে কৌটোটা বার করে তুলে ধরলো। এবারে ওর ভেতরে যে পাথরটা ছিল সেটা দেখান। ফেলুদার হাত এবার কোটের বুক পকেটে চলে গেল। পাথরটা পকেট থেকে বেরিয়ে এল। ফেলুদা সেটাকে দু আঙুলের ডগায় তুলে ধরলো। কয়েক সেকেন্ড কোনো কথা নেই। লোকটা নিশ্চয়ই পাথরটা দেখছে। বাইনোকুলার আছে কি ওর সঙ্গে? বেশ, এবার ওই কৌটোর মধ্যে ওটাকে পুরে আপনার ডান দিকে রাস্তার পাশের কালো পাথরটার উপায় রেখে আপনারা সিমলা ফিরে যান। যদি মনে করেন। ভদ্রলোকের কথা শেষ হবার আগেই ফেলুদা বলে উঠল, আপনার পাথরটা চাইতো? সেটাও কি বলে দিতে হবে? বরফের মতো ঠান্ডা গলায় উত্তর এল। তাহলে এই নিন। ব্যাপারটা এত হঠাৎ ঘটল যে আমি কয়েক সেকেন্ডের জন্য যেন চোখে অন্ধকার দেখলাম। ফেলুদা কথাটা বলেই তার হাতের পাথরটা শটান ছুঁড়ে দিল যেখান থেকে কথা আসছে সেই দিকে। আর তারপরেই হলো এক রক্তজল করা বিভৎস ব্যাপার। আমাদের অদৃশ্য দুশ্মন সেই হিরেটাকে লোভবার জন্য ঝাউগাছের আড়াল থেকে লাফিয়ে সামনে আলোয় এসে বরফের একটা বিরাট চাইপা দিয়ে ধসিয়ে টাল হারিয়ে সেই বরফের সঙ্গে পাহাড়ের গা বেয়ে প্রায় 50 হাত উপর থেকে গড়িয়ে গড়িয়ে একেবারে রাস্তার পাশে বরফজমা নালাটার উপর এসে স্থির হলেন। গড়িয়ে আসার সময় অবশ্যই তার হাত থেকে বাইনোকুলার আর রিভলভার, চোখ থেকে কালো চশমা আর থুতনি থেকে ছুচলো নকল দাড়ি ছিটকে বেরিয়ে গিয়ে বরফের এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর আর লুকিয়ে থাকার কোনো মনে হয় না, তাই আমরা তিনজনেই দৌড়ে এগিয়ে গেলাম ফেলুদার কাছে। আমার ধারণা ছিল যে এতটা দূর থেকে গড়িয়ে পড়ায় লোকটা মরে না গেলেও অজ্ঞান তো হবেই। কিন্তু অবাক হয়ে দেখলাম সে বরফের উপর চিত অবস্থাতেই ফেলুদার দিকে জলজল কটা চোখে চেয়ে আছে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। গলাটা যে চেনা চেনা মনে হয়েছিল তাতে আর আশ্চর্য কি। ইনি হলেন ব্যর্থ ফিল্ম অভিনেতা শ্রীহর কুমার ওরফে শ্রীপ্রবীর কুমার লাহিড়ী, দিলনাথ লাহিড়ীর ভাইপো। ফেলুদা ঠান্ডা শুকনো গলায় বলল, বুঝতেই তো পারছেন প্রবীর বাবু, এখন কে কাকে বাগে পেয়েছে। কাজেই আর কিছু লুকিয়ে লাভ নেই। বলুন, আপনার কি বলার আছে? অমর কুমারের চিত হওয়া মুখের উপর বরফের গুঁড়ো এসে পড়ছে। সে এখনো একদৃষ্টি চেয়ে আছে ফেলুদার দিকে। আমার কাছে এখনো সব ভয়, কিন্তু আশা করছি প্রবীরবাবুর কথায় রহস্য দূর হবে। ফেলুদা কিছুক্ষণ অপেক্ষা করে বলল, বেশ, আপনি না বলেন তো আমাকেই বলতে দিন। প্রতিবাদ করার হলে করবেন। হিরোটা আপনি পেয়েছিলেন নেপালি বাক্সটা থেকে। খুব সম্ভবত এই মহামূল্য রত্নটাই নেপালের মাতাল রাজা কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে শম্ভুচরণকে দিয়েছিলেন। নেপালি বাক্সটা আসলে সম্ভবত শম্ভুচরণের। সেটা তিনি তার মৃত্যুর আগে তার বন্ধু সতীনাথ লাহিড়ীকে দিয়ে যান। সতীনাথের গুরুতর অসুখের জন্য সে হিরেটার কথা কাউকে বলতে পারেনি। এই কদিন মাত্র আগে হিরেটা আপনি বাক্স থেকে পান।
তারপরে সেটাতে রং মাখিয়ে সুপুরি বানিয়ে কোডাকের কৌটোর তলায় আঠা দিয়ে আটকে রাখেন আর নিরাপদ জায়গা মনে করে কৌটাটা কাকার কাছ থেকে পাওয়া বাক্সটাতে রাখেন। কিন্তু সে বাক্স যে তার পরদিন আপনার ঘর থেকে আমার ঘরে চলে আসবে সেটা তো আর আপনি ভাবেননি। সেদিন আড়ি পেতে আমাদের কথা শোনার পর থেকেই আপনি বাক্সটা হাত করার তাল করেছেন। প্রথমে মিস্টার পুরীর নাম দিয়ে ভাউতা টেলিফোন আর প্রিটারিয়া স্ট্রিটে গুন্ডা লাগানো। তাতে ফল হলো না দেখে আমাদের ধাওয়া করে দিল্লি আসা, কিন্তু তাতেও হলো না। জনপদ হোটেলে আপনার বেপরোয়া প্ল্যান্টিও মাঠে মারা গেল, তাই বাধ্য হয়ে সিমলা আসতে হলো। আর তারপর আজকের এই অবস্থা। ফেলুদা থামলো। আমরা সবাই ফেলুদাকে ঘিরে দাঁড়িয়ে আছি, এমনকি আমাদের ড্রাইভার পর্যন্ত। বলুন প্রবীরবাবু, আমি কি ভুল বলেছি? প্রবীরবাবুর উগ্র চোখে হঠাৎ একটা ঝিলিক খেলে গেল। অদ্ভুত ধূর্ত চাহনিতে ফেলুদার দিকে তাকিয়ে বললেন, কিসের কথা বলছেন আপনি? কোন হিরে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বুকের ভিতরটা ধরাস করে উঠল। হিরোটা তো বরফের তলায় তলিয়ে গেছে, আর তার উপরে আরো বরফ জমা হচ্ছে এখন। কেন, এটা কি আপনি চেনেন না? আবার চমক লাগার পালা। ফেলুদা এবার তার বুক পকেট থেকে আরেকটা পাথর বার করলো। এই বরফ পড়া মেঘলা বিকেলেও তার ঝালকানি দেখে তাক লেগে যায়। বরফের উপরে যেটা রয়েছে সেটার দাম কত জানেন? 5 টাকা। আজই সকালে মিলার জেম কোম্পানি থেকে কেনা। আর এটাই হলো। প্রবীরবাবু বাঘের মতো লাফ দিয়ে উঠে ফেলুদার উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে হিরেটা ছিনিয়ে নিয়েছে। ঠকাম! আচমকা একটা মুখ্যম অস্ত্র প্রচন্ড জোরে প্রবীরবাবুর মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দিল। তার শরীরটা আবার এলিয়ে পড়ল বরফের উপর। তার হাতের মুঠো খুলে গেল। তার হাত থেকে হিরে আবার ফিরে এল ফেলুদার হাতে। থ্যাংক ইউ লালমোহনবাবু। ফেলুদার ধন্যবাদটা লালমোহনবাবুর কানও গেল কি না জানি না। তিনি এখনো তার নিজেরই হাতে ধরা বুমেরাংটার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছেন। 10 অমরকুমার এখন কেচো। অমরকুমার এখন কেচো। সিমলা ফেরার পথে গাড়িতেই ও সব স্বীকার করেছে। ফেলুদা অবশ্যই ওর নিজের রিভলভারটা উদ্ধার করে নিয়েছিল, আর সেটা হাতে থাকায় প্রবীরবাবুকে দিয়ে সত্যি কথা বলতে সুবিধে হয়েছিল। ভদ্রলোকের মাথায় বুমেরাঙের বাড়ি মেরে আবার লালমোহনবাবুই রাস্তা থেকে খানিকটা বরফ তুলে সেখানটায় লাগিয়ে দিয়েছিলেন। অবশ্যই ভদ্রলোকের তাতে উপকার হয়েছিল কি না জানি না। বেতস ড্রাইভারও এখন অনেকটা সুস্থ। তাকে টাকার লোভ দেখিয়ে দলে টানতে না পেরে শেষটায় গায়ের জোরে ঘায়েল করেন প্রবীরবাবু। অশরীরী ছবি থেকে বাদ যাবার পর থেকেই প্রবীরবাবুর মাথাটা বিগড়ে যায়, কারণ ওর বিশ্বাস ছিল ফিল্মে অভিনয় করে ওর অনেক পয়সা ও নাম ডাক হবে। ব্যাগরা দিল ওর গলার স্বর। সিধে রাস্তায় কিছু হবে না জেনে বাঁকা রাস্তার কথা ভাবেন। সেই সময় বেরোয় নেপালি বাক্স। সেই বাক্স ঘেটে প্রবীরবাবু পেয়ে গেলেন একটা পলকাটা পাথর। যাচাই করে দাম জেনে চোখ কপালে উঠে যায়। এবার স্বপ্ন দেখেন নিজেই ছবি প্রডিউস করে নিজেই হবেন তার হিরো, কেউ তাকে বাদ দিতে পারবে না। তারপরের যে ঘটনা সেটা তো আমাদের জানাই। আপাতত প্রবীরবাবুকে রাখা হয়েছে সিমলায় হিমাচল প্রদেশ স্টেট পুলিশের জিম্মায়। হিরোটা পাবার পর থেকেই ফেলুদার প্রবীরবাবুকে সন্দেহ হয়েছিল, তাই সিমলা এসেই দিলনাথবাবুকে টেলিফোন করে চলে আসতে বলে, যদিও কারণটা বলেনি। উনি কাল 11টার গাড়িতে এসে ভাইপো সম্বন্ধে যা ভালো বোঝেন করবেন। হিরোটা বোধহয় দিলনাথবাবুরই হাতে চলে যাবে, কারণ সেটা এসেছিল তার জ্যাঠামশাইয়ের সঙ্গে। আমি সব শুনে টুনে বললাম, হিরের ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু শম্ভুচরণ বোসের ভ্রমণ কাহিনীটা কোথায় গেল? ফেলুদা বলল, ওটা হলো 2 নম্বর রহস্য। দনলা বন্দুক হয় জানিস তো? সেই রকম আমাদের এই বাক্স রহস্যটা হলো দনলা রহস্য। এই দ্বিতীয় রহস্যটার কিছু কিনারা হলো। আমি জিজ্ঞেস করলাম, হয়েছে থ্যাঙ্কস টু খবরের কাগজ অ্যান্ড জলের গেলাস। শম্ভুনাথের খাতার রহস্যের চেয়ে ফেলুদার এই কথার রহস্যটা আমার কাছে কিছু কম বলে মনে হলো না। বাকি রাস্তাটা ফেলুদা আর কোনো কথা বলেনি। এখন আমরা ক্লার্কস হোটেলের উত্তর দিকের খোলা ছাদে রঙিন ছাতার তলায় বসে হট চকোলেট খাচ্ছি। সব শুধু 8টা টেবিলের মধ্যে একটাতে আমরা 3 জন বসেছি, আরেকটাতে 2 জন জাপানি, আর আরেকটা দূরের টেবিলে বসেছেন সেই কানে তুলোওয়ালা ভদ্রলোক। এখন অবশ্যই তার কানে আর তুলো নেই। আকাশে মেঘ কেটে গেলেও সন্ধ্যা হয়ে এসেছে বলে আলো এমনিতেই কম। পূব দিকে পাহাড়ের গায়ে সিমলা শহর বিছিয়ে রয়েছে। শহরের রাস্তায় আর বাড়িগুলোতে একে একে আলো জ্বলে উঠছে। লালমোহনবাবু এতক্ষণ চুপচাপ ছিলেন। দেখে বুঝতে পারছিলাম কি যেন ভাবছেন। অবশেষে চকোলেটে একটা বড় রকম চুমুক দিয়ে বললেন, সব মানুষের মনের মধ্যেই বাঘ হয় একটা হিংস্রতা বাস করে, তাই নয় কি ফেলুবাবু? বুমেরাঙের বাড়িটা মারতে ভদ্রলোক যখন পাক খেয়ে পড়ে গেলেন, তখন ভেতরে একটা উত্তেজনা ফিল করছিলুম, যেটাকে উল্লাস বললেও ভুল হবে না। আশ্চর্য, ফেলুদা বলল, মানুষ যে বাদর থেকে এসেছে সেটা জানেন তো? আজকাল একটা থিওরি হয়েছে যে শুধু বাদর থেকে নয়, আফ্রিকার এক ধরনের বিশেষ জাতের খুনে বাদর থেকে। কাজেই প্রবীরবাবুর মাথায় বুমেরাঙের বাড়ি মেরে আপনার যে আনন্দ হয়েছে, সেটার জন্য আপনার পূর্বপুরুষরাই দায়ী। আমরা যতই বাদর আর বুমেরাং নিয়ে কথা বলি না কেন, আমার মন কেবল চলে যাচ্ছে শম্ভুচরণের ভ্রমণ কাহিনীর দিকে। কোথায় কার কাছে রয়েছে সেই লেখা? নাকি কারুর কাছে নেই, আর কোনোদিনও ছিল না?
শেষ পর্যন্ত আমি আর থাকতে না পেরে বললাম, ফেলুদা, ধমিজা মিথ্যে কথা বলছেন না। দিলনাথ বাবু, ফেলুদা বলল, দুজনের কেউই মিথ্যে বলছে না। তার মানে লেখাটা আছে। ফেলুদা গম্ভীর। তবে সেটা ফেরত পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ। আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম, কার কাছে আছে? জানি, এখন সব জানি, সবই বুঝতে পারছি। তবে সে লোককে দোষী প্রমাণ করা দুরূহ ব্যাপার। তুখোর বুদ্ধি সে লোকের। আমাকেও প্রায় বোকা বানিয়ে দিয়েছিল। প্রায় কথাটা শুনে আমার ভালোই লাগলো। ফেলুদা পুরোপুরি বোকা বনছে এটা ভাবাই আমার পক্ষে কষ্টকর। মিত্তির সাহাব একজন বেয়ারা ছাদের দরজার মুখটাতে এসে দাঁড়িয়ে ফেলুদার নাম ধরে ডেকে এদিক ওদিক দেখছে। এই যে এখানে। ফেলুদা হাত তুলে বেয়ারাটাকে ডাকিল। বেয়ারা এগিয়ে এসে ফেলুদার হাতে একটা বড় ব্রাউন খাম দিল। মইনেজার সাহাবকে পাশ ছোড় দিয়ে আপকে লিয়ে। খামের উপর লাল পেন্সিলে লেখা মিস্টার পিসি মিটার, ক্লার্কস হোটেল। খামটা হাতে নিয়েই ফেলুদার মুখের ভাব কেমন জানি হয়ে গিয়েছিল। সেটা খুলে ভিতরের জিনিসটা বার করতেই একটা চেনা গন্ধ পেলাম, আর ফেলুদার মুখ হয়ে গেল একেবারে হা। একই, এ জিনিস এখানে এল কি করে? যে জিনিসটা বেরোলো সেটা একটা বহুকালের পুরনো খাতা। এরকম খাতা আমাদের দেশে আর কিনতে পাওয়া যায় না। খাতার প্রথম পাতায় খুদে খুদে মুক্তোর মতো অক্ষরে লেখায় বেঙ্গালি ইন ল্যামাল্যান্ড, আর তার তলায় মাস ও সাল সাম্ভু সিএচুল বজি, জুন 1917। এ যে সেই বিখ্যাত ম্যানুস্ক্রিপ্ট, বলে উঠলেন লালমোহন বাবু। ভদ্রলোকের ইংরেজি শুধরে দেবার মতো মনের অবস্থা আমার নেই। আমি দেখছি ফেলুদার দিকে। ফেলুদার দৃষ্টি এখন আর খাতার উপর নেই। সে চেয়ে আছে তার সামনের দিকে। ফেলুদা কি তাহলে সত্যিই পুরোপুরি পাগল হয়ে গেল নাকি? এবারে বুঝতে পারলাম ফেলুদা একটা বিশেষ কিছুর দিকে দেখছে। আমারও দৃষ্টি সেই দিকে গেল। জাপানির উঠে চলে গেছে। এখন আমরা ছাড়া শুধু একটি লোক ছাদে বসে আছে। সে হলো এক কানে তুলোওয়ালা কালো চশমা পরা নেপালি টুপি পরা বুড়ো ভদ্রলোক। ফেলুদা একদৃষ্টে ওই ভদ্রলোকটির দিকেই দেখছে। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলেন। আমাদের টেবিল থেকে 3 হাত দূরে দাঁড়িয়ে প্রথমে চশমা আর তারপর টুপিটা খুললেন। এ চেহারা এখন চেনা যাচ্ছে, কিন্তু তাও কোথায় যেন একটা খটকা রয়ে গেছে। ফলস টিন্থও পরবেন না? ফেলুদা প্রশ্ন করল। সার্টনলি। পকেট থেকে এক জোড়া বাঁধানো দাঁত বার করে ভদ্রলোক উপর নিচ দুপাটি ভরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার গালের তোবড়ানো চলে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। বয়স 10 বছর কমে গেল। এখন আর চিনতে কোনো কষ্ট হয় না। ইনি হলেন ল্যান্সডাউন রোডের চ্যাম্পিয়ন খিটখিটে শ্রীনরেশচন্দ্র পাকরাশি। কবে করিয়েছেন দাঁত? ফেলুদা প্রশ্ন করল। অর্ডার দিয়েছিলাম বেশ কিছুদিন হলো, হাতে এসেছে দিল্লি থেকে ফেরার পরের দিন। এখন বুঝতে পারলাম দিলনাথবাবু কেন নরেশবাবুকে বুড়ো ভেবেছিলেন। ট্রেনে ওর ফলস টিথ ছিল না। তারপর আমরা যখন তাকে ল্যান্সডাউন রোডে দেখেছি ততদিনে উনি দাঁত পড়া শুরু করে দিয়েছেন। ফেলুদা বলল, বাক্সটা যে আপনা থেকে বদলি হয়নি, ওটা যে কেউ প্ল্যান করে বদল করিয়েছে, এই সন্দেহ আমার অনেক আগে থেকেই হয়েছে। কিন্তু সেটা যে আপনার কীর্তি সেটা ভেবে কার করতে সময় লেগেছে। সেটা স্বাভাবিক। নরেশবাবু বললেন, আমি ব্যক্তিটিও যে নেহাত মূর্খ নেই, সেটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। 100 বার। কিন্তু আপনার গলদটা কোথায় হয়েছিল জানেন? ওই খবরের কাগজগুলো ধমিজার বাক্সে পোড়াতে। এটা কেন করেছিলেন তা জানি। খাতাটা থাকায় দিলনাথবাবুর বাক্সের যা ওজন ছিল, ধমিজার বাক্স ছিল তার চেয়ে হালকা। সে বাক্স হাতে নিলে দিলনাথের খটকা লগতে পারত। তাই সেটায় কাগজ পুড়ে ওজনটাকে একটু বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ট্রেনে পড়া কাগজকে আর কষ্ট করে ভাঁজ করে বাক্সে পড়েন বলুন? রাইট। কিন্তু সেইখানেই তো আপনার বাহাদুরি। অন্য কেউ হলে সন্দেহ করত না। এবার একটা প্রশ্ন আছে। ফেলুদা বলল, আপনি বাদে সকলেই সে রাত্রে বেশ ভালো ঘুমিয়েছিলেন, তাই না? তা বলতে পারেন। অথচ দিলনাথ সচরাচর ট্রেনে মোটেই ভালো ঘুমন না। তাকে কি ঘুমের ওষুধ খাইয়েছিলেন? রাইট। জলের গ্যালাসে ঘুমের বড়ি গুঁড়ো করে ঢেলে দিয়েছিলেন? রাইট। সেকেনল, ওটা সর্বদাই আমার সঙ্গে থাকে। ডিনারের আগে প্রত্যেককেই খাবার জল দিয়ে গিয়েছিল এবং ধমিজা বাদে অন্য দুজনই বাথরুমে হাত ধুতে গিয়েছিল। তার মানে ধমিজাকে খাওয়াতে পারেননি। উহু। তার ফলে রাতটা আমার মাঠে মারা যায়। ভোর 6টায় উঠে ধমিজা দাড়ি কামায়, তারপর তার জিনিসপত্র বাক্সে রেখে বাথরুমে যায়। সেই সুযোগে আমি আমার কাজ সারি। তখনও অন্য দুজন অঘরে ঘুমোচ্ছেন। তবে আপনার সবচেয়ে চালাকি কোনখানে জানেন? লেখাটা হাত করার পরেও আমার আছে এসে সেটার জন্য টাকা অফার করা। মিস্টার পাকরাশি হাহু করে হেসে উঠলেন। ফেলুদা বলল, সিমলা যেতে বারণ করে টেলিফোন ও কাগজে লেখা হুমকি, এও তো আপনার কীর্তি। ন্যাচারালি। প্রথম দিকে তো আমি মোটেই চাইনি আপনি সিমলা আসেন। তখন তো আপনি আমার পরম শত্রু। আমি তো ভাবছি ফেলুমিত্তির যখন বাক্সের ব্যাপারে জড়িয়ে পড়েছে, তখন আমার এমন পারফেক্ট ক্রাইমটা ফাঁস হয়ে যাবে। প্লেনে পর্যন্ত আমি আপনার ওই বন্ধুটির পকেটে হুমকি কাগজ বুঝে দিয়েছি। তারপর ক্রমে এই সিমলায় এসে মনে হলো লেখাটা আপনাকে ফেরত দেওয়াই উচিত। কেন? কারণ খাতা ছাড়া বাক্স ফেরত দিলে আপনার ঘাড়েও তো খানিকটা সন্দেহ পড়ত। সেটা আমি চাইনি। আপনি লোকটাকে তো এই কদিনে কিছুটা চিনেছি। থ্যাংক ইউ, নরেশবাবু। এবারে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি?
নিশ্চয়ই লেখাটা যে ফেরত দিলেন আপনি ইতিমধ্যে এর একটা কপি করে রেখেছেন, তাই না? নরেশবাবুর মুখ এক মুহূর্তে শুকিয়ে গেল। বুঝলাম ফেলুদা একটা ওস্তাদের চাল চেলেছে। ও বলে চলল, আমরা যখন আপনার বাড়ি গেলাম তখনই আপনি এটা কপি করছিলেন টাইপ করে, তাই না? কিন্তু আপনার ঘরে একটা গন্ধ পেয়েছিলাম, সেটা শম্ভুচরণের নেপালি বাক্সে পেয়েছি, আর আজ পাচ্ছি এই খাতাটায়। কপিটা কিন্তু আমাকে বলতে দিন প্লিজ। শম্ভুচরণ মারা গেছেন 21-এ, অর্থাৎ 51 বছর আগে। অর্থাৎ 1 বছর আগে তার লেখার কপিরাইট ফুরিয়ে গেছে। অর্থাৎ সে লেখা আজ যে কেউ ছাপাতে পারে, তাই না? আলবত পারে। নরেশবাবু উত্তেজিতভাবে বললেন, আপনি কি বলতে চান এটা করে আমি কিছু অন্যায় করেছি? এ তো অসাধারণ লেখা, দিলনাথ কি এ লেখা কোনোদিন ছাপাক? এটা আমি ছাপো এবং আমার এই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। হস্তক্ষেপ না করলেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তো? তার মানে কে করবে প্রতিদ্বন্দ্বিতা? কে? ফেলুদা ঠোঁটের কোণে সেই হাসি। আরেকবার হ্যান্ডশেক করার জন্য নরেশবাবুর দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, মিট ইউর রাইভাল মিস্টার পাকরাশি। এই বাক্স রহস্যের ব্যাপারে আমি দিলনাথবাবুর কাছে কেবল একটি পারিশ্রমিকই চাইব, সেটা হলো এই খাতাটা। বুমেরাং, বলে উঠলেন জটায়ু। যদিও কেন বললেন সেটা এখনো ভেবে বের হয়নি। গল্পটা শুনেছেন তো? কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তী গল্প আপনার কাছে আগে পৌঁছায়। ধন্যবাদ।